অলরাইট, আমরা আজকে চলে এসেছি হোক আলোরনের। আই থিঙ্ক দিস ইজ সিজন 2 এপিসোড 13। সিজন 2 এপিসোড 13-এ আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি হচ্ছে আজকে ভয়েসেস নিয়ে। ভয়েস যখন আমি বলবো তখন অনেক কিছু বলার আছে, বাট আমি একটু চেষ্টা করব কম্প্যাক্ট ওয়েতে 1 hour or 1 hour, half an hour, 1 hour or 1 hour 30 minutes, if I can wrap things up, because খুব কন্ডেন্স হয়তো হবে। আহ, কিছু ছবি আমি দেখাবো, কিছু নেম আমি বলবো দ্যাট ইউ শুড নো, কিছু অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস এর নিয়ে আমি কথা বলবো, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস সেটা হলেও আমি বলবো যে কত সাল পর্যন্ত ইভ্যালুয়েশনটা একটা ঠিক স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছিল, তারপরে আস্তে আস্তে কিভাবে সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করেছে, কেন করেছে, প্রবাবল রিজনস, হাউ উই ক্যান ওভারকাম দ্যাট। বাট একটা জিনিসের যেটা কোনো বিকল্প হয় না, একটা বা দুটো জিনিসের আমি বলবো। একটা হচ্ছে কি, আমি আমার কানটাকে তৈরি করি, দ্যাট ইজ মাই ইয়ার ট্রেনিং, এবং আমাদের নিজের ভেতরে আমাদের পার্সোনালিটিটা তৈরি হয়, সেটার কোনো বিকল্প নেই। বিকজ দ্য আর্লিয়ার ইউ ডু দ্যাট, দ্য বেটার ইট ইজ। আমি সবসময় বলতাম এবং এখনো আমি বলি, ইনিশিয়ালি আমাদের আজ থেকে বেশ কয়েক বছর আগে, মানে অ্যারাউন্ড 13, 14, 15 ইয়ার্স ব্যাক, বা তখন থেকেই যখন আমাদের লোকজন জিজ্ঞেস করতো যে হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ফর ইউর নেক্সট জেনারেশন, বাট ফর ইউর চিলড্রেন, তো আমি সবসময় যেটা চেয়েছি, যেখানেই আমি থাকি না কেন আমার ঘরে খুব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে। তো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস, বিশেষ করে আমি যেহেতু একটু ওয়েস্টার্ন ট্রেন্ড, ছোটবেলা থেকে যেহেতু আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন ট্রেনিং নিয়ে যেহেতু আমার কানটা তৈরি হয়েছে, বা বার্কলি থেকে কিছু শেখা বা আরো কয়েকটা জায়গা থেকে কিছু শেখা, প্রচুর এক্সটেন্সিভ যে আমি প্র্যাকটিসিং করেছি, সেগুলো বেসিক্যালি ওয়েস্টার্ন ছিল। দো আই হ্যাড ট্রেন্ড মাইসেলফ ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফর এ ওয়াইল, এবং আমি রাগটাকে খুব ভালোভাবে বুঝেও ছিলাম। রবীন্দ্রসঙ্গীত চিরকালই খুব টানতো আর কি। পরে যখন গিয়ে চর্চা করেছি দেখেছি যে কেন টানতো, বা তার থেকেও বেশি একটা জায়গা আছে যে জায়গাটায় আমি টাচ করতে পেরেছিলাম, যেখান থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে গান বেরিয়ে আসে বলে না, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, বা যেটা আমার মাটির সাথে ফোক, বাউল গান, এগুলোর সাথে আমি খুব রিলেট করতে পেরেছিলাম এবং এখনো পারি। নাও আই এম রাইটিং বুকস অ্যাবাউট ইট অলসো, সো মোর পিপল নো অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড হাউ ইউ ক্যান হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স, বাট প্রোভাইডেড ইউ ডু দ্য সাধনা। যদি আমি বাউল গানও করি, সেটা যে ওই যে সরলীকরণ হচ্ছে, সেটার জন্য একটা সাধনার প্রয়োজন। বিকজ ওই সরলীকরণ যে হচ্ছে, সরলীকরণ বলছি, বা একটা সোজাভাবে স্বচ্ছভাবে একটা ভাষাকে বলা, শুধু খালি গলায় গান করা, বা একটা মেঠো সুর হালকা করে দিয়ে, কোনো অতিরঞ্জকতা নেই, কোনো এক্সট্রা নয়েজ নেই, নুইসেন্স নেই, সেইটা দিয়ে যখন আমরা একটা গান করি বা যে কোনো এক্সপ্রেশন করি, নাটক হতে পারে, গান হতে পারে, ড্রামাটিক আর্টস হতে পারে, লিবারেল আর্টস হতে পারে, যখন আমি লিখিও না, যখন আমি খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লিখি, হোয়াট এভার বি দ্য ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ হতে পারে, স্প্যানিশ হতে পারে, ইংলিশ হতে পারে, চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে, কোরিয়ান হতে পারে, এনিথিং, অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজেস গুলো হতে পারে, জার্মান হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এক্সপ্রেস করছি। এবং যখন আমার ল্যাঙ্গুয়েজটার উপরে খুব দখল থাকে, তখন ব্রেভিটি খুব কাজ করে। ব্রেভিটি ইজ এ গ্রেট থিং, অ্যান্ড শেক্সপিয়ারও বলে গেছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ এ উইট। সো এবং বাক্যের আমাদের এনার্জি আছে, আমাদের বাক্য ব্রহ্ম আমরা বলে থাকি। তো আমি খুব স্বল্প ভাষী মানুষ ছিলাম, অ্যাটলিস্ট ফর মোস্ট অফ মাই লাইফ, বাট লাস্ট ফিউ ইয়ার্সে কিছু নেগেটিভ ফোর্সেসের সাথে একটু ফাইট করতে করতে, বা সেটাকে এনজয় বা রিলিশ করতে করতে, ইফ আই সে সো, আমাকে একটু কথা বেশি বলতে হয়েছে, বিকজ আর্টিকুলেশন করার লোক হয়তো একটু কম ছিল, বা আর্টিকুলেট করার লোক একটু কম ছিল, বোথ ইন রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। তো ভার্বালি বলি, আমার ওরালি আমি যখন কমিউনিকেট করছি, বা রিটেন ল্যাঙ্গুয়েজে লুসিড ভাবে খুব সোজাভাবে আর্টিকুলেট করার লোক ছিল, গুটি কয়েক ছিলেন, বাট আরেকটু বেটার ওয়েতে কমিউনিকেশন করা, বা পুট থিংস ইনটু দ্য রাইট কনটেক্সট, বা ইন দ্য রাইট কনটেক্সট, মোশন নিয়ে বা মোশন না নিয়ে যদি আমি বলি, তাহলে সেরকম খুব একটা চর্চা হয়নি। বিকজ যে কেউ চর্চা করতে শুরু করতো, তখন তাকে একটু সাইডলাইন করা, তার টেস্টটাকে একটু নিশ বলে নয় ক্রিটিসাইজ করা, বা নয় আমাদের ইসে করা, কি বলবো, একটু এটাকে লোকে হয়তো নেবে না, এটা হয়তো চলবে না। তো তার জন্য কি হচ্ছে, কনফর্মিটিটা লোকে খুব বেশি শিখেছে আর কি।
তো সেই কনফর্মিটিটার সাহায্য নিয়েই আমাদের একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ইন্ডিয়ার মতো একটা জায়গায়, যেখানে ক্লাসিক্যাল গান যারা করছে তারা তাকে অনেকে হেয় চোখে দেখে, সেগুলো নিয়ে ঠাট্টা তামাশা করে। কিন্তু আমি রিসার্চ করে দেখেছি বা এক্সপ্লোর করে দেখেছি, আলটিমেটলি ইট ইজ দেয়ার ওন ইনকম্পিটেন্স, যেটাকে তারা ইগনোরেন্সটা যে লোকের যেহেতু আছে, তারা যেহেতু জানছে না, তো সেটা সুযোগ তারা নেয়। যার জন্য আমি সবসময় বলি বাংলা একটা কালচারাল পীঠস্থান তো বলা হয়, তার কারণ বাংলার নেচারে, বাংলার সংস্কৃতিতে মিউজিক আর্ট সবকিছু আছে। রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শুনি, জেনারেলি যদি ব্রডলি আমি বলি, তাহলে কি দেখতে পারি আমরা? রবীন্দ্রসঙ্গীত দেখতে পারি, আমরা শাস্ত্রীয় সঙ্গীত দেখতে পারি। আর যারা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলি, ওয়েস্টার্ন মিউজিক নিয়ে চর্চা করছে, তারা একটু ওয়েস্টার্ন মিউজিক নিয়ে চর্চা করছে। সেখানে আমার গসপেল থাকতে পারে, কন্টেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক থাকতে পারে, আমার কোয়া থাকতে পারে, তারপরে আমার চেম্বার মিউজিক থাকতে পারে, অর্কেস্ট্রাল মিউজিক থাকতে পারে, অ্যাকাপেলা থাকতে পারে। হোয়াট এভার ইউ চুজ টু ডু, ইউ ক্যান ডু দ্যাট। আমাদের ডাইভার্সিটি ইজ এ গিফট, আমরা যেটা করতে পারি। এবং বাংলায় যেটা হচ্ছে, বাংলায় সবকিছুকে সম্মান দেওয়া হয়েছে। সাডেনলি কি হয়, যে পোলারাইজেশনের যখন ব্যাপারটা চলে আসে, দ্যাট ইজ আউট অফ ইনকম্পিটেন্স, বিকজ যারা এটা করতে চাইছে তারা আর কি মাসে তাদের মার্কেট শেয়ার ইনক্রিজ করতে চাইছে, যাতে তাদেরটা লোকে অ্যাকসেপ্ট করে, সেটা করতে চাইছে। আমি বারবার বাংলাকে নিয়ে কথা বলি, তার একটা কারণ আছে। কেন, বাংলা এমন একটা জায়গা যেখানে দর্শন মুখে মুখে সরলভাবে, সোজাভাবে মানুষের মুখে মুখে চর্চা হয়েছে। আমাদের রবীন্দ্রসঙ্গীত যখন আমি শুনছি, তখন আমরা দেখছি যে আমাদের শাস্ত্রীয় সেই যে ইন্ট্রিকেট ডিটেলস, বা সেই অত বছরের সাধনা করে যে গানটা আমার কাছে আসে, সেইটা আমি হয়তো উপভোগ করছি, আমি হয়তো গাইতে পারছি না। আমি চাইছি একটু সরলভাবে যদি আমি গাইতে পারি, হয়তো অত বছরের সাধনা আমায় করতে হবে না, বাট নিষ্ঠা বা সাধনাটা আমার ভেতরে, আমার মানুষ হওয়ার যে সাধনা, সেটাকে আমি ছাড়ছি না, সেই চর্চাটা আমি ছাড়ছি না। সেটা নলেজের অন্য কোনো পারসিউট হতে পারে। অনেক সময় এটা নিয়ে কথা বলা হয় যে যারা একাডেমিক্যালি খুব এক্সেলেন্ট, তারা রবীন্দ্রসঙ্গীতের দিকে একটু ন্যাকটা খুব বেশি হতে পারে। তার কারণটা হচ্ছে, এটা খুব সাইন্টিফিকও ব্যাপার আছে, আবার ফিলোসফিক্যাল এস্থেটিক্স এর সবকিছুর ব্যাপারই আছে। বিকজ যত আমি আস্তে আস্তে রিয়েলি নলেজের দিকে এগোচ্ছি বা এডুকেশনের দিকে এগোচ্ছি, তত আমার এমপ্যাথি বাড়ছে, আমার কনসিডারেশন বাড়ছে, আমার টলারেন্স বাড়ছে, আমার ইগনোরেন্সটা ডিসপেল করছে, আমি রিয়েলি এডুকেটেড হচ্ছি অ্যাজ আ হিউম্যান বিং, নট শুধু পুঁথিগত বিদ্যা নয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, যে মেটাফিজিক্যাল কসমিক নলেজটাকে সুন্দর করে নিয়ে সেটাকে চ্যানেলাইজ করেছেন খুব সুন্দরভাবে, সরলভাবে। মানে সবকিছু তিনি আহরণ করেছেন, কিন্তু যখন তিনি গানে দিয়েছেন বা লেখাতে দিয়েছেন, যে একটা ফিলোসফি, তো সেটা যদি আমি বলি ফিলোসফি বলি, সেটা একটা আকার পেয়েছে লেখার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, গীতি চর্চার মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে। এই যে গাওয়ার যে ধরন, বিভিন্ন এই যে বৈচিত্র্য, তার মধ্যেও বৈচিত্র্য আছে, ডিফারেন্ট এনার্জিস, সেটা এক্সপ্রেস করা হচ্ছে। তো আলটিমেটলি আমার নিজের একটা ফিলোসফি আছে, এস্থেটিক্স ডেভেলপ করছে, সেইভাবে আমার গায়কি হচ্ছে, আমি কিরম ভাবে গাইবো, গলার আওয়াজটা কি হবে, গলার আওয়াজ সিলেকশনটা কি হবে, কে কোন ঘরানা। এখানেও কিন্তু ঘরানা আছে, রবীন্দ্রসঙ্গীতও একটা টাইমে ঘরানা ছিল। এনার কাছে যারা পড়েছেন বা শিখেছেন, তারা এই ধরনের গান গাইছেন, এইভাবে গান গাইছেন। আবার আমি যদি শাহানার মতো আর্টিস্টদের কথা বলি, শাহানার ক্ষেত্রে যেটা আমার খুব ভালো লাগে, যে ইন্সপিরেশন তো থাকতেই পারে, সেটাকে ও খুব সোজাভাবে নিজের ভেতর থেকে গায়। সো যার জন্য আমি খুব ওকে এই দিক থেকে রেসপেক্ট করি, যার জন্য ও গায় এটা খুব সরলভাবে, সহজভাবে। আর কেউ না, এই এই এতগুলো ইনস্ট্রুমেন্টেশন করতে করতে, অর্ণবও ভালো গাইতো, এবং অর্ণবের কম্পোজিশন স্কিলসটা আমি রিয়েলি অ্যাডমায়ার করতাম, যেটা আমি বারবার বলেছি। এবং বাংলাদেশের মাটিতে গান আছে, যে সোহিনী যখন গাইছে, সোহিনীর কথা আমরা মেনশন করেছি। সোহিনীর একদম মাটির সাথে, সেই যে মাটির থেকে যে গানটা আসে, সুর আসে, গান আসে, সেটাও ইন্টারনালাইজ করেছে, যার জন্য সেটা খুব রিফ্লেক্টেড হয়। এবং সেটাও একটা সাধনা। হয়তো সাধনাই একটা খুবই তত্ত্বকথা, এটা নিয়ে আমরা একটা খুব গভীর একটা ব্যাপার, এটা নিয়ে আমরা আলোচনা করছি না। বাট আমাদের জীবন ধরন বলি, আমাদের পারিপার্শ্বিক দেখি, সেটা দেখে আমাদের রিয়াকশন, আমাদের ফিলোসফি ডেভেলপ হয়, আমাদের জীবন ধারণের একটা ব্যাপার থাকে। সেই সবকিছুর মধ্যে দিয়ে আমাদের একটা সাধনার মধ্যে দিয়ে আমরা যাই, যদি আমরা নিজেদের প্রতি নিজেরা বিট্রে না করি। সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে গান। তো ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আই বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট উইথ ইউ। ছোটবেলা থেকেই আমি খুব ওয়েস্টার্ন মিউজিক শুনে শুনে বড় হয়েছি, এবং ওয়েস্টার্ন মিউজিক গেয়েছি। আমার জীবনের প্রথম যখন আমি কম্পোজ করেছি, আমি বলছিলাম যে হ্যালেলুয়া, স্কারবোরো ফেয়ার, গ্রিন স্লিভস, ড্যানি বয়, এইসব গানগুলো আমি শুরুতে শিখেছি আর কি, গিটারে বলি, পিয়ানোতে বলি, হোয়াট এভার ইট ইজ। তো এরকম আরো ধরনের অনেকগুলো গান ছিল, হাউস অফ দ্য রাইজিং সান, এসব ছিল। তো সেগুলো আমি প্রথম বাজিয়ে বাজিয়ে শিখেছি। তারপরে তখন এত শুনতাম ছোটবেলা থেকেই,
প্রচুর মোৎসার্ট, বাখ, বেথোভেন এবং এইসব শুনে শুনে কানটা এত তৈরি হয়ে গেছে যে শ্যালো মিউজিক শুনলে খুব একটা পছন্দ হয় না। এবং তার মধ্যে যদি নিষ্ঠা বা সাধনা থাকে, সে যদি হয়তো অ্যারেঞ্জমেন্ট বা কম্পোজিশনের জন্য একটা কম্পোজিশন করতে পারছে না, তা সত্ত্বেও তার মধ্যে যদি ডেডিকেশন থাকে, সেইটুকুনি আমি বুঝতে পারি। মানে রাদার ইউ টেল মি দ্যাট ওয়েদার ইউ হ্যাভ দ্য সাধনা অর দ্য ডেডিকেশন ইনসাইড ইউর আর্টওয়ার্ক, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড দ্যাট এফোর্ট অ্যাট অল, বিকজ ইউ ক্যানট সেল ইট টু মি। আমার কান ছোটবেলা থেকে এত তৈরি যে একটুও যদি সাধনা থাকে, অনেকটা সাধনা থাকে, হয়তো ভেতরে মানুষ হিসাবে আমি তৈরি হয়ে গেছি, কিন্তু আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, বা আমার কাছে ইনস্ট্রুমেন্টস নেই, বা আমার কাছে আমি এখনো চ্যানেলাইজ করার আমার পথটাই হয়তো খুঁজে পাইনি। হয়তো আমার কাছে দুটো ইনস্ট্রুমেন্টও আছে, আমি এখনো বুঝে পাইনি যে কোনটা আমার খুব কাছের একটা ইনস্ট্রুমেন্ট এবং কোন ইনস্ট্রুমেন্টটা আমি একসাথে রাখবো। যেটা আমি বলছিলাম যে যার জন্য বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্পোজিশনে ভুলটা কোথায় হয়, এটা আমি বহুবার বলেছি আমার যখন আড্ডা বা ডিসকাশন এমনি ফিজিক্যালি হয়। ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে একটা জিনিস, আমাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের রবীন্দ্রসঙ্গীত আছে, এই দুটোই খুব মনের গভীর থেকে করা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও যেহেতু সংস্কৃত শ্লোকগুলো চর্চা করতেন, হেমসগুলো ছিল, আমাদের ব্রাহ্ম সঙ্গীত ছিল, তো সবকিছুর মধ্যে যিনি ওতপ্রোতভাবে জড়িত থাকতেন, আবার ফোক মিউজিকও শুনতেন, সবকিছু তার মধ্যে গিয়ে মিশেছিল। আমাদের মোহনায় যেমন সব নদীর জলগুলো এসে মেশে তারপর সাগরে এসে সাগরে চলে যায়, তো সেরকম একটা ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সবকিছু এসে মিশেছিল। এবং তিনি জাজমেন্টাল ওয়েতে এটা বাজে এটা খারাপ কিন্তু করেননি, তার ভালো লেগেছে, তিনি সব থেকে রসটা নিয়েছেন। পরে যখন আমরা পেয়েছি সেটার একটা রবীন্দ্রসঙ্গীতের আকার যখন আমরা পেয়েছি, দ্যাট ইজ এ ইউনিক ওয়ে অফ সিইং। সেখানে আমরা গানের একটু রাগের একটু লেয়ারিং পাচ্ছি, কখনো কখনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একটু ইন্ডিয়ানাইজ লেয়ার পাচ্ছি, যেটা সত্যজিৎ রায় খুব ভালো বুঝতে পেরেছিলেন। তো আমরা যখন সত্যজিৎ রায়ের মিউজিক শুনি, যেটা আমাদের খুব কাছে লাগে, বিকজ দ্যাট ইজ রিলেটেড টু আমাদের নেচার, আমাদের সয়েল, সেখানেও ফোকের ইনফ্লুয়েন্স আছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এখানে যেমন একটা ফোকের ইনফ্লুয়েন্স আছে। আবার যখন আমি দেখছি যে হীরক রাজার দেশেতে যখন আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটা যখন ট্রানজিশনটা হচ্ছে, তখন সেই রাগের একটা সরলীকরণ ওয়েতে সেটা একটা ট্রানজিশন করা, এবং সেখানে ইনস্ট্রুমেন্টেশন সেরকম ভাবে হচ্ছে। কখনো কিন্তু আমরা ফিল করিনি যে সেটা একটা খুব বেশি একটা হচ্ছে যেটা আমাদের বোধগম্যের বাইরে। তো সেখানে কি হচ্ছে, ভিজুয়াল মিডিয়া যেটা হয়, আমি এরপরে গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে একটু কথা বলবো, বিকজ গ্র্যামির একটা টাইমে, আমি বলছি ইট ইজ লাইক 13-14 ইয়ার্স ব্যাক, যখন আমি খুব শুনতাম, অ্যালিসন ক্রস শুনতাম, এবং তখন আমি গ্র্যামি শুনতাম না, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমি আমার কান ডেভেলপ করেছিলাম, যেটা আমার ভালো লাগতো সেটাই আমি শুনতাম। কোইন্সিডেন্টালি পরে আমি গিয়ে ডিসকভার করেছি যে তারা সবাই মানে খুব ভালো ভালো গ্র্যামিতে এস্টাবলিশড। কেন, অ্যালিসন ক্রস, ইউনিয়ন স্টেশন, রবার্ট প্ল্যান্ট খুব শুনতাম। পরে অ্যাডেল যখন শুনেছিলাম, বুঝেছিলাম গ্র্যামির ফ্লেভারটা আছে। সো আমার গানটা এত তৈরি, আমি গানটা শুনলেই বুঝতে পারি কে গ্র্যামি পেতে পারে, কে কতটা দূরে আছে। এখন তো অনেক ম্যানিপুলেশন তাও কিছু কিছু ঢুকেছে, আমি শুনতে পাই এদিক ওদিক। বাট আগে আমি তখন যেটা বলছি, তখন ইভ্যালুয়েশনটা খুব পিওর ছিল। ফলে যারা যারা তখন সাকসেস পেয়েছে, তারা কিন্তু রিয়েলি দে হ্যাড ইট ইনসাইড দেমসেলভস, এবং তারা এখনো কন্টেন্ট করছে। ইট ইজ সো পাওয়ারফুল ইনসাইড দেম, একটা ইনফাইনাইট সোর্সের সাথে কানেক্টেড। তো এনিওয়েজ, আমাদের আমাদের সাধনা চালিয়ে যেতে হবে। তো যেটা আমি বলছিলাম, যেখান থেকে একটু সরে গেলাম, যে এই যে এত কিছু শুনতাম, তারপরে আমার ইয়ো মা খুব শুনতাম। তো ডিফারেন্ট ক্যাটেগরিজ হয়। এবার তখন ক্যাটেগরিজ তো আমি ভাবছি না, আমি তখন মিউজিক আমার যেটা ভাল লাগছে আমি শুনছি। বাক ভাল লাগছে, ব্যারক শুনছি, তখন রোম্যান্টিক শুনছি, তারপরে ইমপ্রেশনিস্টিক মিউজিক শুনছি, ডেবিউসির মিউজিক শুনছি, তারপরে ভোরজ্যাকের যখন নিউ ওয়ার্ল্ড সিম্ফনি শুনছি, দারুণ একটা ব্যাপার, চাইকভস্কি শুনছি, সোয়ান লেকে আবার ব্যালে দেখছি। সবকিছুর মধ্যে যেমন একটা ব্যাপার আছে, আর্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা খুব ইন্টারনালাইজ করতে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুর পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও সেখানে পিয়ানোতে চর্চা করতেন, এবং তার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিছু কিছু লোকজন তারা যখন চর্চা করতেন, তখন এটা তার মধ্যে ছিল, এটা আহরণ করতে পেরেছিলেন। সত্যজিৎ রায় পেরেছিলেন, সত্যজিৎ রায়ের গানে আমরা সেটা দেখতে পাই। বাট যেটা আমি বলতে চাইছি যে
এরপর আরেকটা সিরিজ শুরু করব, যেটাই আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক এইসব নিয়ে কথা বলবো। তো সেখানে আমরা একটু ডিটেলে বলবো, আরো এক্সপার্টসরা আসবে যারা হয়তো আরো বেশি আমাদের গাইড করতে পারবে, যেখানে আমাদের আরোহণ, কিভাবে উঠছি ওপরে, কিভাবে নামছি, কিভাবে এক্সারসাইজ গুলো হয়, কি করে ধরনের এক্সারসাইজ হয়, সেটা তৈরি করতে গ্রস টু সাটল যখন যাচ্ছি কি কি প্র্যাকটিস থাকবে, এইসব নিয়ে আমরা কথা বলবো। উই উইল ডু আ সেপারেট সেশন রিগার্ডিং দ্যাট। এখন আমি যেটা বললাম, এই যে অনেকে বলে না রবীন্দ্রসঙ্গীত আমরা শুনছি, সেটা কোথা থেকে ইন্সপিরেশন হয়েছে, আয়ারল্যান্ডের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে, স্কটল্যান্ডের নেচারের ইনফ্লুয়েন্স আছে, সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেন এটা ইনফ্লুয়েন্স, কিভাবে সেটা আমরা নিতে পারি। ভালোবাসতে হবে, বিকজ আমি প্রচুর বিভিন্ন ভাবে দেখেছি, প্রচুর ধরনের মধ্যে দিয়ে দেখেছি, ভালোবাসা হচ্ছে দ্য আলটিমেট থিং। যদি আমি রিয়েলি ভালোবাসি, সম্মান করি, ইনস্ট্রুমেন্টকে সম্মান করি, শ্রদ্ধা করি, যদি আমি গান ভালোবাসি, গানের কথা কেউ ভালোবাসে, কেউ সুর ভালোবাসে, কেউ ফিলোসফিটা ভালোবাসে, হোয়াট এভার বি দ্য থিং, যদি আমি রিয়েলি গানটাকে ভালোবাসি, যদি আমি গানের এই সঙ্গীত চর্চাটাকে ভালোবাসি, তাহলে কিন্তু আমি এগুলোর খুব কাছে আসতে পারি। বিকজ আমি নিজেরও আমার মধ্যে দের ইজ এ পার্ট ইনসাইড মি, এটা আমি সবসময়, আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস ফর মেনি ইয়ার্স, দের ইজ এ পার্ট ইনসাইড আস। আমাদের মধ্যে ভার্চুজ আছে, আমাদের মধ্যে ভাইসেস আছে। এবার দ্য ওয়ান উই গিভ পাওয়ার, রাইট? আমি যদি ভার্চুজে পাওয়ার দিই, তখন কি হচ্ছে, তখন আমি আমার হয়তো কন্ট্রোল হারিয়ে ফেললাম, আমার ইমোশনাল কন্ট্রোল আমি হারিয়ে ফেললাম, ইমোশনাল ইন্টেলিজেন্স নেই, আমি স্লেভ হয়ে গেলাম ওই ভাইসেসটার, ইমোশনটার। তো এক্সটার্নাল কোনো ক্যাটালিস্ট বা ইনফ্লুয়েন্স যদি আসে, তখন সে বা একটা দল, এরা এসে আমাদের তাড়াতাড়ি গ্র্যাপ করে নিতে পারে। তারা দেখছে আমাদের ভাইসেসটা, আমরা হয়তো অতটা আমাদের নিজেদের ভাইসেসটা দেখিনি, বিকজ উই নো হাউ টু ব্যালেন্স ভার্চুজ অ্যান্ড ভাইসেসটা বেড়ে গেলে কিভাবে আত্মনিয়ন্ত্রণ করতে হয় সেটা আমরা জানি। কিন্তু বাইরে থেকে কেউ এসে দেখলো, তারা সেটাকে অ্যাম্পলিফাই করে দিল, আমরা তারপর পুরো শ্যাটার করে গেলাম। এরকম বহু হয়েছে, বহু গানের লোকজন শ্যাটার করে গেছে। বাট তারা তাহলে আমার মনে হয় সেই দিকটায় যায়নি, বিকজ গানের মধ্যে এমন একটা ভাইব্রেশন আছে যেটা আমাদের নিজেদের ভাইব্রেশন গুলোকে রেজ করে দেয়। তো আমি এটা ক্যান্ডিড ওয়েতে কেন বলছি, আমি যদি বলতে শুরু করি তাহলে এটা 2.5-3 ঘন্টা এমনি হয়ে যাবে। আমি ম্যাক্রো হারমোনি, কনসোনেন্স, ডিসোনেন্স, তারপরে বিভিন্ন ওয়েতে অ্যাকোস্টিক ল্যান্ডস্কেপ, অ্যাকোস্টিক কনসোনেন্স, এগুলো নিয়ে হারমোনিক কাউন্টার পয়েন্ট, এগুলো নিয়ে কথা বলতে শুরু করলে প্রচুর কথা হয়ে যাবে। বাট আমি ক্যান্ডিড ওয়েতে কেন করছি, শুরুটা হোক ভালোবাসা থেকে বা ফিলিং বা ইমোশন থেকে। বিকজ আমি একটা টাইমে শর্ট ফিল্মস তৈরি করতাম, আমি একটু বেশি স্ট্যান্ডার্ড কনসিয়াস ছিলাম, বা হয়তো ন্যাচারালি আমার স্ট্যান্ডার্ডসটা এত হাই ছিল, একাডেমিক্যালি বলি, বা আমার চয়েস বা টেস্ট ওয়াইজ বলি, বা ক্রিটিক্যাল থিঙ্কিং ওয়াইজ বলি, বা আমার যেটা আমি পড়তাম, শুনতাম, দেখতাম, আই অলওয়েজ কেপ্ট দ্য বেস্ট স্ট্যান্ডার্ডস, এবং দের ওয়াজ নো কম্প্রোমাইজ অ্যাবাউট ইট। যখন আমি লিখতাম তখন একদম প্রপারলি ওয়ার্ড কিভাবে লিখবো, তো সেখানেও একটা স্ট্যান্ডার্ড ছিল, যার জন্য এখন অনেকেই আসা, মানে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স মেনি পিপল ট্রাই টু কনভিন্স মি, বাট দে ফেইলড আলটিমেটলি। দে ট্রাই টু টেক মি ইন আ ডিফারেন্ট ডিরেকশন সো দ্যাট আই কুড কম্প্রোমাইজ। বাট সেটা হলে কি হবে, আমি নিজে একটা লেসার হিউম্যান বিং হয়ে যাবো, অ্যান্ড আরেকজন লেসার হিউম্যান বিং হয়তো সেই পথে গেছে বলেই তারা সেটা দেখে এসছে আমার কাছে। বাট ওই যে টাইমটাই আমি ডিসিশনটা নিচ্ছি বা চুজ করছি, দ্যাট ইজ আ সিচুয়েশন অফ পাওয়ার, when you decide, when you choose। এবং যখন আমরা গানের মধ্যে থাকি, সাধনার মধ্যে থাকি, পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে। ইট ইজ নট জাস্ট এ সং, গানটার মধ্যে যে ইমোশনটা ছিল, ভাবটা ছিল, সেটা বুঝছি আমি, সেটাকে রেসপেক্ট করছি, দ্যাট ইজ এ পার্ট ইনসাইড মি। ভার্চুসটা যখন আছে, হয়তো একটা গুড অ্যান্ড ইভিল নিয়ে কথা বলা হচ্ছে, সেটা যখন আমি বুঝলাম, দ্যাট ইজ এ পার্ট ইনসাইড মি, দ্যাট ইজ গেটিং অ্যাম্পলিফাইড, দ্যাট ইজ গেটিং রেসপেক্টেড। এবং সেইটাকে যতটা আমি এক্সপ্রেস করছি, হয়তো শুরু হলো গ্রস দিয়ে, আস্তে আস্তে সাটল ওয়েতে। অনেক সময় থাকে না, আমরা যখন 4-5 বছরে অ্যাজ আ প্রডিজি বা একটা যাই হোক না কেন, ছোটবেলা থেকে আমরা গান শুরু করলাম, আবৃত্তি শুরু করলাম, তখন কি হচ্ছে, শুরুতে হয়তো শুনে মনে হচ্ছে যে একজন বাচ্চা আবৃত্তি করছে, বাট কোথাও না কোথাও যেন পোটেনশিয়ালটা আছে, আমরা বুঝতে পারি কানে শুনে বা দেখে, we can get the thing। পরে গ্র্যাজুয়ালি লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে, লেয়ারিং হচ্ছে, কনফ্লিক্ট গ্যাদারিং হচ্ছে, সেটাকে কিভাবে চ্যানেলাইজ করব, এক্সপ্রেস করব, এই সব কিছু যত আস্তে আস্তে হচ্ছে, আমরা ডিস্ট্রাকটিভ একটা ফোর্সের দিকে টার্ন করছি না, ভাইসেসটাকে অ্যাম্পলিফাই করে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলছি, ওরম না। আমরা জীবনের ভালোটা দেখছি, জীবনের খারাপটা দেখছি, করতে করতে যখন আমরা গাইছি, আমরা দেখছি কথার মধ্যে যেটা আছে সেই জায়গাটায় ইমোশনটা, এক্সপ্রেশনটা কিভাবে দেবো। হালকা একটা ডেভিয়েশন হয়ে গেল, হালকা একটা চেঞ্জ হয়ে গেল, সেটা গানটাকে পুরো অন্য মাত্রা দিল।
অনেকে বলে গুড সিঙ্গার গ্রেট সিঙ্গারের মধ্যে ডিফারেন্স কি, এগুলোই তো হয়। অনেকে এটা সাবকনশিয়াসলি ন্যাচারালি করে, যেমন আমি লাস্টে অ্যাডেলেরটা শেয়ার করলাম। অ্যাডেল যখন কথা বলে, অ্যাডেল যখন গান গায় বা লেখে, দ্যাট ইজ ভেরি জেনুইন, খুব ভেতর থেকে আসে। এবং ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ প্র্যাকটিসড অর এক্সপিরিয়েন্স মিউজিক ফর এ লং টাইম, ইউ ক্যান গেট দ্যাট। তো কিন্তু আবার ওখানে রেপার্টোয়ারের একটা ব্যাপার, রেঞ্জের একটা ব্যাপার। তো সেখানে আমি যখন ইয়ো মাকে দেখছি, ইয়ো মা আবার যখন খুব সুন্দর কথা বলে এবং ইয়ো মা ইনোভেশন এক্সপেরিমেন্টেশনটা খুব করে, তখন ওই রেঞ্জটা নিয়ে ইয়ো মা কন্টিনিউয়াসলি ক্রিয়েটিভিটি ইনোভেশন করে যাচ্ছে। সিল্ক রোড অনসাম্বল যখন হয়েছে, ডিফারেন্ট পিপল আর কামিং, দে আর প্লেইং টুগেদার, অ্যান্ড দ্যাটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইয়ো মা যখন কথা বলে অ্যাবাউট মিউজিক, দ্যাট ইজ ভেরি ফিলোসফিক্যাল, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ শুড টক অ্যাবাউট মিউজিক. If you haven't listened to Yo-Yo Ma talking about music, you must listen to him talking about music, because আমি হয়তো কয়েকটা ভিডিও শেয়ার করেছি, but there might be more. আমি অনেকদিন ধরেই শুনছি, প্রথমে মিউজিক শুনেছি, পরে কথা শুনেছি, বাট যেটা আমি ডেভেলপ করার কথা বলছি, কানে শুনে বোঝা, মানে the song can be a letter, that is what I'm trying to say. The song itself can be a letter, the song can be a mode of communication. আমার আর এক্সট্রা ভার্বোস হওয়ার কোনো দরকার নেই, আমার আর এক্সট্রা কোনো ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। আমি যখন গানটা করছি, সেখানে আমার হয়তো আমার প্রোডাকশন কোয়ালিটি, আমার ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার বা ডিউ টু সার্কামস্ট্যান্সেস, হয়তো সেরকম খুব নিশ অ্যান্ড সফিস্টিকেটেড নয়, বা খুব একটা হাইফাই স্টেট অফ দ্য আর্ট নয়। বাট যখন আমি আমার ভেতর থেকে ভয়েসটা দিচ্ছি, বা ভাবটা দিচ্ছি, ইমোশনটা দিচ্ছি, দ্যাট ইজ দেয়ার, জেনুইন, অথেন্টিক। সেই ভাবটা আসছে, কথাটা আসছে। যদি নিজে লিখি নিজের কথা, যদি অন্য কেউ লেখে তাহলে অন্যের কথা, সুরটা নিজে থেকে দিলে নিজে, অন্য কেউ দিলে অন্যের কথা, এইসব মিলে যখন আমি আলটিমেটলি একটা গান গাইছি, তখন সেই গানটা ইটসেলফ ইজ এ বিগ লেটার। ওই কমিউনিকেশনের থেকে বেশি কমিউনিকেশন আমার তো মনে হয় খুব কমই হয়, যদি আমি কম্পোজ করি মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা ভোকাল মিউজিক, হোয়াট এভার ইট ইস, চেম্বার, অর্কেস্ট্রাল, হোয়াট এভার ইট ইস। মিউজিকটা শুনে আমরা বুঝতে পারি কে কতটা ডিভোশন দিয়েছে, কে কতটা ওর মধ্যে এফর্ট দিয়েছে, কার কতটা পোটেনশিয়াল আছে, কে কতটা ভালোবেসে করেছে, হাউ মাচ লাভ ইজ দেয়ার। তো দ্যাট ইজ দ্য বেস্ট থিং, ইউনো। এবং সেটা যদি আমরা খুব ছোট বয়স থেকে ডেভেলপ করতে পারি, যেটা আমি, যার জন্যই এত কিছু বলার, আদারওয়াইজ আমি তো গান শেয়ার করে দিচ্ছি, শুনেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। শুনবো কিভাবে, দ্য আর্ট অফ লিসনিং। এই লিসনিং এর একটা অ্যাপ্রিসিয়েশন স্কিল, রাইট, আর্ট অ্যাপ্রিসিয়েশন, যার জন্য আমরা ক্যান্ডিড আর্ট আড্ডাটা করছি, ক্যান্ডিড মিউজিক আড্ডাটা কেন করছি, যাতে মিউজিকটাকে আমরা একটু অ্যাপ্রিসিয়েট করতে পারি, অ্যাক্টিভ লিসনিংটাকে একটু ডেভেলপ করতে পারি। শুধু একটা গান হয়ে যাচ্ছে, উই আর জাস্ট সিটিং দেয়ার অ্যান্ড ইট ইজ গোয়িং দেয়ার, প্লে লিস্টের পর প্লে লিস্ট গান হয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, সাবকনশিয়াসলি কিছু হয়তো আমরা পিক আপ করলাম, শুটটা পেলাম, আমাদের টেস্ট জেনারেট করলো, সেটা একটা ওয়ে অফ থিঙ্কিং। দ্য মোর respectful you are when you want to perform, when you want to give something to the world, যখন আমি নিজের গান লিখছি, সুর করছি, বা নিজে যখন পারফর্মার হচ্ছি, তখন ইউ ক্যানট লাই টু ইউর সেলফ। বিকজ একটা খুব ভালো কথা আছে যে একটু ভুল করলে হয়তো লোকে জেনে যাচ্ছে, বাট আমি যখন নিজে জানছি যে আমি একটু সামান্য ভুল করলেও যখন নিজে আমার সেটা একটু দগ্ধ করছে, বাট আমি বুঝে যাচ্ছি যে হয়তো পারফরমেন্সের পরে আমি বুঝতে পারলাম যে আই ডিড আ লিটল বিট মিস্টেক, পিপল won't get it but I am getting it, because I know how much people will get, I know how much I will get. So that is the thing you should develop from childhood. So since childhood what you can do is এইগুলো ডেভেলপ করা, যে পাবলিকের কাছে আমি গিয়ে মিথ্যা কথা বললাম, ম্যানিপুলেশন করলাম, that is another way of doing. We are not talking about that. People who do that, we are not bothered about that. আমরা কি বলছি, তিনটে স্টেপে কিরকম ভাবে বলছি, হয়তো পাবলিক একটা ভুল, আমি একটা ভুল করলাম পারফরমেন্সে গিয়ে, ঠিক আছে, পারফরমেন্সটা কি হতে পারে, ব্যালে হতে পারে, সিঙ্গিং হতে পারে, মিউজিক্যাল থিয়েটার হতে পারে, আমার সিনেমাতে একটা কাজ হতে পারে, হোয়াট এভার বি দ্য সিনারিও। পাবলিক যারা একদম হয়তো অতটা সফিস্টিকেটেড অডিয়েন্স নয়, তারা হয়তো ভুলটা বুঝতেই পারলো না, রাইট। যারা একটু আর্ট নিয়ে চর্চা করছে, একটু মিউজিক নিয়ে চর্চা করছে, ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ অফ সফিস্টিকেশন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ সফিস্টিকেশন, তারা আরেকটু বুঝতে পারলো মিস্টেকটা। The higher you go, the better you can understand the mistake also. How great it is, how worse it is, how what are the mistakes, subtle mistakes ki ki ache, you get it more. The more you, the higher you go. তো কিন্তু সব শেষে এসে আলটিমেটলি যখন আমার কাছে আসছে, আমি আমার বেস্ট ক্রিটিক হচ্ছি, আই শুড বি মাই বেস্ট ক্রিটিক। দ্যাট ইজ হাউ ইউ ক্যান ডেভেলপ, বিকজ আজকে আমি একটা ভুল পারফরমেন্স করলাম, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। I can make a mistake today, that is not the end of the world, and you should give that lesson to the child also.
tomorrow you can improve, today you can improve, বাট ইউ শুড হ্যাভ দ্য সেন্স যে পাবলিক যদি বুঝতে না পারে তাহলে তো পাবলিক বুঝতে পারেনি, আমার কোনো আর চিন্তা নেই, আমি এইটাই চালিয়ে যাবো সারা জীবন, লোককে একটা কিছু ম্যানিপুলেশন, একটা কিছু বেচে দেবো, একটা কিছু বলে দেবো। দ্যাট ইজ আ ভেরি ব্যাড ওয়ে অফ ডুইং মিউজিক। ইট শুড বি আ সাধনা, নিষ্ঠার সাথে করতে হয় মিউজিকটা। অন্তত আমরা এইভাবেই চর্চা করেছি বা করেছি, সেটা অ্যাপ্রিসিয়েশনই থাক আর মানে গান গাওয়াই থাক, হোয়াট এভার ইট ইজ, কম্পোজিশন থাক, নিষ্ঠার সাথে করতে হয়। একটা খুব ভক্তির ব্যাপার, ডিভোশনের ব্যাপার আছে। তো পাবলিক বুঝতে পারলো না, যারা আর্ট অ্যাপ্রিসিয়েশন করে তারা বুঝতে পারলো না, যারা খুব একদম শার্প ক্রিটিক তারাও বুঝতে পারলো না, কিন্তু আমার মধ্যে একটা জায়গা আছে যেখানে আমি বুঝতে পারলাম। সেটাও যদি আমার মনে হয় যে, আমার মনে হচ্ছে যে সেই জায়গাটাও আমি স্যাটিসফাই করেছি, তখন আমার মনে হচ্ছে এটা এমন একটা কাজ যেটা টাইমের, দ্যাট ইজ স্ট্যান্ডিং দ্য টেস্ট অফ টাইম। টাইম মানে টাইমলেসনেস যে ব্যাপারটা বলে না, আমার মনে হচ্ছে এইটা থাকবে মানুষের মনে। বিকজ আমার নিজেরও মনে হচ্ছে যে এই কাজটার মধ্যে হয়তো আমি আর খুদ, মানে আই ক্যানট টেক সামথিং অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ক। It can be in terms of a movie, it can be in terms of a composition. That is something you should develop as a filmmaker, as an artist, as a composer, as a singer, as a performer. You should be your best critic. That then you won't be dependent on someone else. Externally কেউ আমাকে মানে irrelevant advice দিয়ে গেল, আমি সেটাকে শুনলাম, I don't have to be a slave for that. ঠিক আছে? তো that's why you should be your best critic. সেই জায়গাটা যেই আমরা হিট করে যাব, তারপর থেকে যখন আমরা আরো ইম্প্রোভাইজ করতে শুরু করি, then we are going beyond the best standards. We can set our own standards. Worldwide best standards আমরা যখন সেট করি, তখন we go from that place. বাট সেটা অ্যাচিভ করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। এটা বলা যতটা সহজ, ততটা করাটা অতটা সহজ নয়। আজকে আমি যে এই কথাগুলো বলছি, আমি যেটা খুব ইজিলি বলে ফেলছি, এটাতে হারমোনি আছে, এটাতে একটা কাউন্টার পয়েন্ট আছে, এটা একটা মেলোডি আছে, এটাতে ওই আছে, এটা এই আছে, এখানে একটা বেস ক্লেফের মধ্যে এটা এখানে আছে, এটা সিনকোপেশন আছে, এটার মধ্যে 3/4 হচ্ছে, 6/8 হচ্ছে, আমি হয়তো খুব ইজিলি বলে ফেলছি। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ইট ইজ নট ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট, বাট ইট ইজ নট ইম্পসিবল। ইউ ক্যান অ্যাচিভ দ্যাট অলসো। হয়তো আমি যেটা করেছি সেখানে হয়তো আমার 15 বছর ধরে, 20 বছর ধরে আমার একটা চর্চা করতে করতে কান তৈরি হয়েছে, তারপরে কতটা আমি স্টাডি করেছি প্রচুর, কতটা আমি প্র্যাকটিস করেছি, বাট ওই যে ভালো লাগার জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে। সেখান থেকে আমরা অনেক দূর যেতে পারি, ফিলিং আর ইমোশনটা। যেটা আমি বলছিলাম যে আমি ছোটবেলা, আমি যেমন লোকে 8mm ক্যামেরা নিয়ে সিনেমা করে, আমি খুব ছোট তখন ওই আমার একটা ছোট খুব ডিজিটাল ক্যামেরা ছিল, প্রথম যখন ডিজিটাল ক্যামেরা বেরিয়েছে, আই হ্যাড ওয়ান অফ দ্য ফিউ পিপল হু হ্যাড ইট অ্যাট দ্যাট টাইম। সো আই ইউজ টু মেক মুভিজ, রাইট? তারপরে যখন আমি করতাম, আমি হান্স জিমার আই ইউজ টু ইউজ অ্যাজ কম্পোজার। নাও এখন তো আমি দেখি হান্স ইজ ওয়ান অফ মাই বেস্ট কম্পোজার্স। যদি আমার সিনেমায় মিউজিক দিতে হয়, হান্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজার্স। সেটা এখন আমি দেখছি আফটার অল দিস থিংস। বাট তখন কিন্তু অনেকগুলো সিনেমার তখনও মিউজিক দেয়নি। বাট তখন আমি শুনতাম, শুনে আমার মনে হতো এইটাই আমার যে ভিজুয়ালটা আমি তৈরি করছি, বা যে ভিজুয়ালটা আমি অডিয়েন্সকে দেখাতে চাই, তার জন্য যে মিউজিকটা আমি দেবো, সেটাই আই ওয়ন্ট কম্প্রোমাইজ। বিকজ সেখানে যদি আমি কম্প্রোমাইজ করে ফেলি, আই এম বিট্রেইং মাইসেলফ। এইগুলো খুব ন্যাচারালি ডেভেলপ হয়েছে। কেউ বললেও কখনো শুনিনি, কেউ বললে অতটা বোঝানো, মানে বলতেও পারিনি, কেন অত কেউ বুঝতো না। বাট যখন আলটিমেটলি এফেক্টটা শুনতো, তখন দেখতো, ওহ কি একটা দারুণ জিনিস দেখছি, বা কি একটা দারুণ ওয়ার্ক অফ আর্ট দেখছি। তো এই প্র্যাকটিস গুলোও কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা করতে করতে আমাদের টেস্টটা, এস্থেটিক্সটা ডেভেলপ হয়। আমি এখন বলছি যে, তখন আমি যখন বলছি, পরে যখন আমি গিয়ে যখন এখন দেখি, তখন দেখি আমি যে ভিজুয়ালটা ভাবছি সেই টাইমে এটা এটার থেকে বেটার ছিল। বাট হয়তো মিউজিক কম্পোজার যে কম্পোজিশনটা তৈরি করেছে, সেটা হয়তো মানে ভিজুয়ালটার থেকে অনেক বেটার। হয়তো ডিরেক্টর সেই ভিজুয়ালটা তৈরি করতে পারেনি যেটা ডিজার্ভ করতো এই কম্পোজিশনটা। অনেক সময় ভিজুয়ালটা অনেকটা বড় হয়ে গেছে, কম্পোজিশন সেই জায়গায় আসতে পারেনি। তো ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং দ্যাট। বাট আলটিমেটলি ইউ ওয়াচ এ লট অফ মুভিজ। সেই মুভিজের মধ্যে সংস আছে। আমি মিউজিক্যালস বলছি। আমরা একসময় ফ্রেড অ্যাস্টেয়ার, জিঞ্জার রজার্স, এদের সব সিনেমা দেখতাম। তারপর গ্রাউচো মার্কস, মার্ক ব্রাদার্স, তারপর জিম কেলি, I'm singing in the rain, সব প্রচুর ছিল না। একটা টাইমে গোল্ডেন এজ অফ হলিউড আমরা প্রচুর দেখেছি। ফ্র্যাঙ্ক সিনাত্রা, ফ্লাই মি টু দ্য মুন, এই গানগুলো তো এখন লোকে অনেক গায়, মানে ছোটবেলা আমরা খুব শুনেছি। তারপরে একটা টাইমে
বলি পিঙ্ক ফ্লয়েড এইসব করছিল, জিজ, পিঙ্ক ফ্লয়েড, গানস অ্যান্ড রোজেস, তারপরে মেটালিকা, আবার অ্যাপোক্যালিপটিকা ছিল মেটালিকার কভার। তো এগুলো খুব লোকের জন্য শুনতো আর বিভিন্ন ব্যান্ডস। বিটলস অবভিয়াসলি ইজ এ ভেরি ক্লোজ কানেকশন উইথ বেঙ্গল, এবং নেচারেও বিটলসের মানে গানের একটা খুব দারুণ একটা ক্লোজনেস আছে। এবং আই ওয়াজ পার্সোনালি ভেরি ফন্ড অফ বিটলস, কেন জানি না, ওই অত অ্যানালিসিস করে দেখিনি, আই জাস্ট ওয়ান্টেড টু লিসেন টু বিটলস। ইট টাচড a deep part inside me, and I just kept listening different ways. 20 best Beatles, I used to buy all that stuff, and all that stuff. So I used to listen to that Yellow Submarine, Hard Days, Night, তারপরে 8 Days a Week, এগুলো সব শুনতাম, প্রচুর প্রচুর শুনেছি বিটলসের পুরো এভরিথিং আই হ্যাভ হার্ড অফ। তো বব ডিলান, যখন বব শুনলাম তখন বব ডিলানের লিরিক্সটা ইট হিট মি। এইরকম একটা লিরিক্স, মানে ওর যে গলাটা, there is a story, let me tell you that also. পূর্ণদাস বাউলের সাথে বব ডিলানের দেখা হয়েছিল। তো পূর্ণদাস বাউল বলছে যে আমি মানে ভারতের বাউল, আর মানে বব ডিলান পূর্ণদাস বাউলকে আই থিঙ্ক বলছিল, there is a story like that, যে আপনি হচ্ছে ভারতের বাউল, আমি হচ্ছে আমেরিকান বাউল। and if you actually look at this statement, right, you will see actually আমেরিকার বাউল যদি কাউকে বলা যায়, বব ডিলান ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল। তারপরে ব্রুস স্প্রিংস্টিনকে কিছুটা আমরা বলতে পারি, সেই একদম আমেরিকান রুটস, আমেরিকান মাটি, একদম সয়েলের সেটা যে পেয়েছে। জনি ক্যাশ ছিল, বব ডিলান ওয়াজ ইন্সপায়ার্ড বাই জনি ক্যাশ অলসো। জনি ক্যাশ ওয়াজ দেয়ার, খুব সুন্দর যেটা ছিল, তখন আমরা খুব শুনতাম, জনি ক্যাশও শুনতাম ছোটবেলা। বাট লিওনার্ড কোহেনের লিরিক্স, বিশেষ করে বব ডিলান যেটা এনেছিল, মানে বব ডিলান খুব জেনুইনলি এত মিউজিককে এত ভালোবাসতো বব ডিলান, অ্যান্ড দ্যাট ইজ সিন ইন দ্য মিউজিক, রাইট? তো আমি আজকে বলবো এগুলো কান্ট্রি, জ্যাজ, এর মধ্যে একটু ছোট ওভারল্যাপ, বেশ খানিকটা ওভারল্যাপও আছে, বিকজ কান্ট্রি যখন শুনতাম জ্যাজও শুনেছি, কোনোদিনই আলাদা হবে না অ্যানালিসিসের ব্যাপারটা খুব একটা করিনি। 12 বার ব্লুজ নিয়ে খুব চর্চা করতাম, কন্টেম্পোরারি ব্লুজ হয়, ট্র্যাডিশনাল ব্লুজ হয়, এগুলো সবকিছু করেছি। বিবি কিং শুনেছি, হার্বি হ্যানকক, মেনি পিপল, মানে আমি সবার নাম হয়তো করতে পারছি না, বেলা ফন্টে শুনতাম, জামাইকান ফেয়ারওয়েল, অ্যান্ড মেনি মেনি আদার সংস, প্রচুর প্রচুর কিছু। পিটার পল মেরি ছিল, বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড গেয়েছিল, আরো বেশ কিছু লোকজন গিয়েছিল। তো মেনি আদার সিঙ্গার্স, ইউনো, মানে আমি হয়তো সবার নাম বলছি না, বাট হলিউড যেটা একটা খুব ভালো করেছে, সিঙ্গারের যে চয়েস, এটা হলিউড কিন্তু শিখিয়েছে, মানে আমি শিখেছি। হয়তো আমি লর্ড অফ দ্য রিংস এর মতো একটা দারুণ, লর্ড অফ দ্য রিংস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস, আমি কেন বলি, বিশেষ করে আমরা যেটা শিখেছি এখন, তো সেই জন্য দেখলে একটু খারাপ লাগে, বাট উই উইল গেট দেয়ার এগেন। লিজা যখন গ্ল্যাডিয়েটরের নাও উই আর ফ্রিটা গাইলো, তখন হ্যান্সের যে ওই যে সিলেকশনটা, তার আগে কিন্তু আমি যদি বলি মিশন ইম্পসিবল 2, সেই টাইমটা মিশন ইম্পসিবল 2তেও কিন্তু হান্স ইউজ করেছে লিজাকে, লিজার ভয়েসটা। তার আগে আমি একটু অল্টো ঠল্টো এগুলো কি বলবো? আচ্ছা ঠিক আছে, আগে বলে নিই, তারপরে ওগুলোতে যাব। তো যখন ইনজেকশন বলে একটা স্কোর আছে, এরকম একটা হামিং করে আছে, তখন সেখানে লিজা, তখন এইটা ছিল লিজার। আবার গ্ল্যাডিয়েটারে যখন নাও উই আর ফ্রিতে দেখছি, তখন আমরা দেখছি সেই সংটাই পুরো ইউজ হচ্ছে। ভ্যাঙ্গালিস, আমি কনকোয়েস্ট অফ প্যারাডাইসটা সিলেক্ট করিনি 1492-তে, তখন আমি মানে আগে আই থিঙ্ক আই হ্যাভ টকড অ্যাবাউট ইট। তখন সেখানে লাইট অ্যান্ড শ্যাডো বলে একটা পিস আছে, যেখানে দারুণভাবে ভয়েস ইউজ করা হচ্ছে বিউটিফুলি, মানে ওরকম কসমিক মিউজিক আমি খুব কম লোকের শুনেছি লাইফে, বিকজ ভ্যাঙ্গালিস ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিশিয়ান বলবো না, কম্পোজার, নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, বাট ভেরি রিলেটেড টু দ্য কসমিক মিউজিক, very much related to the cosmic music, and he actually got it. So Chariots of Fire আমরা দেখেছি, তখন সেখানে আছে মিউজিক গুলো যেরকম ভাবে ইউজ করা হচ্ছে, এবং ইলেকট্রনিক মিউজিক থেকে যেরকম একটা কসমিক লেভেলে যাওয়া যায়, ভ্যাঙ্গেলিস কিন্তু দেখিয়েছে। মেথোডিয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বাট লাইট অ্যান্ড শ্যাডোতে 1492 কনকোয়েস্ট অফ প্যারাডাইস, বিউটিফুল স্কোর, লিসেন টু ইট। তো একটা টাইমে গ্রেগোরিয়ান চ্যান্সও খুব শুনতাম ছোটবেলা, এনিগমা, গ্রেগোরিয়ান চ্যান্স, ইভানেসেন্স, তো এইসব তো শুনেছি। তো গ্রেগোরিয়ান চ্যান্সটা বিশেষ করে খুব শুনতাম। তো ভ্যাঙ্গেলিস, সেই যে ভ্যাঙ্গেলিসের ওন ওয়ে অফ ডুইং থিংস, তো সেখানে ভয়েসের ইউজ। তারপরে লর্ড অফ দ্য রিংস এর কথা বলছিলাম, হাওয়ার্ড শোর,
বিউটিফুলি হিউজ দ্য ভয়েসেস, বিউটিফুলি, মানে অ্যানি লেনক্সের ভয়েসটা ইনটু দ্য ওয়েস্টে, ড্রামাটিক অ্যাপিল, পুরো সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে ট্রিলজি। যদি আমরা ট্রিলজিটাকে পরপর দেখি, মানে আই ইউজ টু ডু ওয়ান থিং, লেট মি শেয়ার দ্য সিক্রেটস অলসো। যখনই আমার মনে হতো যে লাইফের একটা ফেজে আমি যাচ্ছি, প্রচুর ওয়ার্স হচ্ছে, যুদ্ধ করছি, জিতছি, সবকিছু হচ্ছে, হয়তো আমার মনে হলো আমার নিজের সাথে নিজের একটু টাইম চাই। লর্ড অফ দ্য রিংস ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ মুভিজ দ্যাট আই ইউজ টু লুক অ্যাট। এখন তো এরা আর পারে না, কেন তারা ওই ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালসটাই হারিয়ে ফেলছে। একটা রেফারেন্স পয়েন্ট থাকছে, তার জন্য এই নামটা তাও এত টিকিয়ে এতটা, মানে এত কিছু করতে পেরেছে। এরা যদি স্ক্র্যাচ থেকে একটা টপিক নিয়ে করতো, এত কিছু রিসেন্টলি এরা পারতো না। বাট টোলকিন যেহেতু ওয়ার্ল্ডটাকে এত স্ট্রংলি, এত সলিড ফাউন্ডেশনের উপরে তৈরি করেছিলেন, সেখান থেকে একটা সিনেমা বানানো এবং সেটাকে জাস্টিস করা, অনেকে সেটা ক্রিটিসাইজ করে, বাট ইফ ইউ লুক অ্যাট ইন টার্মস অফ সিনেমা, অনেকে সিনেমাটা দেখে এসে বইটা পড়েছে। তো অ্যানি লেনক্সের কথা বলছিলাম, পুরো সিনেমাটা ট্রিলজিটা শেষ হয়ে গেল, তারপরে ইনটু দ্য ওয়েস্ট টিং 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 গানটা শুরু হলো, ঠিক আছে? তো এটা একটা ক্যাথার্টিক এক্সপিরিয়েন্স, মানে একটা দারুণ সিনেমা দেখলাম। তারপরে একটা গানটা যখন লাস্টে আসছে, বিকজ আমার, আই স্টিল রিমেম্বার, আই রোট আ স্ক্রিপ্ট অ্যাবাউট অ্যান আর্টিস্ট, যে একটু রেবেলিয়াস, যে একটু আউটকাস্ট হয়ে যাচ্ছে, বাট হি ইজ থিঙ্কিং ইন দ্য রাইট ডিরেকশন, বাট পিপল আর নট রেডি ইয়েট। তারা আশেপাশে বুঝতে পারছে না, তারা ভাবছে কি বেটোভেন শোনে, কি বাক শোনে, বাট হি নোজ হোয়াট হি ইজ ডুইং and he believes in his music, he respects his instrument, and he knows how to convey through his music. So it was a beautiful script. তো এরকম একটা লিখেছিলাম বহুদিন আগে, তো সেখানে এগুলো আমি খুব রিলেট করতে পারি আর কি। সেখানে আমি লাস্টে একটা সং লিখেছিলাম, গিটারে, অ্যাকোস্টিক গিটারে জাস্ট স্ট্রামিং এর উপরে বেস করে একটা সং লিখেছিলাম, শর্ট সং। তো আমার এখনো মনে নেই সেই লিরিক্সটা, বাট উইন্টার অফ 2009 বলে আই রোট আ সং লং টাইম ব্যাক, because at that time I was very much into acoustic music, acoustic rock, alternative rock, pop, that time you go through. And I used to perform. I have performed with some great musicians, and খুব ভালো গাইতাম। লোকে গান শোনার জন্য বারবার বলতো, কোনো পিকনিকে গেলে গান শোনার জন্য বলতো, রবীন্দ্রসঙ্গীত গাইতাম, সত্যজিৎ রায়ের মিউজিক খুব গাইতাম। তো এগুলো ছিল খুব ক্লোজ আর কি। অন্যরা যে গান গাইছে সেই সব গান খুব গাইতাম না, হয়তো একটা হঠাৎ করে বব ডিলান গেয়ে দিলাম, হয়তো একটা লিওনার্ড কোহেন গেয়ে দিলাম। বিশেষ করে লিওনার্ড কোহেনের প্রথম যখন আমি হ্যালেলুইয়া শুনি, তখনই আমি লিওনার্ড কোহেনকে শুনিনি, রুফুস ওয়েনরাইট বলে একজন সিঙ্গার আছে, তো রুফুসের থ্রু দিয়ে আমি প্রথম হ্যালেলুইয়া শুনেছিলাম, দ্যাট ওয়াজ টু ফ্রম শ্রেক। So let me share that also. Jason Wade, You Belong to Me, there was a beautiful song, and Shrek made an impact long time back. So those were the movies I still remember, and it has been a long time, but I still remember those days. And eventually you meet someone in life, যে সেই টাইমটাই আমরা চলে যাই, মেবি ইউ মিট সাম পিপল, মনে হয় উই গ্রু আপ টুগেদার, maybe at the other end of the world, but you think that you can feel it authentically that we grew up together. So that's a very strange experience, but you should respect that, and we should cherish that experience. But ওইটাই আর কি, মানে আমাদের তারপরে লিওনার্ড কোহেন শুনলাম। তো এইসব তো প্রচুর শুনেছি, মানে যত বলি ততই কম আর কি। পিঙ্ক ফ্লয়েডের একটা টাইমে খুব শুনেছি, অনেকে ব্যাকস্ট্রিট বয়েজ শুনতো, তারপরে আবার এনরিকের মিউজিক অনেকে শুনতো, আমরা আবার হুলিওর মিউজিক শুনলাম, হুলিও ইগলেসিয়াস এনরিকের বাবা, খুব সুন্দর একজন মানে সিঙ্গার, অনেকে জানে না। তো এরকম প্রচুর শুনেছি। তো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্সও কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সেটাই আমি বলছি যে ওয়েন ইউ, মিউজিক ইজ আ ল্যাঙ্গুয়েজ, এবং মিউজিকের মধ্যে ওখানে জাত পাত ধর্ম বর্ণ এগুলো কোনো ব্যাপার হয় না। মিউজিক ইজ মিউজিক। যখন আমরা শুনেছি সারা ওয়ার্ল্ডের মিউজিক শুনেছি, সেখানেও গান হচ্ছে, সেখানেও ইনস্ট্রুমেন্টাল মিউজিক হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা কতটা ভালোবাসলাম, এবং ভালোবেসে যদি আমরা ভেতরে সেই জায়গাটাকে হিট করতে পারি, তাহলে উই ক্যান ইজিলি সিং দ্য সং, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও বুঝেছিলেন। ট্রাভেল করেছেন, ঘুরেছেন, প্রত্যেকটা কালচারের মাটির সুরটা পেয়েছেন, আমাদের মাটি, আমাদের এখানে যে যখন তিনি করছেন, তার মনের মধ্যে কোনো একটা জায়গায় সেটা রয়েছে। যখন তিনি করছেন, দিস ইজ ভেরি মাচ লাইক ফ্রম দ্য সয়েল অফ বেঙ্গল। নকল করছেন না কিন্তু, এটা খুব বোঝার ব্যাপার। ইন্টারনালাইজড একটা দারুণ এক্সপ্রেশন, সেটা সত্যজিৎ রায় খুব ভালো বুঝেছিলেন, এবং আরো কয়েকজন বুঝেছেন। But let me come back to the things what I need to discuss today. চট করে একটু বলে দেবো, বিকজ এই গল্প তো চলতেই থাকবে, এবং আমি ভেবেছিলাম আজকে একটু খাতায় মানে ট্রান্সপোজিশন, ইনভার্সন এগুলো একটু একে একে বোঝাবো, বাট
আমার মনে হয় ক্যান্ডিড যেহেতু আমরা ডাকছি, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আরো অনেক কিছু বলবো ভেবেছিলাম, বাট ক্যান্ডিড রাখছি বলে যতটা হয় এরকম বলে যাচ্ছি, বাট আই উইল ট্রাই টু কিপ ইট শর্ট। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স। আমি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি এবং খুব দারুণ দারুণ কোয়েশ্চেন, বাট হোয়াট আই ট্রাই টু ডু ইজ, কোয়েশ্চেনগুলো আমি ভেবেছিলাম স্পেসিফিক্যালি মেনশন করব, বাট আমি যেটা বলছি তার মধ্যে আমি সবকিছু ইনকর্পোরেট করে দিয়েছি। ঠিক আছে, মানে এর নেক্সট স্টেপে যখন আমি জানবো, যার জন্য আমি ভেবেছিলাম যে অ্যাওয়ার্ডস নিয়ে আমি কথা বলবো না, বিকজ অ্যাওয়ার্ডস ক্যান বি আ বাই প্রোডাক্ট। হয়তো আমি পাচ্ছি, সেটা ডেফিনেটলি ইজ আ ম্যাটার অফ রেসপেক্ট, লড অফ রেসপেক্ট, আমাদের সেলফ এস্টিমকে বাড়িয়ে দিচ্ছে। বাট ইফ ইউ ক্যান গো বিয়ন্ড দ্য অ্যাওয়ার্ডস, দেন ইউ ক্যান গাইড আদার্স অলসো। আপনি হয়তো নিজে না পেয়ে হয়তো অন্যকে কেউ গাইড করতে পারে, বাট দ্যাট গাইডেন্স উইল বি নট ফ্রম আ প্লেস অফ লাইক আ ভেগ থিং। ইউ ক্যান অ্যাকচুয়ালি গাইড দ্যাট পার্সন, মেন্টর দ্যাট পার্সন, ইউ ক্যান টিচ এ লট। তো সেই সেই ফিলোসফিটা, সেই এস্থেটিক্সটা ডেভেলপ করা, টেস্টটা ডেভেলপ করাটা খুব দরকার। দ্যাট ইজ বিয়ন্ড দ্য অ্যাওয়ার্ডস। দেন ইউ ক্যান, ইয়োমা যেটা করেছে এবং আরো অনেকে যেটা করেছে, সো যা কিছু রেকগনিশন আসছে না, দ্যাট ইজ কামিং, উই রেসপেক্ট দ্যাট। বাট ওয়েন আই এম পারফর্মিং, ওই অ্যাওয়ার্ড পেয়েছি বলে বুক ফুলিয়ে ছাতি চওড়া করে বেরিয়ে চললাম, সেটা কোনো ব্যাপার না। অনেক সময় যেটা আমারও হয়েছে, যেটা বহুদিন ধরে মানে সাকসেসটা থেকে যায়, সেটাকে আমি ছাড়তে পারছি না। সো দ্যাট ইজ অলসো ভেরি কারেজিয়াস থিং টু ডু। অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে গেলে সেটাকে ভেঙে যে ইনোভেশন করবো, ব্রেকিং দ্য প্যাটার্নস, দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। বাট একবার করে ফেলতে পারলে আমরা দেখবো নতুন জীবনের একটা নতুন কি বলবো, একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। বাট সেটা ক্ষেত্রে আরেকটা ব্যাপার, সেটা আমরা যাত্রার সাথে করতে পারি না। সো উই রিয়েলি নিড পার্সন লাইক দ্যাট, যার সাথে আমরা সেটা শেয়ার করতে পারি, ট্রাস্ট, উইথ ট্রাস্ট। তারপরে আমরা যার সাথে খুব মন থেকে শেয়ার করতে পারি, রাইট? মানে ওপর ওপর শেয়ারিংটা একটা হয়, হাই হ্যালোর একটা ব্যাপার থাকেই থাকে, বাট মন থেকে শেয়ার করা, হয়তো দিনের শেষে এক জায়গায় এলাম, সেখানে আমার নিজের, আই ক্যান কল ইট হোম, আই ক্যান বি ট্রু টু মাইসেলফ, আই ক্যান বি myself in front of that person can be himself or herself in front of me। তো এরকম একটা জায়গা, সেখানেই তো আমরা হোম বলবো, সে যেখানেই হোক না কারো ওয়ার্ল্ডের, ইট ডাজন্ট ম্যাটার। গান আমাদের হেল্প করে, গান আমাদের রিলেশনশিপকে মানে জুড়িয়ে দেয়, যেটা আমি বলছিলাম, দ্য সং ক্যান বি এ লেটার অলসো। তো এইগুলো যারা আমরা ভালোবাসি, তারা আমরা এগুলো খুব অনায়াসেই করতে পারি। আর যারা ভালোবাসাটাই শেখেনি, তারা এগুলো নিয়ে বেশি অ্যানালিসিস করে, রাইট? সো তাদের জন্য বলছি, আর যারা শিখতে চায়, বিশেষ করে যাদের জন্য বলছি, একজন টিনেজ গার্ল বা বয়, একটা টিনেজ গার্ল বা বয়, হয়তো আমি একটা এইজও বলে দিচ্ছি, অ্যারাউন্ড 13, 14, 12, ইন্ডিয়ান কালচারে যদি আমাদের ফ্যামিলিতে মিউজিক না থাকে, তাহলে যদি কেউ মিউজিক করতে চায়, জেনারেলি যেটা তাকে বলা হয় সেটা হচ্ছে যে মিউজিক করলে এর কোনো ফিউচার নেই, মিউজিক করলে এর কোনো প্রফেশন নেই, ইউ ক্যানট মেক ইট এ প্রফেশন। রিয়েলিটি শোজ হওয়াতে এখন তাও কেউ অ্যাডভান্টেজ পেয়েছে, ভাবছে রিয়েলিটি শোতে গিয়ে চট করে নাম করে ফেলবে। সবার ক্ষেত্রে সেটা হয় না, লেট মি বি ভেরি অনেস্ট উইথ ইউ, বিকজ তারও একটা ডিফারেন্ট গেম আছে, সবার ক্ষেত্রে সেটা হয় না। বাট সুযোগ আছে, অনেকে সেখান থেকে করছে। বাট নিজে যদি সেটারও উপরে উঠে যায় না, তাহলে ওইগুলো আমার কাছে ম্যাটার করে না, এগুলো সব একটা ওয়ে, প্ল্যাটফর্ম, একটা ওয়ে, বাট দ্যাট ইজ নট মানে একটা শেষ নয়, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ থিংস। I can go beyond it. I can innovate. I can break things. I can break the patterns. I can create something new. Maybe এতদিন আমি রক করেছি, এখন আমি পপ করতে পারি। এতদিন আমি রক করেছি, ক্লাসিক্যাল করতে পারি। I have done it myself in my life. রক করেছি এক সময়, তারপরে পপ করেছি, বাট যখন ক্লাসিক্যালে পুরো ডিপলি ঢুকে গেলাম, তখন মনে হচ্ছে আর কিছুই যেন ভালো লাগছে না। সারাদিন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনছি, অপেরা, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এগুলো যখন শুনছি, সো তারপরে আবার যখন রক শুনেছি, দেখেছি কোনটা দারুণ রক, কোনটা, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ বিভিন্ন ভাবে গেছি। বাট ওই যে টেস্টটা, বিকজ যখন আমি বাক শুনছি, আমার তো এখনো মনে হয় বাক মানে অল টাইম গ্রেটেস্ট রক স্টার, মানে উই ক্যান অল লার্ন ফ্রম বাক। একটা লোক কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ সেই টাইমে, ব্যারক সেই টাইমে, ভিভালদি ছিল, বাক ছিল। বিশেষ করে বাকের কথা আমি বলছি কেন, চার্চ অর্গানের ইউজ, বাক, সেটা একটা খুব এফেক্ট করেছিল। ভলিউম অফ ওয়ার্ক, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদের লিটারেচারে লিখেছেন এত কিছু, মানে একটা খুব লার্জ ভলিউম, বাক সেরকম কম্পোজিশন করেছেন কিন্তু আমাদের মিউজিকে, এবং প্রত্যেকটা এত ইন্ট্রিকেট, টোকাটা অ্যান্ড ফিউগ যদি আমি বলি, আমি যদি ব্র্যান্ডেনবার্গ কনসার্টো বলি, আমি যদি এখানে আমার ক্যান্টাটা পার্টিটা বলি, আবার BWV করে লেখা হয় এগুলো, আবার মোটজার্টের ক্ষেত্রে কে নাম্বারটা আছে।
এগুলোর খুব নোমেনক্লেচার আছে। বিটোভেনের ক্ষেত্রে যেমন ইভেন অড এরকম করে সিম্ফনিজ গুলো থাকে, এবং তার একটা ড্রামাটিক এনার্জি আছে, যেটা ড্রামাটিক এনার্জিটা বিটোভেন নিয়ে এসেছিল মিউজিকে। তো এইগুলো থেকে না বাখের ক্ষেত্রে এমন একটা ব্যাপার যে উই ক্যান অলওয়েজ গো টু বাক অ্যান্ড লার্ন সামথিং ফ্রম বাকস কম্পোজিশন, বিকজ এমন একটা লেভেলে নিয়ে গেছিলেন কম্পোজিশন। তারপরে প্রচুর লোক ইন্সপায়ার্ড হয়েছে, পরে আই কনসিডার স্ট্রাভিনস্কি, অ্যারন কোপল্যান্ড, এদের অ্যাজ মাই টিচার্স, বিকজ আই হ্যাভ লার্ন সো মাচ ফ্রম দেম অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। মানে যখন আমি সব শুনছিলাম তাদের লেখা বা তাদের বিভিন্ন ওয়েতে, টিচার যদি কেউ মিউজিক নিয়ে কথা বলে থাকে, লিওনার্ড বার্নস্টাইন যখন বিটোভেনকে নিয়ে কথা বলছে, আরো আরো অনেক ইনসিডেন্টস আছে, অনেক ইনস্ট্যান্সেস আছে, মেবি আই উইল শেয়ার অ্যাট সাম আদার টাইম। বাট তখন আমরা দেখেছি যে মিউজিক নিয়ে কথা বলা, বিকজ কথা বলাটাও মাঝে মাঝে দরকার হয়ে যায়। নাহলে কি হচ্ছে, এই যে একটা ইম্পার্টিং নলেজ হচ্ছে না, এটা নেক্সট জেনারেশনকে যে বলবো, হয়তো 10 জন মিউজিক করছে, তারা বলছে মিউজিকটাই তো মেন, অবভিয়াসলি যেটা আমি বললাম, সং যখন আমি করছি, কম্পোজিশন যখন আমি করছি, তখন সেটার উপরে আর কিছু নেই। বাট কেউ কেউ এমনও দরকার যারা একটু আর্টিকুলেট করতে পারে, একটু ফিলোসফি করতে পারে। কেউ হয়তো গানটা খুব শুনছে, মনে হচ্ছে তার এর মধ্যে যেন কিছু একটা আছে, বাট তার মধ্যে একটু ডাউট আছে, হয়তো সে লিওনার্ড বার্নস্টাইনের একটা লেকচার শুনলো, বা সেরকম কেউ যখন মিউজিক নিয়ে ওর লেভেলে কথা বলছে, হয়তো একটু শুনলো, ওই একটু যে শুনলো সে একটু হোপ পেল যে আমিও তো এটা ভাবছিলাম, উনিও তো বলছেন, তাহলে নিশ্চয়ই আমি এই পথটাকে পারসিউ করতে পারি। তো সোসাইটি যখন আমাদের সরিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা থেকে, তখন উই ক্যান ফাইন্ড সামওয়ান হু অ্যাকচুয়ালি ওয়েন দেয়ার, হু অ্যাকচুয়ালি ডিড ইট, হু অ্যাকচুয়ালি মেড ইট হ্যাপেন, অ্যান্ড উই ক্যান ফলো দ্যাট পাথ। বিকজ আমাদের মধ্যে থেকে সাধনা বা নিষ্ঠার কোনো ত্রুটি আমরা রাখছি না। সো আমরা জানি যে হোয়াট এভার মে বি দ্য সিনারিও, উই উইল অ্যাচিভ দ্যাট। অ্যাটলিস্ট আমাদের মধ্যে আমরা সেটা অ্যাচিভ করব। তারপরে ডিফারেন্ট হয়তো প্রফেশনও আমরা বেছে নিলাম, বা সেই টেস্টটা, সেই এস্থেটিক্সটা আমাদের নিজেদের মধ্যে আমরা বাঁচিয়ে রাখলাম, হয়তো আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা সেটা গিয়ে করলাম। যে কোনো ফ্যামিলিতে আমার মনে হয় মিউজিকের এনভায়রনমেন্টটা তৈরি করাটা খুব দরকার, বিকজ ইনিশিয়াল স্টেজেস অফ লাইফ একটা চাইল্ড যখন ডেভেলপ করে, দিস ইজ অলসো অ্যাবাউট সাইকোলজি। মোৎজার্ট অনেকে শোনায়, বিকজ মোৎজার্ট মেক্স ইউ স্মার্টার অনেকে বলে, বাট মিউজিক্যাল একটা এনভায়রনমেন্ট হলে কি হয়, দ্যাট ইজ আ পার্ট অফ এডুকেশন। সব রকম ভাবে একটা হোলিস্টিক ওয়েতে, হোলসাম ওয়েতে, ইট মেক্স ইউ আ বেটার হিউম্যান বিং। কি ডিসিশন আমরা নেব, কিভাবে চুজ করবো, দেন ইউ ফাইন্ড আউট আ ওয়ে, ওয়েদার ইউ চুজ ইস্টার্ন ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, হোয়াট এভার ইনস্ট্রুমেন্ট ইউ পিক, দ্যাটস ইউর ওন পার্সোনাল চয়েস। ইউ ক্যান পিক মাল্টিপল ইনস্ট্রুমেন্টস অলসো। গিটার নিয়ে অনেকে শুরু করে, পিয়ানো নিয়ে অনেকে শুরু করে, বিকজ ইটস ইজিয়ার। আমি এরপরে বলবো যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস যদি আমি বলি, নোটস যদি বলি, গিটারের যেটা বেস ট্রেবলের মধ্যে যে মিক্সটা আছে 2 to 6, এই যে জায়গাটা যেখানে আমাদের বেস ক্লেফটা যেটা থাকে, আমি বলেছি সেখানে 2 থেকে আমরা 4 মিডল সি পর্যন্ত যাচ্ছি। আবার যখন আমি ট্রেবলটা দেখছি, তখন এই 4 মিডল সি থেকে আমি 6 এর দিকে যাচ্ছি, 6 থেকে 7 এর দিকে, এই যে আমি আস্তে আস্তে যাবো, অপরে যখন উঠবো, তখন তার জন্য এক্সট্রা আমার আমার লিখতে হয় আর কি। লাইন্স, লেজার লাইন্স গুলো কিভাবে আঁকবো, কিভাবে সেখানে আমি লিখবো, ভিএ, এগুলো যখন আমি লিখছি, তখন সেগুলো নিয়ে আমি আলাদা মৌচাকে আলোচনা করেছি। সো আই ওয়ন্ট ডিসকাস দ্যাট। বাট এই যে ফ্রিকোয়েন্সিটা, সেটা আমি বুঝবো কি করে? ফর এক্সাম্পল, লেট মি টেল ইউ ওয়ান থিং, দেন আই উইল গো টু দ্যাট। একজন একজন যে ভাবছে সিঙ্গার হবে, সোসাইটি তাকে বলছে সে হতে পারবে না, সে প্রফেশন হিসেবে বাঁচতে পারবে না, ভালোবাসা দিয়ে শুরু হবে। বাট যদি সে মনে করে যে আস্তে আস্তে কিভাবে এগোবে, যদি সে মিউজিক্যাল থিয়েটার করতে চায়, অপেরা করতে চায়, ফার্স্ট অফ অল আমাদের ভয়েসের রেঞ্জটা কি, এবং সেটাও জানার প্রয়োজন হয় না। কেন অনেক সময় অনেকটা জীবনের একটা বড় সময় আমরা জাস্ট ভালোবেসে গেয়ে ফেলি। আমরা মনে হবে একটু হায়ার পিচে যাব, আমরা হায়ার পিচে করলাম, আমরা একটু লোয়ার পিচে যাব, প্র্যাকটিস করি। আমিও করেছি, অ্যাক্টিং যখন করেছি, একটু মেয়েদের গলা, মানে মেয়েদের মতো একটু হাই পিচ ফ্রিকোয়েন্সি, কাউন্টার টেনার তার থেকে একটু উপরে যতটা যাওয়া যায়, সেটা আমি চেষ্টা করেছি, সোপ্রানোর দিকে যেতে পারছি কিনা, জাস্ট ফর দ্য সেক অফ ফান প্লেইং। সেটা আমার রেঞ্জটাকে ডেভেলপ করেছে গলার। যখন আবার বেস ব্যারিটনের দিকে বিশেষ করে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, তখন আমি দেখেছি সেটা যাচ্ছে কিনা। তো অনেকে শুনে বলছে যে কি করছি, ওই কি করছে কি, জাস্ট হ্যাভিং ফান, বিকজ এডুকেশন শুড বি ফান, প্লেইং মিউজিক শুড বি ফান, মেকিং মিউজিক শুড বি ফান। ফান মানে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, আমি এনজয়িং ইট, এন্টারটেইনমেন্ট, ফান। ফান মানে একটু কেওড়ামি, চ্যাংড়ামি, এইসব কিছু বলছি না। একজন যে ফান করতে গিয়ে নেশার মধ্যে ডুবে আছে, মানে নেশার মধ্যে ডুবে বলছে এটা বাজে নেশার মধ্যে,
মানে রাস্তার কি বলবো, যাক সেদিকে আমি যাচ্ছি না, মানে এটা খুব ডিস্ট্রাকটিভ ওয়েতে যদি কেউ চ্যানেলাইজ করতে থাকে, তো সে যদি নিজের লাইফটাকে সেভাবে শেষ করে, তার মধ্যেও একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আমি যেমন ডোরস এর কথা বলি, বিভিন্ন ইনসিডেন্ট হয়েছিল, কার্ট কোবেনের কথা বলি নির্বাণাতে, তো তারা কিন্তু গানটা যখন করেছে তখন প্রপারলি করেছে। তো এখানে অনেকে আছে যারা গান করতে পারছে না, তারা পিক করছে ওরাও এই করেছিল আমিও এই করছি, তাহলে এই পথেই আমি যাব। বুঝতে হবে যে গানটা ছিল, তারপরে রিক্রিয়েশন কি হচ্ছে দ্যাটস অ্যানাদার অ্যাসপেক্ট অফ ইট। শুরু থেকে যদি আমি ওইটা দিয়ে ঢুকি, তাহলে আমি গানে আর যেতে পারছি না। মোটামুটি একটা গান করে দিচ্ছি, বলছি আমিও এটা, সেটা দ্যাট ইজ নট আ রাইট ওয়ে টু ডু থিংস। তো যার জন্য আমাদের এটা খুব জেনুইনলি করা উচিত, ভেতর থেকে করা উচিত। তো রাইট এক্সারসাইজেস কি হবে, টেকনিক্স কি হবে, আমার যদি আমি টেকনিক্যালি বলি, ট্রিলস কি হবে, ট্রেমোলো কি হবে, ভাইব্রেটো কি হবে, আমার ক্রাফট কি হবে। গ্রস থেকে আমি শুরু করলাম, সেটা থেকে সাটল দিকে যাব কি করে, আদৌ আমি গ্রসে যে আছি সাটলদের দিকে কতটা গেছি সেটা আমি বুঝবো কি করে। কেউ হয়তো এমনি বলছে, কেউ হয়তো শুনে শুনে ফিলিং আর ইমোশন দিয়ে বুঝছে। দ্য বেস্ট ওয়ে, ফিলিং ইমোশন দিয়ে বুঝছে, মাঝে মাঝে একটু পড়াশোনা করলো, চেক করলো, হয়তো একটু মেট্রোনম দিয়ে দেখলো, হয়তো একটু ফ্রিকোয়েন্সিটা দেখলো কোন জায়গায় লাই করছে, সেই জায়গাটা যদি আমি একটু করতে চাই। অ্যাবসলিউট রিলেটিভ পিচের কথা বলছি, ইন্টারভাল ট্রেনিং হয়। ইন্টারভাল ট্রেনিং মানে কি, আমি বলেছিলাম যদি আমি এই যে সি থেকে সি, এই যে একটা অক্টেভ যদি আমি নিই, 1 2 3 4 এই যদি আমি করি, লেট মি জাস্ট শো ইউ, এটা একটু বলে বোঝালে সুবিধা হয়। এরপরে আমি বলবো লিনিয়ার পিচের একটা স্পেস আছে, সার্কুলার পিচের একটা স্পেস আছে। কেন আমি বলেছিলাম যে 7খানা সাদা কি আছে পিয়ানোতে, আর আমার 5খানা আছে কালো কি, যেখানে আমি শার্পস বলতে পারি, ফ্ল্যাটসও বলতে পারি। যদি এই দিক থেকে ডান দিকে যাই তাহলে হচ্ছে শার্পস, যদি এই দিক থেকে বা দিকে যাই তাহলে হচ্ছে ফ্ল্যাট। নাও 12খানা তাহলে কি একটা কি আমি পাচ্ছি একটা অক্টেভে, এবার সেই অনুযায়ী আমি সবকিছু করছি। সেটাকে যদি আমি একটা লিনিয়ার ওয়েতে রিপ্রেজেন্ট করি, তাহলে সি, সি শার্প অর ডি ফ্ল্যাট, ই, ই আর এফ এর মধ্যে কিছু নেই, ই এর পরে এফ, তারপরে এফ শার্প, জি ফ্ল্যাট, এরকম করে আমি পয়েন্ট ওয়াইজ লিনিয়ার ওয়েতে দিতে পারি। সেটা একটা লিনিয়ার পিচ স্পেস করতে পারি আমি। আরেকটা আমি করতে পারি সার্কুলার ওয়েতে। সার্কুলার ওয়েতে যেই আমি করি, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি একটু একে দেখালে ভালো হতো, হয়তো আমি একটু লাস্টের দিকে করব, বা না হলে আমি শেয়ার করে দেবো। এই যে 12খানা নোট আমি পাচ্ছি না, ফর এক্সাম্পল লেট মি টেল ইউ, আমি C4 থেকে করছি, দ্যাট ইজ দ্য মিডল সি, C4, C4 শার্প, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। ঠিক আছে, এইটাকে যদি আমি একটা সার্কেলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ কল্ড সার্কুলার পিচের একটা স্পেস হয়, সেটা যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে আমার যদি আমি এই রিফ্লেকশনটা দেখি না, মানে এই দিকে 12খানা পয়েন্ট আছে, তো লাইক আ ক্লক, সি থেকে শুরু হচ্ছে, তারপরে আমি দেখছি এই দিকে একটা পয়েন্ট, এই দিকে একটা পয়েন্ট, এই দিকে একটা পয়েন্ট, এই দিকে একটা পয়েন্ট, যেটা আমি সার্কেল অফ ফিফথের সাথে অনেকে রিলেট করতে পারে, বাট সার্কেল অফ ফিফথ ইজ এ ডিফারেন্ট থিং, যেখানে আমরা ফিফথ নিয়ে আলোচনা করছি। এখানে আমরা সেমাইটোনস নিয়ে কথা বলছি। সি থেকে সি শার্প বা ডি ফ্ল্যাট, সেখানে গেল একটা পয়েন্ট, এইদিকে যদি এইদিকে গেল তাহলে বি পাচ্ছে। সেমাইটোনস নিতে নিয়ে 12খানা আমি পেলাম, যেটা আমি এইমাত্র দেখালাম। এই রিফ্লেকশনটা যেটা হচ্ছে, দ্যাট ইজ মাই ইনভার্সন। ঠিক আছে, এই রিফ্লেকশনটা যেটা হচ্ছে এটার সাথে এটা, আমি সেখান থেকে আমার ইনভার্সনটা পেয়ে যাই। আর ট্রান্সপোজিশনটা মানে আমি যখন রোটেট করছি সি থেকে সি শার্প, ট্রান্সপোজিশনটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে কি, আমার অ্যামাউন্টটা সেম হচ্ছে বাট আমি শিফট করছি। যার জন্য এই প্যাটার্নটাও শুনতে শুনতে কানে ডেভেলপ হয়ে যায়। মানে আমি যদি আজকে সি থেকে শুরু করি, কেউ যদি আমার ডি থেকে শুরু করে জাস্ট ডিটা দিয়ে দেয়, আমি ডি থেকে ওই প্যাটার্নে পুরো গেয়ে দেবো। এটাই ডি থেকে ই, মানে রুটেড মিউজিক যদি আমি বলি, তাহলে সেখান থেকে হয়ে যায়। এরপরে আমরা টোনাল অ্যাটোনাল মিউজিক নিয়ে কথা বলবো, ফাংশনাল হারমোনি, ক্রোমাটিসিজম, ডায়াটোনিসিজম, এগুলো নিয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না, বাট একটু একটু হিন্টস দেবো। যদি আমি আমার ভয়েস রেঞ্জটাকে ডেভেলপ করতে চাই, মানে খুঁজে পেতে চাই, তাহলে কি করব? ফার্স্ট অফ অল বলি যে আমি বেস থাকছে একদম নিচে, ব্যারিটোন থাকছে, টেনার থাকছে, অল্টো থাকছে, সোপ্রানো থাকছে। ঠিক আছে, আবার এইটাকেই আমি বিভিন্ন ভাগে বলতে পারি, বিভিন্ন ভাবে বলতে পারি। এই বেস ব্যারিটোন যেটা হচ্ছে আমার, আমি আরেকটু বলি,
কেন এই অল্টো কে কোথায় আছে এগুলো খুব ছবিটা দিয়ে দিয়েছি বলে আমি বলছি না, আমি বেসটা দেখছি একদম লোয়ার ফ্রিকোয়েন্সিতে যে আছে বা লেফট সাইড অফ পিয়ানো, ব্যারিটোন যে আছে আর একটু উপরে উঠলাম, টেনার উঠলাম আর একটু উপরে, টেনারের পরে কাউন্টার টেনার গেল, তারপরে কন্ট্রা অল্টো আছে, তারপরে অল্টো আছে, তারপরে মেজো সোপ্রানো আছে, তারপরে আমার সোপ্রানো আছে, এই হচ্ছে আমার ভয়েস। এবার এসব না বলে আমি নোট দিয়ে বুঝবো কি করে? মিডল সি থেকে আমরা শুরু করতে পারি। মিডল সিটা হচ্ছে একটা খুব বড় ভালো ব্যালেন্সিং পয়েন্ট, ঠিক আছে? মিডল সিতে থেকে শুরু করে আমরা দেখবো যে পরের যে ডান দিকে নোটস গুলো আছে আমি কতটা যেতে পারছি, যতটা গিয়ে আমি থামবো তারপরে আর একেবারেই পারছি না, সেটা হচ্ছে আমার হাইয়েস্ট পিচ। কিরম ভাবে একটু বলি, টা 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 টা, এরম করতে করতে কতটা আমি যাচ্ছি, আমি হাফ হাফ করতে করতে এগোলাম, যেদিকে আমি রাইট সাইডে গেলাম যেটা আমার হাইয়েস্ট পিচ। আবার যখন আমি লেফট সাইডে গাবো, এটা আবার অক্টেভের একটা ব্যাপার হচ্ছে, আমি ঠিক মতো করছি না, বাট আরো এটা একদম প্রপারলি করতে হয়, সকালে করছিলাম বেশ। এইটা হলো ঠিকটা, কি করলাম, এই করে আস্তে আস্তে যখন যাচ্ছি, কোন জায়গাটা কি হলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। C3-তে যখন বাজছে তখন আমি C4-এরটা গাইছি, এরকম আমি মাঝে মাঝেই করি গান গাইতে গাইতে, মানে যখনই গাইছি হঠাৎ করে কেউ একটা গাইছে, ভয়েস লিডিং কি হারমোনি কি এগুলো নিয়ে আমরা বলবো, বাট এই যে সেন্সটা থাকে না, এটা ন্যাচারালি ভেতর থেকে চলে আসে, পরে আমি দেখছি কোন নোটে আছে সেটা। বাট ওই আর কি, যতটা অথেন্টিক হওয়া যায় ততটা ভালো, যতটা এখান থেকে C4 থেকে লেফটে যতটা গেলাম আমার লোয়েস্ট পিচ, আমি যেমন C2 পর্যন্ত যেতে পারি, তারপরে আস্তে আস্তে নিচে গেলেও পারি, মানে একটু স্ট্রেসটা বেশি পড়ে, আর যদি হাইয়ের দিকে যাই তাহলে এখানে অনেকটা যাওয়া যায়। তো সেখানে যে জানতে হবে কার কতটা রেঞ্জ আছে, অনেকে ডেটাবেসে এটা লিখে রাখে যে কার কতটা রেঞ্জ, যেমন আমি কয়েকজনেরটা শেয়ার করেছি, মেজো সোপ্রানো কেউ আছে তার রেঞ্জ কতটা, সে ম্যাক্সিমাম কতটা নোট হিট করতে পারে, মিনিমাম কতটা নোট হিট করতে পারে, F1 পর্যন্ত যেমন আমি যেতে পারি অনায়াসেই। তো তারপরে আবার আমাদের রাইট সাইডে কতটা সিক্সের দিকে কেউ কতটা যেতে পারে, তো এগুলো খুব টাফ, অনেক সময় একটু ওয়ার্ম আপ করে নিয়ে করলে বেটার, না হলে ভোকাল কর্ডের উপরে স্ট্রেসটা একটু বেশি পড়ে যায়। তো সেরকম অনেক এক্সারসাইজ আছে আমাদের, লিপের মধ্যে ট্রিলস আছে, অনেক কিছু করে, বিশেষ করে বেলি ব্রিদিং যেটা ডেভেলপ করতে হয়, ডায়াফ্রামাটিক ব্রিদিং, নাহলে চেস্ট ব্রিদিং, এখানে বেলি ব্রিদিং, এগুলো যে ডিফারেন্সটা, অনেকে এখান থেকে নাকি ভয়েসটা হয় না, সাউন্ডটা এখানে থেকে যায়, যেটা আমি শুরুতে দেখাচ্ছিলাম, যখন আমি এটা যখন এই ব্রিদিংটা যখন করছি বেলি ব্রিদিং, তখন গলাটা খুব একদম ছেড়ে গলায়, যে গানটা মন খুলে ছেড়ে গলায়। নাহলে অনেকে আবার রেডিও হেডের গান আমরা শুনতাম, সেখানে আবার ওটাকে আমরা জাজ করছি না, রেডিও হেড যখন গাইছে তখন সেখানে ওটাকে নিয়ে ওরা গান করছে, বিলি ইলিশ আজকে বিলি যখন গায় তখন আমি দেখি যে মাঝে মাঝে সেইটা ভাবে গাইছে, বাট সো আমি জাজমেন্টাল ওয়েতে বলছি না, ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং থিংস, ডিফারেন্ট পার্সপেক্টিভস, ইউ হ্যাভ ফাউন্ড ইউর ওন ওয়ে অফ ডুইং থিংস। আবার যখন আমি অনেকে জানি রেজিনা স্পেক্টরকে যখন আমি দেখছি তখন একদম একদম সেরকম ভাবে খুব খোলা গলায় গেছে, লাভোলজি ওর গানটা আমার খুব ফেভারিট, আমি ওকে আগে জানতাম না, আমি রিসেন্টলি শুনলাম ওর কয়েকটা গান, শি ইজ রিয়েলি গুড। তো সেরকম ভাবে আর কি একদম মন খুলে যখন গাইছে, শি ইজ ইনটু ইট টোটালি। তো অ্যালিসন ক্রস শুনতাম এক সময়, খুব দারুণ গায়, তো সে আবার ওই মাঝখানে ওখানে খুব একটা উপরে হাইফাই করে চিৎকার করলো সেরকমও নয়, আবার অ্যাডেল যেমন মাঝে মাঝে একটু করে, আবার যেটা আমি বলছিলাম আর একটু চলে আসি তো লর্ড অফ দ্য রিংস, হ্যাঁ লর্ড অফ দ্য রিংস এর ক্ষেত্রে অ্যানি লেনক্স খুব সুন্দরভাবে শেষ করেছে,
এনিয়ার আমি খুব শুনতাম মিউজিক একটা টাইমে। আমি এবং আমার একটা ক্লোজ সার্কেল ছিল, আমরা ডেভেলপ করেছিলাম ফিল্ম অ্যান্ড মিউজিক নিয়ে, আমরা একটা সোসাইটি ডেভেলপ করেছিলাম, বিকজ আই হ্যাভ ক্রিয়েটেড এ লট অফ ফিল্ম ক্লাবস ইন মাই লাইফ। তো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ক্লাবস, যেখানে আমরা লিটারেচার, ফিল্ম, মিউজিক নিয়ে খুব ছোটবেলা থেকে কথা বলতাম, এবং সেখানে এনিয়া নিয়ে আমরা খুব চর্চা করতাম। এনিয়াকে যখন, বিশেষ করে লর্ড অফ দ্য রিংস এর পর, আরো আগে তো শুনতামই, মেইড বিটা যখন হলো, তারপরে এনিয়ার যে ভয়েসটা, অ্যানিরন ছিল, আই ডিজায়ার, তো সেখানে খুব দারুণভাবে হাওয়ার্ড শোর ইউজ করেছে এনিয়ার ভয়েসটা। এবং আরো অনেক যারা সিঙ্গার্স ছিল তাদের আমি আস্তে আস্তে শেয়ার করেছি। বাট এই যে ডিফারেন্ট সিঙ্গার্স, সেখানে ডিফারেন্ট একটা ব্যাপার। যেমন যখন আমার ফেলোশিপটা যখন শেষ হচ্ছে, তখন দের ওয়াজ এ সং, ব্রেকিং অফ দ্য ফেলোশিপ, বিউটিফুল সং। সেটার মাঝখানের পর থেকে একটা জায়গায় যখন মাঝখানে ডিং 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 করে হয়ে যাচ্ছে, তখন হবে এই যে ভয়েসটা যখন শুরু হচ্ছে, সেটা আমি অনেক সময় শুনে লোকে বুঝতে পারবে না যে তার এজ কত বা জেন্ডার কত, সো ইটস বিয়ন্ড এজ অ্যান্ড জেন্ডার, বাট দ্যাট ইজ ফিটিং মাই ইমোশনাল পারপাস ইন দ্যাট সিচুয়েশন। সেটা বোঝাটা, সেটা ডেভেলপ করাটা ছোট থেকে খুব দরকার। আবার যখন গোলাম সংটা, আমি যখন 2 টাওয়ার শেষ হচ্ছে, তখন গোলামের জন্য গোলাম সং আছে, এরকম এরকম করে একটা আছে। আবার যখন থার্ডে গিয়ে শেষ হচ্ছে, অ্যানি লেনক্সের সংটা আছে। তারপরে ইসাবেলের মাঝখানে গানটা আছে। তো এই যে ভয়েস গুলো ডিফারেন্ট ইউজ করা, সেটা বিউটিফুল মাইন্ডে যখন রন হাওয়ার্ড ইউজ করছে, শার্লট চার্চের কথা আমরা বলেছি, অল অফ ক্যান বি, বিউটিফুলি ইউজ করেছে জেমস হর্নার। তো এই যে চয়েস করা, আবার বন্ডের ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকবার, অ্যাডেলে যেমন স্কাইফলে অ্যাডেল গিয়েছে, বিলি রিসেন্টলি লো টাইম টু ডাইতে গাইলো, আবার শার্লে বেসিকলি আমরা দেখেছি, আমরা যখন গোল্ড ফিঙ্গার সেখানে ছিল। তারপরে আমাদের অ্যাঞ্জেলার ক্ষেত্রে যদি বলি, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, আমি এখনো মনে আছে লিটল নুয়ান্সেস, সেদিনকে আমি শুনছিলাম, এবং লাস্টে যে ডায়লগটা আছে সেটাও আমি বলছিলাম, বিকজ দ্যাট মেড আ হিউজ ইম্প্যাক্ট when I was growing up। সেই গানগুলো যখন আমরা শুনেছি, এখন যখন জন লেজেন্ড ওরা যখন গাইছিল, দ্যাট ইজ ওকে, তারা গাইছে, তবে ওইটার কিছু একটা ছিল, মানে ইটস লাইক এ মাদারলি অ্যাফেকশন, যেটা একদম জেনুইন অথেন্টিক, যেটা ওর মধ্যে দেওয়া। এবং সেখানে যে অ্যানিমেটেড অবজেক্টস গুলো আছে, তারপরে যে ডায়লগটা, সেটা ওই সাউন্ড ট্র্যাকে ছিল, আই স্টিল রিমেম্বার। এবং অ্যালান মেনকিনকে নিয়ে আমরা কথা বলবো, বিউটিফুল কম্পোজার, যে মানে একের পর এক খুব সোজাভাবে, একদম সরলভাবে পিয়ানো নিয়ে বসে, আর এরকম ভাবে জাস্ট বাজিয়ে বাজিয়ে একটা সং হয়ে যাচ্ছে, গান হয়ে যাচ্ছে। তো এগুলো মানে যারা আমরা শুনে বড় হয়েছি, উই ক্যান রিলেট টু ইট। বাট যার জন্য আমি এটা খুব ক্যান্ডিড ওয়েতে করছি, বিকজ আমি যদি খুব তত্ত্ব কথা নিয়ে আলোচনা করি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। যদিও মাঝে মাঝে বলছি, যেমন আমি যদি এখন ম্যাক্রো হারমোনি এসব নিয়ে কথা বলতে শুরু করি, তাহলে কন্ট্রাপন্টাল মিউজিক, ইট মাইট অ্যাপিয়ার ভেরি ডিফিকাল্ট। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, বাট আরেকটু বলে মোটামুটি আজকে শেষ করব। আরেকটা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিউটেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রবলেমের অনেকে কারণ জানে না। এবার আমি বলতে শুরু করলে 3-4 ঘন্টা ইজিলি হয়ে যাবে। সেক্সুয়াল ট্রান্সমিউটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা যখন সাধনা করছি, তার মধ্যেও একটা পার্ট আছে, যার জন্য সেক্সটাকে কখনো বাজে হিসাবে আমরা দেখছি না। আর্টিস্টদের ক্ষেত্রে যেটা হয়, আমি লাস্ট ডে বলছিলাম, বাট সেক্সুয়াল ট্রান্সমিউটেশন যখন হচ্ছে, তখন হাউ উই ক্যান ট্রান্সফর্ম আওয়ার সেক্সুয়াল এনার্জি টু অ্যান আর্টিস্টিক এনার্জি, যেখানে আমরা এক্সপ্রেস করছি, কোনোটা বাজে নয়, আমি সেটাই বলছি, বিকজ দিস ইজ ইউর ন্যাচারাল হিউম্যান ইনস্টিংক্ট, রাইট? ইউ ক্যানট ইগনোর দ্যাট। ইফ ইউ ইগনোর দ্যাট, ইউ আর ইগনোরিং আ পার্ট ইনসাইড ইউর সেলফ, অ্যান্ড পিপল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। ইন্ডিয়ান সোসাইটিতে এটা কোনোদিন খুব একটা ইগনোর করা হয়নি। আমরা যদি আগের স্কাল্পচার গুলো দেখি, আর্ট দেখি, কিছু কিছু লোক ইম্পোজ করেছে যাতে দে ক্যান টেক অ্যাডভান্টেজ অফ ইট। বাট যারা আমরা রিয়েলি ইন আ প্রপার ওয়ে এডুকেটেড, বা উই নো দ্য রিয়েল সাইড অফ থিংস, তখন আমরা কি জানি, আমরা জানি যে এটা ইটস আ পার্ট অফ দিস। বাট ইট ইজ আ স্যাড থিং যে ইন্ডিয়ান কালচারে অনেকে এটা বলতে সাহস পায় না, যে এটা বললে মনে হবে কি একটা খারাপ কিছু বলে ফেললো, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এবং অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা এটা করে করে সোসাইটিটাকে এরকমভাবে তৈরি করেছে, যাতে তারা একটা পার্টিকুলার ওয়েতে সেল করতে পারে। বাট ইউ শুড বি ভেরি ওপেন মাইন্ডেড অ্যাবাউট দ্যাট, বিকজ ইউ আর বর্ন ফর সেক্সুয়াল কমিউনিয়ন, রাইট? সো ইউ হ্যাভ টু লাইক রেসপেক্ট দ্যাট। শিবা শক্তি আমাদের কালচারে আমরা রেসপেক্ট করি, ম্যাসকুলিনিটি, ফেমিনিনিটি।
ফেমিনিটি, তো এটা আমাদের রেসপেক্ট করতে হবে। সেক্সুয়াল ট্রান্সমিউটেশনে আমরা যেটা করছি, আমরা সেই সেক্সুয়াল এনার্জিটাকে সেটাকে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স হিসাবে যে করে ফেললাম, নিজেদের শেষ করে দিচ্ছি, সেরকম ভাবে একজন কেউ করতে পারে, সেখান থেকেও রাইটিং করতে পারে। বাট সেক্সুয়াল ট্রান্সমিউটেশন যেটা আমাদের শেখাচ্ছে, অনেকে সেলিবেসি বেছে নেয়, অনেকে ফর্নিকেশন বেছে নেয়, বাট এই যে সেক্সুয়াল ট্রান্সমিউটেশন করে আর্টিস্টিক্যালি আমি সেটাকে কিভাবে এক্সপ্রেস করব, দ্যাটস আ পার্ট অফ আর্টিস্ট্রি, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য আর্টিস্টিক প্রসেস, দ্যাট ইজ হাউ ইউ ডেভেলপ ইউর সেলফ। তো সেখান থেকে ভয়েসটাও ডেভেলপ হয় অনেক সময়, বিকজ হরমোনস আছে, টেস্টোস্টেরন, অক্সিটোসিন, এন্ডরফিন, জেন্ডার ওয়াইজ, তারপর আমাদের ডোপামিন আছে, ডিফারেন্ট হরমোনস আছে, তো সেগুলোর একটা এফেক্ট আছে। কারোর ক্ষেত্রে হয়তো টেস্টোস্টেরনটা ভয়েসটা অনেকটা এফেক্ট করে, তো এগুলো খুব ম্যাটার করে। অনেকে আবার যেমন আমরা যদি রিসেন্টলি এই যে যেটা আমরা হলো না, স্টার ইজ বর্ন এর যে রিসেন্ট ভার্সনটা হয়েছে, ব্র্যাডলি কুপার ইজ টেকিং ইনজেকশন, টেস্টোস্টেরন ইনজেকশন নিচ্ছে, যাতে ওর গলাটা আর একটু নিচের দিকে নামে, বেসের দিকে, যাতে একটু ডিপার ভয়েসও পায়। তো অনেকে সেটা করে, কেউ বটক্স নেয়, কেউ টেস্টোস্টেরন নয়, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট রিজনস, ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং থিংস। বাট আমি বলছি ন্যাচারাল ওয়েতে যারা করে তাদের জন্য, যার জন্য এই যে C4 মিডল সি থেকে কতটা আমি হাইতে যাব, কতটা আমি লোতে যাব, আমি বলছি যারা ন্যাচারালি এটা ডেভেলপ করেছে, সেক্সুয়াল ট্রান্সমিউটেশন করেছে, বাট তারা এক্সটার্নালি কিছু ইনজেক্ট করছে না ভয়েসটাকে চেঞ্জ করার জন্য, বা ম্যানিপুলেশন করছে না, রাইট? সো এইটাই আমি বলছি আর কি। অনেকে সবকিছুকেই খারাপ চোখে দেখে, সেটা একটা ব্যাপার নয়, মেইন হচ্ছে ভালোবাসাটা। আবার যখন আমরা সাধনা কেবল করতে বলবো, তখন সেটা তো একটা ডিপ সাধনা, মানে ওই ভয়েসটা যে আসছে ভেতর থেকে, সেটা আফটার আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড রেসপেক্ট, রাইট? ওই ওই যে মানে সাধনার যে মানে হারকাত যেটা হচ্ছে বা গায়কি যেটা হচ্ছে, সেটা দেখেই বোঝা যায় যে কার কতটা চর্চা আছে। সাবকনশিয়াসলি সামটাইমস উই ক্যান গেট ইট, বাট দ্য মোর উই ডু দ্য রিসার্চ, দ্য মোর উই গেট into it, the deeper we delve, we can get it, right? তো সেগুলো আছে। তো আমি এটাই বলছিলাম যে টিনেজ গার্ল বা বয়, সে ওয়ান্টস টু বি আ সিঙ্গার, হাউ ওয়ান ক্যান ডু দ্যাট, নিজের পাথটাকে বেছে নেওয়া। বাট মেইন হচ্ছে যে ভালোবাসাটা, নিজের গানকে ভালোবাসা, গানটাকে তৈরি করা। একটা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে সেটা হয়তো একটা ভেহিকল বা একটা গাইড হিসাবে কাজ করছে, বাট মেইন ব্যাপারটা হচ্ছে মিউজিকের মর্মটাকে বোঝা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রাইট এনভায়রনমেন্ট খুব হেল্প করে। ইন্সপিরেশন, মোটিভেশন, আশেপাশে যদি কেউ থাকে সিঙ্গার, কেউ থাকে খুব গান শুনছে, বাড়িতে সারাক্ষণ মিউজিক শুনছে, তাহলে সেটা একটু হেল্প করে অনেক সময়। অনেক সময় সেটা হয়তো হচ্ছে বলে কেউ মিউজিক্যাল প্রফেশনটাই বেছে নিল না। সো আমার মনে হয় সবকিছুকেই শোনা উচিত, তারপরে নিজের বেছে নেওয়া উচিত যে আমি মিউজিক্যাল প্রফেশনটাকে বাঁচবো কিনা, বা কোন ধরনের মিউজিক আমি করব, দ্যাট ইজ মাই পার্সোনাল চয়েস। বাট ছোটবেলা থেকে এনভায়রনমেন্টটা শুনলে হয়তো আমি ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট ধরনের মিউজিক শুনলাম, তারপরে আমি বেছে নিলাম আমার কোনটা কোনটা ইজ স্পিকিং টু মি, দ্য ওয়ান দ্যাট ইজ ক্লোজ টু মাই সেলফ, দেন আই এম চুজিং। তো সেই জায়গায় আমাদের ওপেননেসটা থাকাটা খুব দরকার। মানে ক্লাসিক্যালি শিখতে হবে, তারপরে এত বছর পরেও ক্লাসিক্যাল শিখতে পারলো না, দ্যাট ইজ আ ব্যাড ওয়ে অফ ডুইং থিংস। কেউ হয়তো তারা, আমি শুরুতেই বুঝে ফেললাম সে ক্লাসিক্যালের জন্যই তার আর কি গলা, তখন সে ট্রেন করলো, সে করলো। বাট অনেকে আছে আমি দেখেছি, যাদের হয়তো তারা একটু কান্ট্রি মিউজিক বা ফোক মিউজিক করলে দারুণ কিছু গান গাইতে পারতো বা কম্পোজ করতে পারতো, তাদের ছোট থেকেই বলা হলো, একটা টাইমে ওই অ্যারাউন্ড 6 স্ট্যান্ডার্ড 7 স্ট্যান্ডার্ড বলা হলো যে ইউ ডু দ্য ক্লাসিক্যাল। যেই ক্লাসিক্যাল তারা চর্চা করতে গেল, তারপরে তখন আর কিছু হলো না, তারা সব গান টান ছেড়ে দিল। তারপরে তাকে বলা হলো, সোসাইটি ইম্পোজ করলো, কনফর্মিটি করা হলো, বলা হলো যে গান হবে না, গান করলে হবে না, সাইড বাই সাইড করতে হবে, নয় গান ছেড়ে দিতে হবে, গান আর পড়াশোনা একসাথে হতে পারে না। গান ইটসেলফ ইজ পড়াশোনা। গানটাকে কেউ যদি জীবনে ভালো করে করে, এই যে প্রসেসটা, ইটস এ জার্নি। একটা অনেকে ডেস্টিনেশনে অ্যারাইভ করে, অনেকে সারা জীবনও ডেস্টিনেশনে অ্যারাইভ করে না, এবং না করাটার মধ্যেও একটা আনন্দ আছে, দ্যাটস দ্য ফান পার্ট, দ্যাটস দ্য রেসপেক্টেবল পার্ট, যে কন্টিনিউয়াসলি উই আর লার্নিং, কন্টিনিউয়াসলি উই আর গ্রোয়িং। সো ওই মিউজিক্যাল যে জার্নিটা, দ্যাট ইটসেলফ ইজ এডুকেশন। ওখানে যে আমি ডেলভ করছি, এই যে ডিপ একটা অ্যাসপেক্ট, দ্যাট ইজ এডুকেশন। আনফর্চুনেটলি আমাদের আজকে অনেকে বাচ্চাদের বা ছেলেপেলেদের বোঝায় যে মিউজিক আর এডুকেশন একসাথে হতে পারে না, তুমি এটা করো না, তুমি ওটা করো না। মিউজিকের মধ্যে দিয়ে প্রচন্ড এডুকেশন হতে পারে, ফিলোসফি ডেভেলপ হয়, অ্যাজ এ হিউম্যান বিং আমি আরো হোলিস্টিক হোলসাম এডুকেশন পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনোদিন স্কুলে যাননি, বাট এই এডুকেশনগুলো তিনি পেয়েছেন, তারপর লেখার মধ্যে ফুটে উঠছে। সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আরো তৈরি করতে হবে।
বিকজ কন্টিনিউয়াসলি একটা ফোর্স কি করছে, আমাদের ন্যারো করছে সবকিছু, যাতে আমরা এই আইডিয়াস গুলো থ্রাইভ না করে। এরম কেউ বলতে শুরু করলে তাকে থামিয়ে দাও, আমরা তো না হয় করেই ফেলেছি, বাট নাও ইটস দ্য টাইম উই আর গিভিং ব্যাক, উই আর টকিং অ্যাবাউট ইট। আরো হয়তো আমরা করলাম, সাথে সাথে শেখাচ্ছি বা বলছি, এবার হয়তো আমরা করে ফেললাম সেলফিশ ওয়েতে, তখন আবার তারাই বলবে হয়তো এরা খুব সেলফিশ ওয়েতে করছে। বাট আমি তো দেখলাম এই যে এই টাইমটা আমি যে করলাম, তার আগেও অনেক করেছি, এই টাইমটা আমি অনলাইন করলাম যাতে একটা টাইমে বা কারোর সুবিধা মতো, একটা টাইমে হয়তো কেউ জড়ো হতে পারছে না, সুবিধা মতো বিভিন্ন টাইমে এসে তারা শুনছে, এখান থেকে যে যতটা পাচ্ছে সেটা নিচ্ছে। আমি না হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সেশন করলাম, কেউ হয়তো 15 মিনিট, কেউ হয়তো 20 মিনিট, কেউ 30 মিনিট, কেউ হয়তো 1 ঘন্টাই দেখলো, ডিপেন্ডিং অন দ্য প্রেফারেন্সেস, টাইম, অপরচুনিটিস। কেউ হয়তো পুরোটাই দেখলো, ডিফারেন্ট ফেজেসে দেখলো। বাট আমি চাইছি এর মধ্যে অনেকটা কনডেন্সড ইনফরমেশন দেওয়ার, যেখানে আমার মানে আমাদের সলিউশনস থাকছে, ওয়েজ অফ ডুইং থাকছে, ফার্দার এক্সপ্লোরেশন, রিসার্চ কোথা থেকে করা যায়, কোন কোন ফিলোসফিটা নিয়ে একটু ভাবলে নিজেকে অ্যাজ অ্যান আর্টিস্ট আরো ডেভেলপ করা যায়, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, একটা হোলিস্টিক ওয়েতে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, এখানে ইউ ডোন্ট এক্সপেক্ট মি টু ডু দ্য স্কেলস, যে আমি সি স্কেল, ই মাইনার, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি। মৌচাকে তাও আমরা করছি, বাট এখানে আমরা বলছি তারপরে কি, বা তার শুরুতে কোনটা দেখে আমরা ভালোবেসে করব। অনেকে স্কেল প্র্যাকটিস করতে গিয়ে গান ছেড়ে দেয়। ইয়ানি যেমন, আমি ইয়ানিটা শেয়ার করেছিলাম, ফর্মাল ওই যে গদবাধা যে ট্রেনিং, সেটা কিন্তু ইয়ানি নেয়নি, বাট ইয়ানির মিউজিক যখন আমি শুনছি, দ্য ওয়ে হি ইজ টাচিং দ্য কিজ, প্রচন্ড সোলফুল, প্রচন্ড লাভ। তো ইউ ফাইন্ড ইউর ওন ওয়ে, ও নিজের নিজের নোটেশন বানিয়েছে লেখার মতো। তো ব্যাপারটা হচ্ছে যে মিউজিককে ভালোবাসছি, আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট থাকছে, যদি ইনস্ট্রুমেন্ট নাও থাকে, আই হ্যাভ মাই ভয়েসেস, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি, ভয়েসেস। কেন ইনস্ট্রুমেন্টের কথাটা বারবার বলছি, ফিলোসফিটা বলছি, বিকজ যখন আমি ভয়েসেসটা নিয়ে কথা বলছি, দিস ইজ নট অনলি ওই স্কেলস, আমি অ্যাজ আ হিউম্যান বিং হোয়াট কাইন্ড অফ পার্সন আই অ্যাম, আমার টেস্ট কি, আমার এস্থেটিক্স কি, আমার ফিলোসফি কি, আমার লাইফের ফিলোসফি কি, টুয়ার্ডস মিউজিক আমার রেসপেক্ট কি, টুয়ার্ডস মিউজিক আমার ফিলোসফি কি, এই সব কিছু মিলে আমি একটা হিউম্যান বিং, তারপরে আমি এক্সপ্রেস করছি। এবার হিউম্যান বিং আমি হয়তো মানুষ হিসাবে খুব ভালো, ওই দিনকে, ওই সময়টা, ওই সিচুয়েশনটায় হয়তো আমি একটু টার্ময়েলের মধ্যে রয়েছি, দ্যাট উইল এফেক্ট মাই পারফরমেন্স। আমি যদি এই জিনিসগুলো একটু বেশি জানি, দেন আই নো কোনটায় কতটা ইম্পর্টেন্স দেবো, কোনটায় কতটা প্রায়োরিটি দেবো। আমার কাছে মিউজিক পারফরমেন্সটা হচ্ছে আমার প্রায়োরিটি। তার জন্য অনেক টার্ময়েলস, অনেক অবস্টাকলস আছে, আমি সেটাকে একটু সরিয়ে দিলাম, বিকজ অনেকে যখন শুনতে আসছে আমার কথা, আমার গান, তখন দ্যাট ইজ মাই হাইয়েস্ট প্রায়োরিটি, পিপল আর ট্রাস্টিং মি। তখন আমি সেখানে কিভাবে নিজেকে উজাড় করে দেবো, এক্সপিরিয়েন্সটা সেখানে আমার আছে, আমার পড়াশোনা আছে, আমার মানুষ হিসাবে আমার পার্সোনালিটি আছে, এস্থেটিক্স আছে, ফিলোসফি আছে, সবকিছু মিলে মিশে আলটিমেটলি আমি এক্সপ্রেস করছি অ্যাজ আ সং বা মিউজিক, হোয়াট এভার ইট ইস, ইনস্ট্রুমেন্টাল, ভোকাল, সোলো, ডুয়াল, হোয়াট এভার ইট ইস, চেম্বার, অর্কেস্ট্রাল, বাট আমার এক্সপ্রেস করছি আমি। কিন্তু মানুষ হিসাবে যে আমাদের তৈরি হওয়াটা, সেটা তো আমার সবকিছু থেকে আসতে পারে। আমি পেন্টিং থেকে রস আহরণ করতে পারি, আমি একটা শাড়ির ডিজাইন দেখে সেখান থেকে রিদম মুভমেন্ট দেখতে পারি, সেখান থেকে আমি নাচ বানাতে পারি, গান বানাতে পারি। আমি আমার আমি গান থেকে ইন্সপিরেশন নিয়ে স্ক্রিপ্ট লিখেছি। কি হলো এটা? আচ্ছা, গান থেকে ইন্সপিরেশন, মানে গান মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিক থেকে ইন্সপিরেশন নিয়ে আমি স্ক্রিপ্ট লিখেছি, মিউজিক থেকে ইনস্ট্রুমেন্টাল ইন্সপিরেশন নিয়ে আমি ছবি এঁকেছি, আমার টি শার্ট ডিজাইন করেছি, আবার টি শার্টের ডিজাইন দেখে নিয়ে আমি ডান্সের কোরিওগ্রাফি লিখেছি, কিভাবে হাউ টু ক্রিয়েট মার্শাল আর্ট, কি টু ক্রিয়েট ডান্স, মানে যা কিছু, যত কিছু করা যায় সব কিছু করেছি। বাট দ্য বেস্ট পার্ট ইজ, মুভি যখন আমরা একটা বানাচ্ছি, বা একটা পারফরমেন্স আর্ট করছি, মিক্স মিডিয়া করছি, বা একটা একটা যে কোনো একটা পারফরমেন্স আর্টে বা সিনেমাতে সুযোগটা খুব বেশি, বিকজ অ্যামালগামেশনটা খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকটা আর্ট থেকে আমরা যে রসটা নিয়েছি, সেটাকে একটা স্কোপ দিতে পারছি, সেটার একটা সুযোগ দিতে পারছি, অপরচুনিটি দিতে পারছি। সিনেমাতে যখন আমি করছি, সেটা কি হচ্ছে, এটাও আমাদের জানতে হবে, যেটা আমরা বলেছি। থিয়েটার যখন আমরা ইউজ করছি, তখন আমরা ভয়েসের কাজটা খুব করি। সিনেমাতে যখন কেউ কাজ করছে, তখন অনেক সময় ভয়েসটাকে রিপ্লেস করে দেওয়া হয়। থিয়েটারে যখন আমি করছি, তখন দের ইজ নো আদার ওয়ে, ইউ হ্যাভ টু পারফর্ম। তখন ওই লাইভ পারফরমেন্সে কিভাবে আমি ভয়েসটাকে ডেলিভার করছি, আমার ইন্টোনেশন, মডিউলেশন, সেটা খুব ম্যাটার করে, এবং দ্যাট ইজ এ লাইভ পারফরমেন্স। সিনেমাতে আমি একটা পারফরমেন্স তৈরি করে রেখে দিচ্ছি, বা একটা সিনেমা বানিয়ে রেখে দিচ্ছি, অ্যান্ড ইউ ক্যান ওয়াচ ইট ওভার টাইম। ঠিক আছে, পরে আমার কোনো সময় মনে হলো, আমি এসে সেই সিনেমাটা দেখলাম,
পরে আমি কোনো সময় মনে হলো যে সিনেমাটাকে আবার একটা নতুন ভাবে উপভোগ করলাম। কিন্তু যখন আমি বানিয়েছি আমি সবকিছু করে একটা পরিপাটি করে সিনেমাটা করার চেষ্টা করেছি। যখন আমি থিয়েটারে করছি বা একটা মিউজিক্যাল থিয়েটার হতে পারে, হ্যামিল্টনে মিরান্ডা খুব সুন্দর করে করেছে, যেখানে হ্যামিল্টনের ব্যাপারটা কি হচ্ছে, হ্যামিল্টনের স্টোরিটা যখন ও ফার্স্ট পিচ করেছে তখন পিপল ডিডন্ট বিলিভ মাচ, তারা ভেবেছে হয়তো ওয়েদার ইটস পসিবল অর নট, বাট আমেরিকা গিভস ইউ দ্যাট অপরচুনিটি, দ্যাটস আ গ্রেট থিং। ও কি করছে যে ও নিজে বলেওছে এটা মিরান্ডা, বিকজ আই রিয়েলি অ্যাডমায়ার মিরান্ডা, হি ইজ নট দেয়ার ইয়েট দো, বাট হি ইজ ডুইং ইনক্রেডিবল জব। বিশেষ করে হ্যামিল্টনে তো খুব সুন্দর কাজ করেছে, ইটস রিয়েলি গ্রেট, but he needs to go to a bit so that he can hit that, but he has the potential to achieve that. বাট এখানে যেটা হচ্ছে যে টেম্পোর একটা ব্যাপার থাকে, রিদম মুভমেন্ট নিয়ে আমি বলছিলাম, টেম্পো। হ্যামিল্টনটা যদি একটা ক্লাসিক্যাল মিউজিক্যাল থিয়েটারে আমরা মানে ভাবতাম বা করতাম, ও নিজেও যেটা ভেবেছিল, ফর এক্সাম্পল অ্যান্ড্রিউ লয়েড ওয়েবার যেরকম ভাবে করে বা অন্য কেউ যেরকম ভাবে করে মিউজিক্যাল থিয়েটার্স, তখন ভাবে, তাহলে ওটার ডিউরেশনটা বেড়ে যেত, টেম্পোটা আর একটু বেড়ে যেত। এবার আমি আরে এটা জাস্ট আ সেকেন্ড না, এবার যদি আমি হিপ হপটাকে দেখি, হিপ হপ অ্যাজ এ জনরা যদি আমি দেখি, আমি যদি র্যাপকে দেখি, তাহলে হিপ হপ বা র্যাপকে যখন আমি দেখছি তখন ইট হ্যাজ এ ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। তো আমার যে টাইমটা আছে সেই টাইমটা আমার কনডেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেখানে টেম্পো রিদমটা রয়েছে, এবার ওই টাইমটা কনডেন্স হচ্ছে, আবার ওই যে জনরাটা আমি চুজ করেছি দ্যাট ইজ ব্রিঙ্গিং সাম এনার্জি, একটা ডাইনামিক এনার্জি নিয়ে আসছে, যেটাকে করে ওর মনে হয়েছে হ্যামিল্টনটাকে ও খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে মিউজিক্যাল থিয়েটারে, অ্যান্ড হি ডিড ইট, ইনক্রেডিবল সাকসেস, রাইট? তো সেটাই, আবার যখন আমি দশ অরগিতাস গানটা শুনলাম তখন আমি দেখছি যে হি ইজ ট্রাইং, বাট অ্যাজ এ কম্পোজার বা সেই জায়গাটায় মানে একটা কম্পোজিশন ওয়াইজ বলি বা সং ওয়াইজ বলি আরেকটু যেতে হবে, গেলেই চলে আসবে, বাট হি হ্যাজ দ্য পোটেনশিয়াল। তো এইগুলো যে বোঝা বেসড অন হোয়াট ইউ উইল সে দ্যাট, এগুলো খুব ইম্পর্টেন্ট। জাস্ট বলার জন্য বলে ফেললাম, ইট ডাজন্ট মেক সেন্স, বিকজ দেন ইউ আর নট হেল্পিং দ্যাট পারসন অলসো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ এ গ্রেট থিং। ছোটবেলা থেকে আমাদের সোসাইটিতে যদি আমরা, if we are lucky we can get that, otherwise we can build ourselves so that we can provide that to someone else. যদি আমরা পেয়ে যাই দেন উই আর লাকি, যেহেতু আমরা সব সময় পাইনি, এবং আমি অন্তত নিজেকে ডেভেলপ করছি সো দ্যাট আই ক্যান হেল্প আদার পিপল। তো এক্সকিউজ একটা খুব বাজে ব্যাপার, আই ওয়ান্ট টু ডু দ্যাট, আই লাভ দ্যাট, অ্যান্ড এনিথিং ফর লাভ, দ্যাট ইজ হাউ ইউ শুড রেসপেক্ট মিউজিক অলসো বা সিনেমা, হোয়াট এভার ইট ইজ। তো সেটাই আমি বলছিলাম যে আমাদের ছোটবেলায় যে আগে ভালো জায়গাটা, তারপরে তো আমরা ডিসকভার করি আদার থিংস, কিন্তু এটা অনেক সময় ছোটবেলাটা শেখানো যায় না। হ্যাঁ, এটা পরে আর অনেক সময় শেখানো যায় না, বিকজ এত বছর ধরে এতটা কিছু জমা হয়ে যায়, ডিফারেন্ট কাইন্ড অফ এডুকেশন, সেটাকে ভেদ করে আবার এই জায়গাটায় আসা, দ্যাটস আ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। অনেকে তাও করে, বিকজ নিউরোপ্লাস্টিসিটি ইজ আ থিং উই টক অ্যাবাউট, এন্ড ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস নট ইম্পসিবল, but you should know, and you should have the urge, you should have the inspiration, motivation to do so. So that is very important. And education from the creation itself is a very important thing, and the attitude of seeking, exploration, একটা excitement এর একটা culture থাকবে, seeking থাকবে, inquiry থাকবে, একটা exploration থাকবে, then we can do a lot of creativity and innovation. একটা সেম পিস আমি বাজাচ্ছি, হয়তো আমি পিয়ানোটাকে এমন ভাবে বাজালাম যার মধ্যে আমি একটু ইম্প্রোভাইজেশন করলাম, বা গিটারটাকে এমনভাবে বাজালাম একটু বেন্ডিং বা একটু ইম্প্রোভাইজেশনটা ডিফারেন্ট ওয়েতে করলাম। প্রত্যেকটা ভাবে স্ট্যাগনেন্ট ওয়েতে বাজাচ্ছি না, বাট ওই যে আমি বাজাচ্ছি, ইচ অ্যান্ড এভরি টাইম আই এম এক্সপ্রেসিং মাইসেলফ ইন আ ডিফারেন্ট ওয়ে। সো দ্যাট ইজ ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ ইনোভেশন। সেটা যদি ভালোবাসার জায়গা থেকে আসে, উই ক্যান ডু ইট আ লট অফ টাইমস। 4বার করলাম, 5বার করলাম বলে আর করলাম না, এরকম কোনো ব্যাপার নেই। যেখানে খুশি গান বলে আমরা একটা ব্যাপার করছি, তো সেটা হচ্ছে মানে ওরকম ব্যাপার আর কি, ভালোবাসি তাই গাচ্ছি, এবং লিরিক্সটাও ভালোবেসে লিখলে সেটার একটা অন্য মানে হয়। তো এটা একটা ব্যাপার। আর চার্চ অর্গান পিয়ানো রেঞ্জটা নিয়ে আই থিঙ্ক আই হ্যাড ডিসকাসড, সো আই ওয়ান্ট টক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, যখন আমি করি, আমি একটু ছোট্ট করে একটু বলি। ইনস্ট্রুমেন্টেশন আমি বলেছি, রাইট? আমরা একটা যখন আমরা সেকশনস বলেছি, অর্কেস্ট্রাল সেকশনসে, তখন আমি বলেছি যে
যে আমার স্ট্রিংস থাকছে, আমার উড উইন্স থাকছে, আমি বলেছি আমার ব্রাস সেকশন থাকছে, আমি বলেছি আমার পারকাশন থাকছে, সবকিছু নিয়ে আমি একটা টোটাল অর্কেস্ট্রা বানাচ্ছি। নাম্বারস ভ্যারি করতে পারে, যদি একটু ছোট থাকে আমি চেম্বার্স বলছি, বাট আলটিমেটলি আমি কি করছি, আমি ফ্রিকোয়েন্সির একটা চার্ট শেয়ার করেছিলাম, সো আই ওয়ন্ট ডু দ্যাট এগেইন। বাট এই যে বেস, ব্যারিটোন, টেনার, অল্টো, সোপ্রানো, আমরা এই যে নামগুলো দিচ্ছি, আলটিমেটলি এটা কি একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এটার পরে আমি শেয়ার করে দেবো একটা ছবি দরকার হলে। বাট ওখানে ইনস্ট্রুমেন্টটাও সেই ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে, তারই একটা পার্ট যেখানে আমার ভয়েসটা পড়ছে। বিশেষ করে আমি যদি ওই E2 থেকে বলি, C6 এর দিকে বলি, এরকম এটা একটা খুব ভালো রেঞ্জ আর কি, যেখানে বেস থেকে একদম সোপ্রানোর মধ্যে এই জায়গাটা খুব সুন্দরভাবে পড়ছে। এবার তার মধ্যে এ এতটা, ও অতটা, এর মধ্যে এই ওভারল্যাপ আছে, আমার রেঞ্জটাকে আমি এক্সপ্যান্ড করছি। এরকম করতে করতে এক একজনের এক এক রকম ভয়েস, কয়েকজনের ভয়েস আমরা শেয়ার করেছি, আরো অনেকে আছে যাদের ভয়েস আমরা শেয়ার করিনি। বাট সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়াইজ। যখন আমি একটা মিউজিক প্রোডাকশন করছি, যখন আমি একটা আর্টিস্ট সিলেক্ট করছি, তখন কেউ ওরম ভাবে ভাবে, আবার আমি বা অন্য আরো কেউ আছে যেটা হয়তো ওরম ভাবেও জানলাম, বাট ড্রিভেন বাই ইনটিউশন বা ইনস্টিংক্ট, এই ভয়েসটাই আমি চুজ করব, ড্রিভেন বাই সামথিং মাচ গ্রেটার, একটা কসমিক ফোর্স বা একটা ইনটিউশন যেটা ইটসেলফ ইজ এ কসমিক ফোর্স, সেখান থেকে ড্রিভেন বাই সামথিং মাচ গ্রেটার আমি চুজ করলাম এই আর্টিস্টটাই আমি সিলেক্ট করব, বা এই ভয়েসটা আমার এখানে লাগছে। সেটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে। এটা ওখানে এমন কিছু দারুণ দারুণ ম্যাজিক হয় যেটা হয়তো আমরা ওই অ্যানালিসিস করে পাচ্ছি না। আবার কারোর ক্ষেত্রে কেউ হয়তো ভাবছে যে আমার একটা সোপ্রানো চাই, মেজো সোপ্রানো চাই, কে কে আছে দেখো তো, ও যদি মেজো সোপ্রানো হয় ওর রেঞ্জ কতটা এই রেঞ্জে ফিট করছে, ঠিক আছে ওকে নিয়ে নাও, যেটুকুনি এক্সট্রা করতে হবে আমরা পোস্ট প্রোডাকশনে করে নেবো, বাকিটা দিয়ে আমি গান গাইয়ে নিচ্ছি। দুটো ওয়ে হয়, ডিফারেন্ট ওয়েজ অফ ভ্যারিয়েশনস হয়, বাট আলটিমেটলি আমার শুনে কোনটা ভালো লাগছে সেটা যদি বুঝতে পারি, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, দ্যাট ইজ আ ভেরি হায়ার আর্ট। তো এটা একটা, অনেক সময় দুটো একসাথে করলে আরো আমরা একটু ট্যালি করে নিতে পারি। তো ফাইন্ডিং ইউর ভয়েসটা আমি বললাম, C4 থেকে মিডল সি থেকে শুরু করব, ডান দিকে যাব হাইয়েস্ট রেঞ্জ, লেফটে যাব আস্তে আস্তে সেমিটোন বা হাফ নোট করতে 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 করে দেখবো যে লোয়ার রেঞ্জটা কি হবে। লিনিয়ার সার্কুলার পিচ সিকোয়েন্সটা একটু বললাম, যে যত আমি ডান দিকে যাব তত আমার ট্রান্সপোজিশনটা হবে, আর যত আমি এটা করছি তত আমার এটা হচ্ছে, তত আমি রিফ্লেকশনটা হচ্ছে তত আমার ইনভার্সন হচ্ছে। কয়েকটা কথা যেটা নিয়ে আমরা আলোচনা করব, বাট মিউজিক নিয়ে যদি আমি একটু তত্ত্ব কথা বলতে চাই, যেটা আমরা মৌচাকে বলবো, এখানে আমি অল্প একটু হিন্ট বলে ছেড়ে দেবো। হারমোনি অ্যান্ড কাউন্টার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কি, যদি আমি ওয়েস্টার্ন মিউজিক বলি, মেনলি ইফ আই টক অ্যাবাউট ওয়েস্টার্ন মিউজিক, টু ডাইমেনশনাল কোহেরেন্স বলে একটা ব্যাপার থাকে। টু ডাইমেনশনাল, হোয়াট আর দ্য টু ডাইমেনশনস? ভার্টিক্যাল বা হারমোনিক একটা ডাইমেনশন থাকে। হারমোনিক আর ভার্টিক্যাল ডাইমেনশন ইজ কর্ডস শুড বি অডিবলি সিমিলার। আমি যদি খুব সোজা ভাষায় বলি, কর্ডস গুলো যেটা আছে শুনতে খুব সিমিলার লাগছে, এটা হচ্ছে আমার হারমোনিক বা ভার্টিক্যাল ডিমেনশন। যদি আমি হরাইজন্টাল বা কন্ট্রাপুন্টাল বলি, তাহলে সেটা হচ্ছে আমার কি, কর্ডস শুড বি কানেক্টেড বাই এফিসিয়েন্ট ভয়েস লিডিং। ভয়েস লিডিং বলে একটা ব্যাপার হয়, যেটা আমি হরাইজন্টাল রাখছি, আর হারমোনিতে আমি ভার্টিক্যালি দেখছি অডিবলি সিমিলার হচ্ছে। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আবার স্কেল আছে, ম্যাক্রো হারমোনি আছে, দেন ইয়োর সেন্ট্রিসিটি বলে একটা ব্যাপার হয়, এইগুলো আছে, এগুলো নিয়ে পরে আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। আমি জাস্ট আজকে একটু বলে দিচ্ছি, ইফ ইউ স্টাডি ইট উইল বি বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ভয়েস লিডিং অ্যান্ড কর্ড প্রগ্রেশন। কর্ড প্রগ্রেশন যখন আমরা গিটারে খুব সোজাভাবে যখন সি এফ এ মাইনর জি যখন বাজাচ্ছি, তখন কর্ড প্রগ্রেশন আমরা দেখছি। ভয়েস লিডিংস আমরা গান শুনে শুনে ডেভেলপ করতে পারি, নিজেরা করতে 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 পারি, বাট সেটাই যখন আবার একটু পড়ছি, হয়তো আরেকটা নতুন জিনিস শিখলাম যেটা এত বছরে প্র্যাকটিস করে শিখিনি, সেটা একটু ট্রাই করে দেখলাম। স্কোপ ফর এক্সপেরিমেন্টেশন। ট্রান্সপোজিশন, ইনভার্সন, পারমুটেশন, যেটা আমি বললাম, আমি একটু পরে পারলে ছবি দিয়ে একটা দেখিয়ে দেবো, লাস্টে শেষ করবো ওটা দিয়ে, যে পুরো লিনিয়ার পিচে রাখছি বা সার্কুলার পিচের একটা স্পেস তৈরি করছি, ইনভার্সনটা রিফ্লেকশনে হচ্ছে, ট্রান্সপোজিশনটা যখন ক্লকওয়াইজ আমি একটা একটা করে মুভ করছি, সেটা আমি করতে পারি। ট্রান্সপোজ কিভাবে করছি, আমি একটা একটা করে উপর দিকে যাচ্ছি। কিরকম ভাবে হয় ট্রান্সপোজিশনটা, এটা অনেকে জানে না, এটা একদম বেসিক মিউজিকের, বাট যারা জানে না তাদের জন্য একটু বলি, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট ইন উইথ ইউর ভয়েস অলসো। হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট, এটা আমরা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য,
ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য। বাট হোয়াট ইজ দ্য রেঞ্জ? ফর এক্সাম্পল চার্চ অর্গানের রেঞ্জটা আমার অনেকটা বেশি, পিয়ানোর সেখান থেকে একটু কম, বাট অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, সবগুলো ইনস্ট্রুমেন্টই প্রায় পিয়ানোর মধ্যে পড়ে যাচ্ছে। তার মাঝখানে ভায়োলিন একটা পার্টে আছে, যে ফর এক্সাম্পল ভিওলা নিয়ে যখন আমরা লিখি তখন সেটা আমরা অল্টো ক্লেফে লিখি। জেনারেলি আমরা বেস আর ট্রেবল ক্লেফটা ইউজ করি উইথ মিডল সি ইন মিডল, দুটোর মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে আমার মিডল সি, আর নিচের দিকে বেস ক্লেফ, ওপর দিকে ট্রেবল ক্লেফ। অল্টো ক্লেফ একটা হয়, ভিওলার মতো ইনস্ট্রুমেন্ট হলে আমরা অল্টো ক্লেফটা ইউজ করি, যেটা ওই দুটোর মাঝখানের পার্টটা। বাট আমাদের কোনটা বলছিলাম, হ্যাঁ ট্রান্সপোজ। ফর এক্সাম্পল কি হয়, আমি একটা এরকম একটা ছোট্ট 4টে নোটের একটা কিছু বাজালাম, এইটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটা আমি সি থেকে শুরু করেছি, তো যদি আমি ডি থেকে স্টার্ট করি তাহলে এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার অনেক সময় ডতে যখন আমরা কাজ করি, ডিজিটাল ওয়ার্ক স্টেশনে যখন আমরা কাজ করি, তখন কি হয়, আমরা হয়তো সি স্কেলে একটা কম্পোজিশন বানালাম, ঠিক আছে, সেইটাকে আমি জাস্ট একটু সিটাকে ডি তে নিয়ে নিলাম, এই যে পুরো যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, কিরম হচ্ছে, এটা ইন্টারভাল ট্রেনিংটা এটার জন্য খুব দরকার। 1 2 1 3 কিভাবে হয়, সিটা যদি আমার নাম্বার মানে একদম 1 হয়, যদি আমার ফার্স্ট স্টেটটা হয়, তাহলে সি ডি, সি ই, সি এফ, সি জি, সি এ, সি বি, সি সি, C4 থেকে C5। ইন্টারভালটা কি হলো, ফার্স্ট এরটা হচ্ছে, সেকেন্ড এরটা হচ্ছে, থার্ড এরটা হচ্ছে, ফোর্থ এরটা হচ্ছে, ফিফথ এরটা হচ্ছে, সিক্স এরটা হচ্ছে, সেভেন এরটা হচ্ছে। তো এরম ভাবে যদি আমি একটা প্যাটার্ন বানাই, যেখানে আমি সি থেকে শুরু করে এই ইন্টারভালের উপরে বেস করে যদি আমি পুরো কনস্ট্রাকশনটাকে দেখি, করে আমি হয়তো সিতে একটা মিউজিক্যাল পিস বাজালাম, সেটা আমি জাস্ট সিটাকে ডিতে শিফট করে দিলাম, তো ওর যে স্ট্রাকচারটা আছে, ওর যে সেম অ্যামাউন্ট আছে, স্ট্রাকচারটা আছে, সবকিছু সেম রইলো, বাট যেহেতু ওটা সি থেকে ডি তে করলাম, সেটার জন্য ইনহেরেন্ট কিছু চেঞ্জেস ওটা হয়ে গেল। বাট আই এম নট বলার্ড অ্যাবাউট দ্যাট, যেহেতু আমি সি থেকে ডি তে ওটা করলাম, ওটা অটোমেটিক্যালি ওর পুরো অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। একটা ট্রান্সপোজ করলাম, দুটো সেমাইটোন, সি থেকে সি শার্প হলে একটা হতো, সি শার্প থেকে ডি হলে একটা হতো, সি শার্প দিয়ে যদি আমরা করি তাহলে একটা সেমাইটোন, একটা হাফ নোট করে দিতে পারে। এগুলো করলে ট্রান্সপোজিশন বলে। যার জন্য যখন আমরা ক্লকওয়াইজ একটা একটা করে যাচ্ছি, তখন আমরা ট্রান্সপোজ করছি, সি শার্প থেকে ডি, এরকম একটা একটা করে কিভাবে করব। বাট অ্যাকচুয়ালি যে আমার অ্যারেঞ্জমেন্টটা সেটা ঠিক থাকছে। এবার এটা কোথায় হয়, অনেক সময় কি হয়, অনেক সময় আমরা গিটার নিয়ে গান গাইতে শুরু করি, বলি এটা তুই ডিতে গাইছিস, এটা তো অ্যাকচুয়ালি জিতে ছিল, বাট ওই ফিলটা আমাদের সেম থাকে, আমরা অত ভাবি না। বাট অ্যাকচুয়ালি যদি আমরা কম্পোজ যেভাবে হয়েছে, স্টুডিও রেকর্ডিং যেটা আছে, একদম ডিটো ওটা যদি গাইতে চাই, তাহলে দেখবো ওইটা হয়তো ডি স্কেলে করা হয়েছে। আমি যখন গাইছি, আমাকে ওইটা হিট করতে গেলে ডি স্কেলেই করতে হবে। অনেক সময় হয়তো আমার গলা পারমিট করছে না, ডিউ টু জেন্ডার, হয়তো ওটা একজন ফিমেল ভয়েস গেয়েছিল, আমি হয়তো একটা মেল ভয়েস গাইছি, ডিপেন্ডিং অন দ্যাট আই এম ট্রান্সপোর্টিং অন দ্য স্পট, গাইতে গিয়ে আমি ট্রান্সপোজ করে দিলাম। অনেক সময় ন্যাচারালি চলে আসে, ইফ ইউ লিসেন টু আ লট অফ মিউজিক, এটা খুব ন্যাচারালি হয়ে যায়। ডিতে ছিল, আমি দেখছি ওই পুরো প্যাটার্নটা যখন আমি গাইছি, পুরোটাই সুন্দরভাবে গাইছি, আমার মনে হচ্ছে ওই গানটাই গাইছি, বাট অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কি একটা ডিফারেন্সটা কি ট্রান্সপোজ করা আছে, বা একটা ডিফারেন্ট স্কেলে আমি গাইছি, ঠিক আছে। অনেক সময় আমরা কেপো ইউজ করি, কেপো দিয়ে ট্রান্সপোজ করি, তারপরে আমার সেটা একটু হাই পিচে চলে গেল, সেখানে গিয়ে যখন আমরা গাইছি, আমাদের গাইতে সুবিধা হচ্ছে, বাজিয়ে মনে হচ্ছে এই বাজনাটাই আমাদের চাই। এগুলো কতগুলো মোমেন্টস আছে যেগুলো আমরা মানে অগোচরে করে ফেলি, না জেনেই করে ফেলি। বাট যদি আমি মিউজিক্যাল টার্মসে বলি, তাহলে আমি ট্রান্সপোজ করতে পারি। ফর এক্সাম্পল C3 তে একটা কিছু করছিলাম, C4 করলে আমার মনে হবে বেটার হবে, তো আমি C4 করলাম, হয়তো গাইলাম আমি C3 এর মতো করে, সেরকমও করতে পারি। তো ডিফারেন্ট ওয়েজ, বাট এটা ফিল করলে, ইমোশন করলে, ন্যাচারালি এটা খুব ডেভেলপ হয়ে যায়। তারপরে দেখবো সেখান থেকে কত ইনোভেশনস মিউজিকে হতে পারে। তো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাকোস্টিক কনসোনেন্স একটা ব্যাপার থাকে, একটু ছোট করে বলি, যদি আমি কর্ডসের ক্ষেত্রেই বলি, কিছু কিছু কর্ডস আমাদের শুনলে মনে হয় এটা খুব স্টেবল একটা কর্ড, একটা স্টেবিলিটি আছে, একটু রেস্ট আছে, মানে আমার মনে হলো যেন একটা স্থিতির মধ্যে পৌঁছে গেলাম, সেইটা কনসোনেন্ট। যদি আমি কর্ডস দিয়ে একটা খুব সোজা এক্সাম্পল দিয়ে বলি, আবার অন্য কোনো কর্ড শুনলে আমার মনে হচ্ছে সেটা খুব আনস্টেবল, হার্শ একটা সাউন্ড তৈরি হচ্ছে, সেটাকে আমি বলছি ডিসোনেন্ট, একটা ডিসোনেন্স রয়েছে তার মধ্যে।
এবার ডিসোনেন্স আর কনসোনেন্স আমরা একসাথে করতে পারি। অনেক সময় ডিসোনেন্স থেকে যখন আমরা সিনেম্যাটিক্স করে ফর এক্সাম্পল দিচ্ছি, আমার একটা সিনেম্যাটিক্স কোড হচ্ছে যেখানে আমার একটা সিচুয়েশন ডিমান্ড করছে সামথিং হার্শ বা একটা আনস্টেবল কিছু লাগবে, আমি ইউজ করলাম সেরকম একটা কর্ড। পরে আমি যখন দেখছি সেটা একটা রেজলিউশনের দিকে যাচ্ছে, আমি একটা কনসোনেন্স ইউজ করছি। সো অ্যাকোস্টিক কনসোনেন্স ইজ ওয়ান টার্ম উই ক্যান ইউজ। সেটা আমি কেন বললাম, এটা তো আমি কর্ড দিয়ে করলাম, ভয়েস দিয়ে করতে করতে ন্যাচারালি খুব হয়ে যাচ্ছে। ডা রা দে দা দে দা দে দা রে রা রা দা রে রা দা রে রা 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 দা রা 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 রা। একটা জায়গায় আমার মনে হচ্ছে একটু যেন চেঞ্জ হয়ে কোন একটা জায়গায় যাচ্ছে, আবার লাস্টে গিয়ে দা রা 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 দা রা রা, মনে হচ্ছে যেন কোথাও দিকে রেস্টের দিকে আমি আসছি। খুব ন্যাচারালি এটা গান, আমি এটা জাস্ট ইমপ্রম্পটু একটা কম্পোজ করলাম, তো এটা করতে করতে আমাদের মনে হয় এবার মিউজিকে করলে অন্যরকম হবে। সো এটা একটা ব্যাপার। আরো যদি বলতে চাই তাহলে ফাংশনাল হারমোনি আছে, ডায়াটনিসিজম, ক্রোম্যাটিসিজম আমরা বলবো, মিউজিক, কন্টেম্পোরারি জ্যাজ, লেট 19th সেঞ্চুরিতে ক্রোম্যাটিসিজম আছে, মডার্ন অ্যাটোনাল মিউজিক আছে যেখানে আমাদের অনেকটা সুযোগ আছে, অনেকে অ্যাটোনাল মিউজিক গায় যেখানে টোনাল কোনো ব্যাপার নেই, অ্যাটোনাল মিউজিক, সেটারও একটা ইনোভেশন আছে। আবার লিমিটেড মাইক্রো হারমোনির কথা আমরা বললাম, হারমোনিক ব্যাপারসগুলো আমরা বলছিলাম, অ্যাকোস্টিক কনসোনেন্স বললাম, কনজাংক্ট মেলোডিক মোশন বলে একটা ব্যাপার হয়, এগুলো আমরা আস্তে আস্তে বাজিয়ে বাজিয়ে দেখাবো অ্যাজ উই প্রসিড ফার্দার। বাট কার্ডিনালিটি চেঞ্জের একটা ব্যাপার থাকে যেখানে আমরা একটা নতুন ভয়েস হয়তো অ্যাড করে দিলাম, ঠিক আছে, ডুপ্লিকেট করছি ওয়ান অফ দ্য নোটস যেটা হচ্ছে অবজেক্টের মধ্যে, তার মধ্যে আমরা ভয়েস অ্যাড করছি, সব কার্ডিনালিটি চেঞ্জ বলে একটা ব্যাপার হয়। তো এইগুলো যত আমরা শুনে শুনে বুঝবো তত আমাদের সুবিধা হবে। আবার লিমিটেড ম্যাক্রো হারমোনি আর হারমোনিক কনসিস্টেন্সি, এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্সে রাখি তাহলে সেখানে দুটোই যদি ইয়েস হয়, লিমিটেড ম্যাক্রো হারমোনিও আমার আছে, আবার হারমোনিক কনসিস্টেন্সি আছে, তাহলে এখান থেকে আমরা পাই কি ট্র্যাডিশনাল স্কেল বেসড টোনালিটি, যেটা আমরা ডেবিউসির মিউজিকে দেখেছি, জ্যাজ মিউজিকে অনেক সময় দেখি, ট্র্যাডিশনাল স্কেল বেসড টোনালিটি, স্কেল বেস, যেটা আমি বলছিলাম অনেকে শুরু করে স্কেল থেকে, অ্যান্ড দ্যাট ইজ আ টোনাল মিউজিক, ঠিক আছে, সেখানে আমি কি কি পাচ্ছি, লিমিটেড ম্যাক্রো হারমোনিও পাচ্ছি, হারমোনিক কনসিস্টেন্সিও পাচ্ছি। আবার যদি লিমিটেড ম্যাক্রো হারমোনি না থাকে বাট হারমোনিক কনসিস্টেন্সি আছে, সেখানে আমরা পাই হচ্ছে ট্রায়াডিক অ্যাটোনালিটি বলে একটা জিনিস, রেজারের মিউজিকে আমরা সেটা পেয়েছি, আমরা হয়তো একটা দুটো শেয়ারও করব। লিমিটেড ম্যাক্রো হারমোনি আছে কিন্তু হারমোনিক কনসিস্টেন্সি নেই, তাহলে সেখানে আমরা বলি প্যান ডায়াটনিসিজম, ঠিক আছে। এখানে আমরা অনেক মিউজিক আছে যেটা আমি শেয়ার করব, শুনলে এটা বেটার হয় আর কি। লিমিটেড ম্যাক্রো হারমোনিও নেই, হারমোনিক কনসিস্টেন্সিও নেই, সেটা হচ্ছে কমপ্লিট অ্যাটোনালিটি, যেটা আমি অ্যাটোনাল মিউজিক বলছিলাম, সেটা একটা কমপ্লিট অ্যাটোনাল মিউজিক। শোনবার্গ খুব কাজ করেছে এটা নিয়ে, ব্যাবিট বলে একজন ছিলেন তিনি কাজ করেছেন, এগুলো আছে। বাট লেট মি কাম ব্যাক টু প্রোডাকশন। অনেকেই তো গান গায়, তাহলে ডিফারেন্সটা কি? যেরকম আমি বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট বা কম্পোজিশনই আমার খুব ভালো লাগে না, সংস্কৃত শ্লোক নিয়ে যারা কাজ করে সেটা অনেক সময় আমার অনেক কম্পোজিশন বা অ্যারেঞ্জমেন্ট ভালো লাগে না, বাট যে কেউ মিউজিক নিয়ে খুব চর্চা করেছে তার খুব একটা ভালো লাগবে না, বিকজ কি হচ্ছে, এটা এতটা একটা ইন্ট্রিনসিক ডিপ একটা জায়গা থেকে করা, if you don't connect that space, if you don't connect that place inside yourself which is related to the cosmos or the cosmic creation, then you cannot create great stuff. এবং এটার মাহাত্ম্য হচ্ছে হয়তো খুব সিম্পল ওয়েতে আমরা গেয়ে ফেলছি রবীন্দ্রসঙ্গীত, তো সেই সিম্পলিসিটিতে পৌঁছাতে গিয়ে অনেকটা সফিস্টিকেশন ঘুরে সেটা এসছে আর কি। So the more you are exposed to world music, global music, then you can bring a lot to the music. আর আরেকটা জিনিস আমি আগের দিন বলছিলাম, and I must mention, শান্তিনিকেতনের মাটির একটা মিউজিক আছে, আবহাওয়ার একটা মিউজিক আছে। ফর এক্সাম্পল, এটা আমি দেখেছি একটু রিসার্চ করে বা একটু অবজার্ভ করে, ওখানে গিয়ে থেকেছে যারা, ওখানে গিয়ে সেই মাটি বা নেচার থেকে সেই মিউজিকটা বা রসটাকে আহরণ করেছে প্রচন্ড সাধনার সাথে,
তাদের গানের মধ্যে একটু হলেও সেই ছোঁয়াটাকে আমি মানে পাই আর কি, ঠিক আছে। আর কেউ কেউ আছে যারা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, তার কাজকে ভালোবাসেন, তার কবিতাকে ভালোবাসেন, কিন্তু তারা হয়তো অকেশনালি যাচ্ছে, তাদের মনের মধ্যে হয়তো তারা বলছে আছে, বাট কোথাও যেন সেটা সম্পূর্ণভাবে বিরাজ করছে না আর কি, বা একটা বড় জায়গা বিরাজ করছে না, সবার মধ্যে সম্পূর্ণভাবে থাকে না, বাট তার মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা খুব সাটল ডিফারেন্স। যখন আমি খুব দূরে থাকি, হয়তো আমি একটা টাইমে ছিলাম, তারপরেও যখন দূরে থাকছি, তখনও আমি যখন কাজটা করছি, একটা একটা সামহাউ একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেটা যত এক্সপিরিয়েন্সড কান হলে আমরা বুঝতে পারবো, অনেক সময় বোঝা যায় না সাধারণ লোকের পক্ষে। বাট আমরা ওখানে দেখতে পারি যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে চলে এলো, যেটা দরকার ছিল না সেই ইনস্ট্রুমেন্ট চলে এলো, কেউ খুব একটা পছন্দ করতেন না। মেইন যে রবীন্দ্রসঙ্গীতের এসেন্স বা মর্মটা, সেটা থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, এবং সেটা আমরা বুঝতে পারি when it is taking away from the actual essence বা actual soul of the music যদি আমি বলি। অ্যান্ড তো সেটা যারা ওখানে গেছে, থেকেছে, বা যারা এত ভালোবেসে গেছে যে সারা জীবন তাদের মনের মধ্যে, আত্মার মধ্যে সেটা সবসময় বা একটা খুব ডিপ জায়গায় সেটা বিরাজ করছে, তখন সে যতবারই গায়, যেখান থেকেই গাক না কেন, সেটা কিন্তু ওই সোলের মধ্যে ফুটে ওঠে। মুশকিলটা হয় কি, খালি গলায় গাওয়াটা হয়তো আমরা গেয়ে ফেললাম, সেটাকে যখন আমি ইনস্ট্রুমেন্ট অ্যাড করছি, তখন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তখন সেই কোহেরেন্সটা কিভাবে হবে, কোহেসিভ ওয়েতে হাউ উই কম্পোজ, এর জন্য কি হয়, মনটাকে খুব রেসপেক্ট করা উচিত। মনটা কি বলছে, আমাদের ভালোবাসাটা কি বলছে, সেখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। সেখানে যদি আমাদের একটু খুঁতখুঁতে বাতিক হয়, আমাদের মনে হয় দিস ইজ নট ওয়ার্কিং ওয়েল, দেন দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং ওয়েল। জোর করে ওটা রাখার কোনো দরকার নেই, বিকজ অডিয়েন্স, ওই যে সেটা বললাম, যারা মিউজিক বোঝে না তারা হয়তো বুঝলো না, শুনে ফেললো, যারা আরেকটু অ্যাপ্রিসিয়েট করতে জানে তারা হয়তো বুঝলো, বাট আলটিমেটলি ইট কামস ডাউন টু ইয়োর সেলফ ওয়েন ইউ আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ থিং অর দিস কন্টেন্ট। আমি নিজে কি ঠিক করলাম, জাস্টিস করলাম গানটার প্রতি? আমি নিজে কি, আমি যে গাইছি আমার প্রতি, আমি কি নিজেকে বিট্রে করলাম, বা নিজের প্রতি কি জাস্টিস করলাম? এটা একটা ব্যাপার। এমবেলিশমেন্ট ঠিক আছে, কিন্তু একেবারে যদি জোর করে একটা ম্যানিপুলেটিভ ওয়েতে করে দেওয়া, তো দ্যাট উইল লুজ দ্য সোল, বিকজ দিস মিউজিক ইজ অল অ্যাবাউট সোল। রবীন্দ্রসঙ্গীত ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস, দের আর মেনি আদার মিউজিক, ফোক মিউজিক যদি আমি বলি, এথনিক মিউজিক যদি আমি বলি, ট্র্যাডিশনাল মিউজিক যদি আমি বলি, এগুলো হচ্ছে মাটির গন্ধ। এখানে আমি একটু অতিরঞ্জকতা দিতে যাব, একটু করতে যাব, সেই সাধনাটা যদি না থাকে অ্যাজ আ হিউম্যান বিইং, তাহলে সেখান থেকে আমায় ডেভিয়েট করে দেবে, বিকজ এটা একটা সম্পূর্ণ সাধনা। আমি মানুষ হিসাবে তৈরি হয়েছি বা এক্সপ্রেশন, কথায় বলতে পারি, গানে বলতে পারি, লিরিক্সে বলতে পারি, হোয়াট এভার ইট ইজ। গানে বলতে গেলে কি হয়, আমার ভাইব্রেশনটাকে আমি আরো ভালোভাবে মডিউলেট করছি বা এক্সপ্রেস করছি, ইউজ করছি, তো আমাকে ওটা করতেই হবে এক্সপ্রেস করতে গেলে। লেখাতে অনেক সময় আমি লিখে দিলাম, সেখানেও ভাইব্রেশন দরকার যদি আমি জেনুইনলি করতে চাই। তো এগুলো খুব ডিপ তত্ত্ব কথা, দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেটার। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, কিছু একটা করেই জাস্ট একটা গেয়ে দিলাম, সেটাকে রবীন্দ্রসঙ্গীত বলে চালিয়ে দিলাম, যারা রিয়েলি রবীন্দ্রসঙ্গীতের এসেন্সটা বোঝে তাদের কাছে সেটা কানে বাজবে, মানে তাদের মনে হবে যে সামথিং ইজ রং দ্যাট, রাইট? বাট সেইং দ্যাট, রবীন্দ্রসঙ্গীত এমন একটা সঙ্গীত, যেহেতু এটা একটা গ্লোবাল মিউজিক বলি, বা এই সিম্পলিসিটি সফিস্টিকেশনটা যেহেতু রয়েছে, ট্রিমেন্ডাস স্কোপ ফর ইম্প্রোভাইজেশন। আমি জ্যাজের সাথে সেটা করতে পারি, ক্লাসিক্যাল মিউজিকের সাথে করতে পারি, সবকিছু যেন মিলেমিশিয়ে রয়েছে ওর মধ্যে। কিন্তু যদি আমি ঠিকভাবে সেটা করতে পারি, ভাবে বলবো না, বিকজ একটা থ্রেশহোল্ডের পরে গেলে সেটা ভুলই হয়, সেটাকে ঠিক বলাটা ঠিক হয় না, বাট ডিফারেন্ট পার্সপেক্টিভস থাকতে পারে, ক্রিয়েটিভিটি, ইনোভেশন থাকতে পারে। কেউ এরভাবে দেখলো, আরেকজন ওইভাবে দেখছে, টু পার্সপেক্টিভস, those two perspectives have to be different, they are not supposed to be same। একটা বড় ওভারল্যাপ থাকতে পারে, বা দুভাবেই আমি পেলাম মিউজিকটাকে, এবং দুভাবেই তারা খুব জেনুইনলি, খুব সাধনার মধ্যে দিয়েই করেছে। দুটো মানুষ, যেহেতু দুটো মানুষের ডিফারেন্স না, আমরা কম্পোজিশন বা অ্যারেঞ্জমেন্টে হয়তো ডিফারেন্ট ওয়েতে পেলাম, বা থ্রেশহোল্ডের যদি নিচে হয়, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড কে কতটা আছে। দ্যাট ইজ সামথিং ইউ শুড ডেভেলপ। ইয়ার ট্রেনিং এর খুব একটা বড় ব্যাপার সেটা। বাট এগেন কামিং ব্যাক টু দ্য প্রোডাকশন, আমি একটু প্রোডাকশন সাইডটায় চলে আসি। অনেকে বলে গান করতে গেলে কি কি করব, গুটি কয়েক আর্টিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, বেশি মিউজিক শোনে না, বিকজ দে আর নট ওপেন এনাফ, এবং তারা নিজেদের মধ্যেও সেটা খুঁজে পায়নি, মনে হচ্ছে এটা একটা কমফোর্ট জোন। তো সেখান থেকেও বুঝতে গেলে দেখতে হবে, সংটা যখন হচ্ছে, ভয়েসটা তো আমি বলছি, বাট সেটা হতে পারে আমার স্পোকেন ওয়ার্ডে, হতে পারে পোয়েট্রিতে, হতে পারে সঙ্গে, মিউজিক্যাল থিয়েটার আমি বেশি বলছি সঙ্গের ক্ষেত্রে,
সংটা কন্টেন্ট আছে, সংটা আছে, তার সাথে সাথে একটা সেটাকে আমি একটা মেটেরিয়াল বলতে পারি। আমার মেইন যে মেটেরিয়াল বা কন্টেন্ট বা সং, ভোকালটা তার সাথে সাথে আছে, যে আমার যে এই যে ভোকালটা দিচ্ছি সেটা আছে, অ্যারেঞ্জমেন্টটা আছে, কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে, শুধু ভোকাল আছে না চেম্বার আছে, অর্কেস্ট্রাল অ্যারেঞ্জমেন্ট আছে, কম্পোজিশন রয়েছে, পারফরমেন্সটা রয়েছে, হাউ আই এম পারফর্মিং, দ্য ওয়ে আই এম পারফর্মিং, দ্যাট ক্যান মেক আ সাবস্ট্যান্সিয়াল ডিফারেন্স। ইঞ্জিনিয়ারিংটা কি আছে, যখন আমি স্টুডিওতে রেকর্ডিং করছি বা হয়তো একটা লাইভ পারফরমেন্স করছি, সেখানে মিক্সারটা কিভাবে হচ্ছে, স্টুডিওতে বিশেষ করে যে মিক্সটা কিভাবে হচ্ছে, সেটা কিভাবে অ্যাপিল করছে অডিয়েন্সকে, সনিক ল্যান্ডস্কেপ বা অ্যাকোস্টিক ল্যান্ডস্কেপ যেটা তৈরি হচ্ছে, হাউ গ্রেট ইজ ইট, বিশেষ করে সিনেমাতে, ইজ ইট টেকিং নট, মিউজিক্যাল পারফরমেন্স হচ্ছে, সেটা কি ইজ ইট টেকিং অ্যাওয়ে ফ্রম দ্যাট পারফরমেন্স অর নট। বিকজ একটা হতে পারে ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স, যতবারই ওটা পারফর্ম করা হচ্ছে ততবারই ইটস অ্যান এক্সপিরিয়েন্স। আরেকটা হতে পারে সেটা আমি ব্র্যান্ড বেচে খাচ্ছি, গানটা হিট করেছিল, গানটা অমুকে গিয়েছে, গানটার এই লিরিক্স, উই আর জাস্ট লিমিটেড টু দ্যাট। প্রত্যেকবারই যখন হচ্ছে গানটা একদম এদিক ওদিক জঘন্য গান হচ্ছে, কোনো মিনিং নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে দ্যাট আর্টিস্ট ইজ সিঙ্গিং, দ্যাট সং ইজ বিং সাং, and that is giving me a like kick, or maybe we want to conform to that. That is one way of doing things, যেটা খুব মানে হার্মফুল অনেক সোসাইটির পক্ষে। আরেকটা হচ্ছে ইচ টাইম আই এম পারফর্মিং, ইম্প্রোভাইজেশন থাকছে, দারুণ ওয়েতে করা হচ্ছে, হয়তো ডিফারেন্ট যে প্লেসে করা হচ্ছে, দ্যাট প্লেস ইজ গিভিং সাম, দ্যাট ইজ হেল্পিং ইউ টু অ্যাডাপ্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। কিছু নতুন এলিমেন্টস আমি নিয়ে নিলাম, যেটার ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস হচ্ছে ইয়ানি। ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস হচ্ছে ইয়ানি। লাস্ট নাইট আই শেয়ার্ড ওয়ান থিং, ভয়েসেস বলে যেটা হয়েছে, বিকজ ইয়ানিস মিউজিক ইজ মোস্টলি ইনস্ট্রুমেন্টাল মিউজিক। তো ভয়েসেস এর ক্ষেত্রেও ভয়েস সিলেক্ট করে সেখানে খুব মানে ভালোভাবে বুঝে ভয়েসদের দিয়ে ওর গানগুলোকে গাইয়েছিল উইথ লিরিক্স। এবং আমরা দেখবো যে ভয়েসে যখন সেই ভয়েস ইনস্ট্রুমেন্টাল মিউজিকে ভয়েস দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট ফর সিলেক্টেড ফিউ, সেটা কিন্তু ওটা মানে দ্যাট ইজ নট টেকিং অ্যাওয়ে দ্য এসেন্স। লাস্ট নাইট যেটা আমি শেয়ার করেছিলাম, টু টেক এ হোল্ড যদি আমি শুনি, সেটাও যেমন, আর বিফোর দ্য মানে আমি যে গানটা শেয়ার করলাম লেসলি যেটা গেয়েছে, ওর গলা বলি প্রত্যেক কটা জিনিস ওর মধ্যে আছে। ইঞ্জিনিয়ারিং তো ব্যাকগ্রাউন্ডে চলছেই, সেটা রয়েছে, কিভাবে মিক্সিং হচ্ছে, অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হচ্ছে, সিম্পল পিয়ানো বাজছে, ভয়েস আছে, তার সাথে সাথে অন্য ইনস্ট্রুমেন্টগুলো বাজছে, কতটা ভলিউম, কতটা থাকবে, কমবে, কতটা বাড়বে, কতটা কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে ডাইনামিক্যালি, ভোকালটা কিভাবে সিলেক্ট করা হচ্ছে, সে কিভাবে পারফর্ম করছে, দ্য সং ইটসেলফ, ইনস্ট্রুমেন্টেশন একটা ছিল, ইনস্ট্রুমেন্টাল পিস, সেটার সাথে ভোকাল অ্যাড হচ্ছে, সেটা কি একটা ডিসোনেন্স হচ্ছে নাকি একটা হারমোনিয়াস একটা পারফরমেন্স হচ্ছে, এগুলো খুব ম্যাটার করে। এইগুলো যদি আমি বুঝি, ডিফারেন্ট কান্ট্রির মিউজিক শুনি, গ্লোবাল মিউজিক শুনি, গানটাকে তৈরি করি, দেন ইট বিকামস এ পার্ট অফ আস। তারপরে আমরা যখন তৈরি করছি খুব ন্যাচারালি চলে আসে, উই ডোন্ট হ্যাভ টু ফোর্স ইট, উই ক্যান জাস্ট ক্রিয়েট ইট লাইক দ্যাট। তো সেই জায়গা থেকেই আমাদের কথাটা বলছি, বিকজ বাংলাতে আমাদের নেচারে সেটা আছে, সেটা বোঝাটা খুব দরকার। টাইমলিনেস আছে, হার্ট অ্যান্ড সোল এগুলোতে আছে, হার্ট অ্যান্ড সোলের কোনো সাবস্টিটিউট হয় না। When you are singing from your heart and soul, you can create in a better way, you can compose, you can arrange, you can sing in a better way, you can perform in a better way, because internalize হয়েছে ব্যাপারটা। তারপরে যখন আমি সেটা লোকের কাছে নিয়ে যাচ্ছি, আমার ব্র্যান্ডিং রয়েছে, মার্কেটিং রয়েছে, সেলস আছে। কিন্তু ব্র্যান্ডিংটা যদি আগের থেকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে ইউ আর ডিসরেসপেক্টিং দ্য সং, ইউ আর ডিসরেসপেক্টিং দ্য ভোকাল, ইউ আর ডিসরেসপেক্টিং দ্য অ্যারেঞ্জমেন্ট, দ্য পারফরমেন্স, ইঞ্জিনিয়ারিং, এভরিথিং, বিকজ দ্য ব্র্যান্ড ইজ মেকিং সেন্স। So that is very harmful for a culture that can promote art. ঠিক আছে, সেখানে যদি আমি ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলসটাকে প্রমোট করতে চাই, তাহলে দেন ইটস ওকে। বাট আর্টকে যখন আমি প্রমোট করছি, ভ্যারিয়েশনটা, ডিফারেন্সেস, সিমিলারিটিস দুটোকে আমরা রেসপেক্ট করছি, সবকিছুকে আমরা দেখতে শিখছি, এস্থেটিক্স, ফিলোসফি সবকিছুকে রেসপেক্ট করছি, সেরকম একটা জায়গায় এই অ্যাপ্রোচটা ইজ এ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। এটাকে অত প্রায়োরিটি দেওয়া উচিত না। তো সেটা একটা খুব বড় ব্যাপার। যেমন ফর এক্সাম্পল আরেকটা আমি বলতে চাই, যে আন্দ্রেয়া বোচেলি বা জশ গ্রোবান, এরা যখন গাইছে তখন দুজনেই দারুণ সিঙ্গার, দুজনেই দারুণ সিঙ্গার। আন্দ্রেয়া বোচেলি যেমন খুব এক্সপিরিয়েন্সড, অনেক বয়স, জশ গ্রোবান খুব কম বয়স থেকেই খুব সুন্দরভাবে গিয়েছে এবং দারুণ গায়। জশ যখন গায়, মানে আমি দেখি যে কত কাজ এত কম বয়সে থাকতে পারে। জোনাস কফম্যান আছে, খুব সুন্দর গায়ে। আমাদের থ্রি টেনর্সের কথা তো আমরা বলেইছি, পাভারতির কোনো জুড়ি নেই। মারিয়া ক্যালাস যখন আমরা বলেছি,
তখন আমরা এদের নিয়ে খুব রেনে ফ্লেমিং নিয়ে আমরা কথা বলেছি। তো এগুলো নিয়ে আমরা খুবই আলোচনা করেছি। অ্যান্ড বিশেষ করে পাভারতি, বিকজ পাভারতি এমন একটা জায়গায় হিট করেছে নোটসগুলোকে, তখন সেটা অনেকের ক্ষেত্রেই মানে ইম্পসিবল। প্লাসিডো ডমিঙ্গো এরা ছিল, বাট আন্দ্রেয়া বোচিলির ক্ষেত্রে যেটা বলছিলাম, সারা ব্রাইটম্যান ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার্স, ইফ ইউ হ্যাভেন্ট হার্ড। সেলিন ডিয়ন জশ গ্রোভানের সাথে গাইছে, আন্দ্রেয়া বোচিলির সাথেও গাইছে, সারা ব্রাইটম্যানও গাইছে। তো একটাই সং হয়তো তারা ডিফারেন্ট ডুয়েট গাইছে, ডিফারেন্ট পিপল যে সেই ডুয়েটটা গাইছে, আমরা ডিফারেন্ট ভ্যারিয়েশন পাচ্ছি। ঠিক আছে, লিরিক্সটা আমাদের কাছে হয়তো মেড সাম সেন্স, বাট যখন আমরা ওই আন্দ্রেয়া বোচেলির যখন পারফরমেন্সটা শুনছি আমরা মুগ্ধ হয়ে শুনছি, যখন আমরা মুগ্ধ হয়ে শুনছি, তাহলে ওই যে ডিফারেন্সেসটা বা সিমিলারিটিসটা আমরা দুটোকেই কিন্তু এনজয় করছি। ঠিক আছে, এবার সিলিন ডিয়ন গাইলো, তার জায়গায় অন্য কেউ গাইলো, তো বা কোনো নিউ কামার সিঙ্গার হতে পারে, নিউ আর্টিস্ট হতে পারে, সেই জায়গাটায় গাইলো, আবার সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, হোয়াট এভার ইট ইজ। তো সেইগুলোকে যখন আমরা রেসপেক্ট করি, তখন আমাদের অ্যাপ্রিসিয়েশনটা, আমাদের একটু আরো এমপ্যাথিটা বাড়ে, অ্যাক্টিভ লিসনিংটা বাড়ে, রেসপেক্টটা বাড়ে। তখন কি হচ্ছে, সেখানে আমরা অনেক অপরচুনিটিস খুলে যায়, নিউ আর্টিস্ট সুযোগ পাবে নতুন করে গান গাওয়ার, যারা পুরনো আছেন তারা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, উইজডম নলেজ ইম্পার্ট করতে পারবেন। সবকিছু নিয়ে একটা খুব রেসপেক্টফুল কালচার তৈরি হচ্ছে, মিউজিক নিয়ে, সিনেমা নিয়ে, আর্ট নিয়ে। এবং সেখানে কি হচ্ছে, নতুন আইডিয়া স্ট্রাইভ করে, কেউ কম্পোজিশনে আইডিয়া আনতে পারে, কেউ ভোকালে আইডিয়া আনতে পারে, যেগুলো আমি বললাম কম্পোনেন্টস, সং, ভোকাল, পারফরমেন্স, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেক ক্ষেত্রে আমি ইনোভেশন, ক্রিয়েটিভিটি আনতে পারি। হোলসাম ওয়েতে আমি ক্রিয়েটিভিটি, ইনোভেশন আনতে পারি, যেগুলো সবকিছুতেই এফেক্ট করছে। তো সেটা আমাদের বোঝাটা খুব দরকার, যে ডিফারেন্ট ভয়েস আমি সিলেক্ট করছি বেসড অন হোয়াট, বা হয়তো মনে আমায় ডাকলো, আমি একে সিলেক্ট করলাম, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো বোঝাটা খুব দরকার। আরেকটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রুমেন্টকে রেসপেক্ট করা, যেটা আমি বারবার বলছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেকে আছে ইনস্ট্রুমেন্টকে খুব নিচু চোখে দেখে। রিসেন্টলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ সিন সাম পিপল যারা রাগ বলি, আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বলি, এগুলোকে খুব নিচু চোখে দেখে, বেসড অন দেয়ার ইনকম্পিটেন্স অবভিয়াসলি, বাট ইনস্ট্রুমেন্টকে তারা ডিসরেসপেক্ট করে। ইট ইজ লাইক ইনস্ট্রুমেন্ট একটা খুব মানে খেলনার একটা পাত্র, সেটাকে নিয়ে খেলে যেটুকুনি মিউজিক বেরোয় সেটুকুনি। এবার কি হচ্ছে, ডিফারেন্ট জনরাসটাও আমায় দেখতে হবে। কেউ রকে হয়তো এরকম ভাবে দেখলো, বাট সেখানেও একটা রেসপেক্ট থাকে। ক্লাসিক্যালে আমরা একটু রেসপেক্ট অবভিয়াসলি একটু বেশি করবো, বা যারা করে তাদের মাইন্ডসেটটাই একটু ডিফারেন্ট হয়, বাট কোনোটাই কিন্তু খারাপ নয়। কেউ হয়তো এরকম ভাবে করছে, কেউ একটা এরকম ভাবে করছে, এগেন আই এম কাম ব্যাক টু দ্য থ্রেশহোল্ড। কেউ আছে যারা ইনস্ট্রুমেন্টটাকে এতটাই ডিসরেসপেক্ট করে যে তারা যদি অকেশনালি ভালো পারফরমেন্স করে ফেলে, দ্যাট ইজ সামথিং অফ বেনিফিট, বা সেটা হয়তো সেটাই একটা মেনশন করার ব্যাপার, সেটাই তারা বেছে বেছে খাচ্ছে। আমরা যে কথাটা বলছি, সেখানে আমরা এই প্রত্যেক ব্যাপারকে রেসপেক্ট করছি, বিকজ যখন আমি ইনস্ট্রুমেন্টকে রেসপেক্ট করছি, আমি পারফরমেন্সকে রেসপেক্ট করছি। যখন আমি অ্যারেঞ্জমেন্টকে রেসপেক্ট করছি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আমি রেসপেক্ট করছি, তার একটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা টেম্ব্রে আছে, রেসপেক্ট করছি, অ্যারেঞ্জমেন্টে আমি সেটা দিতে পারছি। ভোকালকে রেসপেক্ট করছি, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পার্সোনালিটি, ডিফারেন্ট টেস্ট হলে তাকে রেসপেক্ট করছি, সংটাকে রেসপেক্ট করছি। বাট ওই থ্রেশহোল্ডের নিচে নেমে গেলে দেন আই এম কম্প্রোমাইজিং। সেইটাও ডেভেলপ হয়ে যায় ভালো গান শুনতে শুনতে। একজন কেউ হয়তো একটু বেসুরে গাইলো, স্লাইটলি হয়তো অ্যাটোনাল মিউজিকটাকে করলো, আমি বুঝতে পারবো সেটা অ্যাটোনাল মিউজিক, সেটা ইনোভেশন হচ্ছে। আরেকজন হয়তো পুরো একদম বাজে করে একদম নষ্ট করে ফেললো, বা এই থ্রেশহোল্ডের নিচে রয়েছে, সেটাও ডেভেলপ করাটা খুব দরকার। আমি বুঝতে পারবো সে যেটা করছে মিউজিকের প্রতি ডিসরেসপেক্ট, ইনস্ট্রুমেন্টের প্রতি ডিসরেসপেক্ট। মাস এই জায়গাটা ডেভেলপ করতে পারেনি এখন, বিকজ মাস, এবং যার জন্য এরা খুব ভালনারেবল টু দিস পিপল হু আর অ্যাকচুয়ালি ফিডলিং উইথ ইট অর প্লেইং উইথ ইট। বিকজ একটা থ্রেশহোল্ডের নিচে যখন আমি থাকি, তখন আমার ভাইসেস গুলো খুব ভালনারেবল, আমার ভেতরের ওই পার্টটাও খুব ভালনারেবল। তারা আসে, ক্যাপচার করে, সবকিছু নষ্ট, একটা হয়তো ইনভেস্টমেন্ট প্রচুর করলো, ওটাকেই একটা ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস করে ওটাকেই একটা হাইপ করে ফেললো, মেন স্ট্রিমে দিয়ে দিল, এরকম একটা ব্যাপার করে, মানে মোটামুটি ইনকম্পিটেন্সটাকে উল্টে সামথিং দ্যাট ইজ সেলেবল করে একটা বেঁচে দিল। দ্যাট ইজ ওয়ান ওয়ে যেটা হচ্ছে, যেটা থেকে হওয়া উচিত হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন ইন এ মাচ বেটার ওয়ে, এবং যেটা করতে টাইম লাগে, এখন থেকে স্টার্ট করলে সেটা না হয় গিয়ে পৌঁছালো একটা জায়গায়। ওপেন মাইন্ডেডনেসটা খুব লাগে, এমপ্যাথিটা খুব লাগে, রেসপেক্টিং ওপিনিয়ন্স, রেসপেক্টিং ডিফারেন্সেস, সিমিলারিটিস, সবকিছু লাগে, যেটা বারবার বলছি। বাট এটাই আর কি, যে
এটা বোঝাটা খুব দরকার, যেটা আমি জাস্ট মেনশন করলাম, এটা বুঝলে অনেকটাই চেঞ্জ হবে আর কি। বাট এগেন কামিং ব্যাক টু দ্যাট, যে মেইন স্ট্রিম একটা ব্যাপার থাকে, যেটা আমি জাস্ট এইমাত্র বললাম, যে মেইন স্ট্রিমটা অনেকে ব্র্যান্ডিং, মার্কেটিং আর সেলসের উপরে দিয়ে এত করে দিয়েছে যেন পপ মিউজিক খুব সেল হয়, পপ মিউজিক খুব রেকর্ডস গুলো খুব সেল হয়, চলে খুব বেশি, লোকে খুব বেশি কেনে। তো মাস যদি তার থেকেও নিচে থাকে, তাহলে এই পপ মিউজিককে ইউজ করেও অনেকে আর কি উল্টো, মানে ভুল বলবো না, উল্টো পাল্টা মিউজিক নিয়ে সেই ডিসরেসপেক্টটাকে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস করে তারা বেচতে পারে। থাকে না যে একটাই এই একই গান চলে যাচ্ছে, এই একই ভয়েস, আবার একজন এই চলে যাচ্ছে, সেই যে চলেছে, হিট করেছে, ওইটাই চলে যাচ্ছে, তার মধ্যে কোনো ইনোভেশন নেই, তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। আবার সেখানেই আমরা দেখেছি নুসরাত ফতেহ আলী খান সেই হাই রেঞ্জে চলে যাচ্ছেন গানটা নিয়ে। সে কোত্থেকে আসছে? সেটা একটা খুব সাধনার জায়গা থেকেই আসছে। তো আবার এইটাই আর কি। আর মেন স্ট্রিমে যে জোর করে চাপিয়ে দেওয়া, সেটা কি হয়, ইট ইস লাইক গিভিং আ ব্যাড ফুড টু দ্য মাস। টেস্টটা তো ডেভেলপ হচ্ছেই না, তার সাথে সাথে একটা আসছে হচ্ছে বাজে টেস্টের জিনিস আসছে, তার সাথে সাথে একটা ন্যারেটিভ আসছে যে যেগুলো ভালো সেগুলোকে আস্তে আস্তে ডিমিনিশ করে দাও। সংস্কৃত শ্লোক বা একটা ভালো চ্যান্ট হলে সেটা বাজে, সেটাকে সরিয়ে দাও আস্তে আস্তে মার্কেট থেকে। তারপরে আমাদের একজন খুব ভালো গান গাইছে, খালি গলায় গাইছে, খালি গলায় গাইলে সেটা চলে না, মার্কেট থেকে সরিয়ে দাও। এটা খুব সুন্দর সিম্পলিস্টিক একটা কম্পোজিশন হয়েছে, সেটাকে মার্কেট থেকে সরিয়ে দাও। করতে করতে জিং চ্যাং ঝুং চাং ঝুং ঝাং জিং ঝাং এরকম একটা কিছু হলো, সেটাকে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস করে। That is an external superficial part of it. So external part, sometimes it is made superficial or it is based on something very superficial. আমরা যদি কন্টেন্টও দিই, তারপরে ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলসটা দিই, দ্যাট ইজ টেকিং দ্য কন্টেন্ট টু আ লার্জার সেট অফ পিপল, রিচটা বাড়ছে। বাট কন্টেন্ট ভোকালটাই নেই, জাস্ট একটা কিছু একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। সো ইটস লাইক শেয়ারিং ভেরি ব্যাড ফুড উইথ দ্য মাস। তার সাথে সাথে একটা ন্যারেটিভ আসছে, যেখানে যেগুলো অ্যাকচুয়ালি ভালো, যে ফিলোসফিস গুলো নিয়ে করলে হিউম্যান বিং তৈরি হয়, পার্সোনালিটি তৈরি হয়, গায়কি তৈরি হয়, ধরন তৈরি হয়, সেগুলো থেকে আস্তে আস্তে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েশনটাকে হ্যাম্পার করা হচ্ছে। কেউ হয়তো নিজের ফ্যামিলিতে যেহেতু চর্চা হয়, নিজের ঘরে যেহেতু চর্চা হয়, তারা কন্টিনিউ করে যাচ্ছে। কেউ ভালোবাসে বলে সেটা তারা কন্টিনিউ করে যাচ্ছে। আমি একটা টাইমে ভেবেছিলাম আই জাস্ট নিড এ পিয়ানো, আই ডোন্ট নিড এনিথিং এলস, I can spend the rest of my life with just a piano and my favorite songs or my own compositions. But society infrastructure যখন হয়ে যাচ্ছে, তখন you can share a lot with other people also. They can come up with great things you can share. It can be a dialogue, it can be a conversation, it can be a great exchange where you can share your thoughts, your choices, your preferences. You can have a great discussion also. এই ডিসকাশনগুলো আমাদের নারিশ করে, এগুলো আমাদের শেয়ার, এগুলো আমাদের ডিসকাশন, পারফরমেন্সেস, ক্রিয়েশনস, কোলাবোরেশনস, এগুলো আমাদের নারিশ করে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান আর্টিস্ট, এবং উই লার্ন সো মাচ ফ্রম ইচ আদার, অ্যান্ড উই শুড ডু দ্যাট। মাইন্ডসেটটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সাধনাটা মানুষের ভেতরে থাকে। কেউ হয়তো একটা জায়গায় স্টাক হয়ে আছে ভেতরে, সে যখন বাজাচ্ছে, আই ক্যান ফিল দ্যাট সে একটা জায়গায়, কোনো একটা জায়গায় সে এখনো অ্যাড্রেস করতে পারছে না, বা অ্যাকসেপ্ট করতে পারছে না, বা এমব্রেস করতে পারছে না। সেই জায়গাটার মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। যখনই সে বাজাতে যাচ্ছে, সেটা একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে, ইমোশনাল ইন্ট্রিনসিক ব্যারিয়ার। হয়তো এমন একজন সে লাইফে পেলো, হতে পারে একজন ফ্যামিলি মেম্বার, বা একজন কেউ চেনা, একজন কেউ ফ্রেন্ড, বা একটা ডিসকাশনের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় সে পেলো একটা টাচ, তখন তার মনে হলো যে সেটাকেও সে ট্রাস্টফুলি এমব্রেস করতে পারে বা অ্যাকসেপ্ট করতে পারে। সেখান থেকে তার পারফরমেন্সটাই পুরো চেঞ্জ হয়ে গেল। ইট হ্যাজ হ্যাপেন্ড বিফোর ফর মেনি পিপল, ইট হ্যাজ হ্যাপেন্ড বিফোর ফর মেনি পিপল, সো ইট ইজ পসিবল। বাট ওই ট্রাস্টটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বিকজ ওই ট্রাস্টটা আমরা চট করে গিটারকে করতে পারি, ট্রাস্টটা আমরা চট করে একদম খুব ক্লোজ একজন ফ্যামিলি মেম্বারকে বা একজন ফ্রেন্ডকে করতে পারি, সেই ট্রাস্টটা একজন বইকে আমরা করতে পারি। বাট যখন আমরা আরেকটু লার্জার সার্কেলে করতে যাই, আমরা দেখতে পারি যে মাসের সোসাইটিতে একটা ব্যাড ইনফ্লুয়েন্স কতটা রয়েছে, দ্যাট ইজ মোর হ্যাম্পারিং, দ্যাট ইজ মোর নেগেটিভ, নেগেটিভ ইনফ্লুয়েন্সেসটা আমাদের ড্র্যাগ ডাউন করে ফেলে। সো সাধনাটা আমাদের যদি খুব স্ট্রং থাকে, দেন উই ক্যান প্লে উইথ দ্যাট। বাট একটা মেন্টাল স্পেস থাকে, একটা মাইন্ডসেট নিয়ে আমরা একটা বড় মাপের কাজ করি, সেটা তো খেলো হয়ে গেলে পুরো কাজটাই খেলো হয়ে যায়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আমরা মেইন স্ট্রিম বললাম, যেটা আমাদের এভাবে তৈরি হয় মেইন স্ট্রিম, গ্র্যাজুয়ালি উই ক্যান ইমপ্রুভ দ্যাট।
বাট ইন্ডিয়াতে আমাদের রবীন্দ্রসঙ্গীত থেকেছে, শাস্ত্রীয় সঙ্গীত থেকেছে, এবং ব্রডলি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক থেকে যায়, কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক থেকে যায়, যেগুলোকে আস্তে আস্তে অনেকে সরিয়ে দিতে চেয়েছে বাট পারেনি, কেন কেউ না কেউ কখনো কখনো এসছে এবং সেটা নিয়ে খুব কাজ করেছে। বাট আমাদের শুনতে হবে, পুরোনো গানগুলো আমাদের শুনতে হবে, যেগুলো আমরা থেকে কতটা শিখতে পারবো, যেটা আমি বলছিলাম, দ্য ক্রিয়েশন অ্যাজ আ পার্ট অফ এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। সেটা থেকে অনেক সময় পুঁথিগত বিদ্যার থেকে অনেক বেশি শেখা যায়, বিকজ আমাদের ভাইব্রেশনস, ইমোশনস এবং আরো অনেক কিছু রয়েছে তার মধ্যে। সেখানে তো শুধু ওয়ার্ডস আছে, এখানে সো মেনি থিংস টুগেদার। সেটা ক্লাসিক্যাল মিউজিক যদি বলি, তাহলে গ্লোবাল মিউজিকের অ্যারাউন্ড 5% মার্কেট যদি আমি বলি ক্লাসিক্যাল মিউজিক। যদি জ্যাজ বলি, সেখানে আরো কম, 2.5% এরকম। এবার জ্যাজ আর কান্ট্রির মধ্যে দেয়ার ইজ অ্যান ওভারল্যাপ। ইফ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইট, ইফ ইউ আর রিয়েলি ডিপ ইনটু ইট, দেন ইউ ক্যান গেট দ্যাট, যেটা আছে। ট্র্যাডিশনাল, ফোক, রুটস, ওয়ার্ল্ড মিউজিক, চিলড্রেন্স মিউজিক, এগুলো আরেক ধরনের মিউজিক আছে। সবকিছুই আমাদের থ্রাইভ করতে পারে একটা ইন আ গুড কালচার, যেখানে আমরা আর্টিস্টিক অ্যাপ্রিসিয়েশনটাকে খুব ভালোভাবে করি। যখন আমরা রোলস গুলো প্লে করি, সেখানে আর্টিস্ট হতে পারে, অটার হতে পারে, ফেসিলিটেটিভ রোল প্লে করতে পারি, কোলাবোরেটিভ করতে পারি, দেন আমার এনেবিলিটিভ করতে পারি, যেখানে আমরা এনেবল করছি, কনসালটেটিভ রোল প্লে করতে পারি। অনেকগুলো রোলস আছে, ইট ইজ নট আ ফিক্সড রোল। আর্টিস্ট সেটাও একটা সাবসেট, সেটাও একটা ন্যারো ওয়েতে ডেফিনেশন করা হচ্ছে। উই ক্যান প্লে আ লট অফ রোলস অর ফাংশনস, ইফ আই সে সো। বাট লিডারশিপটা কিরম হওয়া উচিত? ভিশনারি হতে পারে। এই যে যেটা আমি বলছি, মেইন স্ট্রিমটাই আমি অনেকটা চেঞ্জ করব। তার জন্য উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ভিশন, রাইট? তো ভিশনারি কি হবে? অ্যাফিলিয়েটিভ হতে পারে, অ্যাফিলিয়েটিভ হতে পারে, ডেমোক্রেটিক হতে পারে, দেন ইয়োর কোচিং একটা অ্যাটিটিউড হতে পারে লিডারশিপের, দেন ইয়োর পেস সেটিং হতে পারে, যেটা আমার স্পেসটাকে সেট করছে, দ্যাট ক্যান বি ওয়ান ওয়ে। কমান্ডিং হতে পারে, যেখানে আমি জানি যে আই নো what is the right thing to do and I trust myself, but even the society is not understanding it yet, I know how it is. So commanding leadership, then something is becoming a huge success, people are giving me the credit, but I believed in myself, I believed in my aesthetics, my philosophy, and something much greater, it happened from there. Beatles ke Decca Records reject করে দিয়েছিল, but they believed in themselves, and now we know the name of Beatles. So এরকম অনেক instances আছে in history. So you can get a lot of lessons from that also. Rejection মানে যে that is the end of life, that is not the scenario. That is one thing. Now music producer যখন আমি হচ্ছি, what are the paths? আমি বলেছিলাম যে পারফরমেন্স আমি বললাম, আমি গানের ধরন বললাম, নোট বললাম, বাট যদি আমি মিউজিক প্রডিউসার হতে পারি, তাহলে কোন কোন পাথ আমি নিতে পারি? If you go to You Can Achieve, we are talking about all these things, so you can get a better detail, but I will just mention that. মিউজিশিয়ান বা আর্টিস্ট থেকে আমি শুরু করলাম, পরে আমি মিউজিক প্রডিউসার হয়ে গেলাম, বিকজ ওই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগছে। আই অ্যাম ডেভেলপিং আ টেস্ট। অডিও ইঞ্জিনিয়ার থেকেও মিউজিক প্রডিউসার হওয়া যায়, আমার টেকনিক্যাল নলেজটা খুব স্ট্রং। অডিও ইঞ্জিনিয়ার থেকে আই ক্যান বিকাম আ মিউজিক প্রডিউসার। সং রাইটার থেকে আমি মিউজিক প্রডিউসার হতে পারি। টোরি আমোস যেটা করেছে, ও অ্যাজ অ্যান আর্টিস্ট এবং রিয়েলি ওয়েল স্পোকেন লেডি। A long time back, I was listening to her, and again, the song was acting as a letter. I got to know her through her songs. Now I am listening to her speeches, few of the speeches, and I can get, I was so right. And it's not about being right, it's about whether you really love it or not. Right? We can all connect together. So that's one thing. DJ, as a DJ, after being a DJ, you can become a music producer. You can become a self-taught person. You can become a school. You can be a school-trained person. You can be a music producer. Curtis আছে, Berkeley আছে, Juilliard আছে, many schools are there. ইন্ডিয়াতেও বেশ কিছু schools আছে, কলকাতাতে আরো বেশি তৈরি করতে হবে, so that we can do it in a better way. ডিসকভারার হতে পারি, ডিসকভার করতে করতে, যেটা আমি বললাম শুরুতে, যেটা আমরা করি, মানে আমি করেছি ডিসকভারি করতে করতে, আমার ভালো লেগেছে আরো শুনেছি, রিসার্চ করেছি, আরো ভালো লেগেছে শুনেছি, সেখান থেকে জেমস হর্নার, হান্স জিমার, হাওয়ার্ড শোর, জন উইলিয়ামস, ইটজাক পার্লম্যান, ইয়ো মা, এদের শুনতে শুনতে আরো যত করেছি বিভিন্ন দেখেছি, অ্যালিসন ক্রস, দেন ইয়োর
আমাদের বিটলস, দেন ইয়োর বব ডিলান, দেন রোলিং স্টোনস, এগুলো এইসব তো আমরা শুনেইছি, এলটন জন, বাট ভালো লেগেছে শুনেছি, সেখান থেকে দেখেছি ডিফারেন্ট টেস্ট ডেভেলপ হয়েছে, ডিফারেন্ট জনরাসকে আমরা এক্সপ্লোর করেছি, কোনটাকে জাজমেন্টাল ওয়েতে করিনি, ভালো লেগেছে, সবকিছুই ভালো লেগেছে। কখনো মুড হচ্ছে এটা শুনতে, কখনো মুড হচ্ছে এটা শুনতে। হ্যাঁ, হয়তো আমি যখন লিখেছি তখন আমি হয়তো কান্ট্রিটাকে বেছে নিয়েছি, হয়তো আমি যখন কম্পোজ করেছি একটা ছোট সিম্ফনি বলবো না, একটা কনসার্টও লিখেছিলাম, তো সেখানে যখন লিখেছি ফ্লুট কনসার্টও লিখেছি, ক্ল্যারিনেট কনসার্টও লিখেছি, তো আমার যখন মনে হচ্ছে আমার খুব ভালো লাগবে এটা লিখতে, পিয়ানো কম্পোজ করেছি, অর্কেস্ট্রেশনও করেছি ছোটখাটো, আমার মনে হচ্ছে গিটার বাজি, আমি ফোক গাইছি, কান্ট্রি গাইছি, আমার মনে হচ্ছে যে বেস্ট ওয়ে আই ক্যান রিপ্রেজেন্ট মাইসেলফ। আমার মনে হচ্ছে আমি মাটির কতটা কাছে এসে গেলাম। অনেক সময় একতারা নিয়ে গান গিয়েছি, একটা স্ট্রিং, ওয়ান স্ট্রিং অনলি, কিন্তু সেখান থেকে গানটা আসছে, একটা স্ট্রিং তো ইটস নট লিমিটেশন, এক স্ট্রিং রয়েছে, বাট আমার কাছে ইউনিভার্সাল পুরো এই ক্রিয়েশনটা রয়েছে, সেখান থেকে মাটির সুর আছে আমার মনের মধ্যে, সেখান থেকে ফোক গান চলে আসছে। এবার ফোকটাও এথনিক মিউজিক যদি আমি দেখি, আই হ্যাভ টকড অ্যাবাউট এ লট, বিকজ আই হ্যাভ রিসার্চ, আই হ্যাভ লিসন টু আ লট অফ মিউজিক কালচার, সো আই ক্যান রিয়েলি গেট ইট। মাটির সুর, কোন মাটিতে কি সুর, কোন মানুষের থেকে কি সুর, এগুলো সব যত এথনিসিটি দেখবো আমরা, যত কালচারসকে রিয়েলাইজ করব, শুনবো, তত আমরা বুঝতে পারবো এগুলো। এবং এটা কিন্তু জাজমেন্টাল ওয়েতে না, প্রত্যেকটা মিউজিক থেকে কি দারুণ একটা জিনিস আমাদেরকে টাচ করছে, আমাদের আমাদের একটা ভেতরের জায়গাকে স্পর্শ করছে, ভালো একটা জিনিস আমরা ডেফিনেটলি করতে পারি মিউজিক প্রডিউসার। মাল্টি পাথ আমরা অ্যাপ্রোচ নিতে পারি, entrepreneur, artist, everything, in multiple ways we can do that, সেটা আছে। আবার যখন আমরা একটা ডিল দেখছি, তখন আমাদের আর্টিস্ট থাকতে পারে, আর্টিস্টের ম্যানেজার থাকতে পারে, রেকর্ড কোম্পানি থাকতে পারে যে অ্যাকচুয়ালি ডিলটা করছে। এবার আর্টিস্টের ম্যানেজার যখন দেখছে, তখন হোয়াট ইজ দ্য রোল অফ হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ম্যানেজার অফ অ্যান আর্টিস্ট। একজন হয়তো শুধু সিঙ্গার, সে হয়তো সিঙ্গার, সে তো ডিলস গুলো করছে না, আর্টিস্টের ম্যানেজার যে করছে, সে কি করছে, সে ওই ডিলস এন্ড নেগোসিয়েশনস গুলো করছে, দের ইজ আ লট অফ পলিটিক্স ইনভলভড, he or she is really good at it, so he or she is making the deals, playing the politics, but the singer is busy with the singing only. তো আর্টিস্ট ম্যানেজার চেষ্টা করছে যাতে পিসফুল লাইফ অ্যান্ড সাকসেস ফর দ্য আর্টিস্ট সেটা হয়, আর্টিস্ট সাকসেস পাচ্ছে, তার একটা শান্তিপূর্ণ জীবন থাকছে। আর যখন রেকর্ড কোম্পানির সাথে যে কথা বলছে, তখন ইন টার্মস অফ নেগোসিয়েশনস, ডিলস, পলিটিক্সটা খেলছে, কম্পিটিশন অবজার্ভ করছে, but ultimately serving the artist as well as the record company, win-win situation, depending on the context obviously. Now the thing is, একটা জিনিস যেটা আমাদের দেখি, এরপরে আমি একটু গ্র্যামিটা ছোট করে বলে ছেড়ে দেবো আজকে, because it's already 2 hours. Society tells you to change, society আমাদের চেঞ্জ হতে বলে, right? And you decide not to change, not to conform, so you choose, it is your decision. কিন্তু আমরা যখন আস্তে আস্তে যে সোর্সটার কাছে চলে আসি, যেখান থেকে পুরো সোসাইটি চেঞ্জ হয়েছে, তখন ইট ইজ ইজিয়ার টু মেক এ গ্রেটার চেঞ্জ। কেন হয়তো খুব কেয়ারলেসলি সোসাইটিটা চেঞ্জ হয়ে গেছে, তারা হয়তো অতটা জানে না, তাদের ইনকম্পিটেন্স আ লট, তাদের ইনএবিলিটি আ লট, কিন্তু তারা ওই ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলসের উপরে বেস করে তারা পুরো সোসাইটিটাকে এতদিন ধরে চেঞ্জ করে এসছে। then it's your responsibility you do something for the society, because চুপ করে সরে গেলে, চুপ করে কিছু না করলে, that is not a good solution. যখন আমি দেখছি যে যে জায়গা থেকে পুরো মাসটা আস্তে আস্তে ছড়িয়েছে এইসব টেস্টগুলো, সেটা খুব হলো, মানে সেটার মধ্যে যে মাইন্ডসেটটা রয়েছে, দ্যাট ইজ নট এট অল অ্যান আর্টিস্টিক মাইন্ডসেট। তো সেইটাকে যদি থ্রাইভ করতে, মানে সেই মাইন্ডসেটটা যদি থ্রাইভ করে, তাহলে একটা সোসাইটির একটা পার্ট হয়তো সেটাকে লাইক করবে, বাট কেউ হয়তো অপশন নেই বলে সেটাকে বেছে নিচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়ে a compromise. That person is getting down, maybe he or she doesn't know it yet,
পরে গিয়ে দেখছে তার টেস্টটা চেঞ্জ হয়ে গেল, তারপরে যখন সে গিয়ে দেখছে যে আরেকটা মিউজিক সে শুনলো, তার মনে হচ্ছে আমিও তো একসময় শুনতাম, আমারও তো একসময় এটা ভালো লাগতো। যদি সেটা না আসে তাহলে সারা জীবন সে ওটাই পছন্দ করে থাকবে, পার্সোনাল প্রেফারেন্স। বাট ওই যে আরেকটা জিনিস আসছে, এটার একটা স্কোপটা দেওয়াটা খুব দরকার। Why did I say that? Because that's why you can be a good music producer also. মিউজিক প্রডিউসার হিসেবে যখন আমি জানি যে আই বিলিভ ইন দ্যাট মিউজিক, আই বিলিভ ইন দ্যাট আর্টিস্ট, অ্যান্ড আই ক্যান মেক ইট রাইট, people will get it, people will get a different version of it, people will have a different taste, people will get a different way of expressing maybe the same music, maybe the same lyrics, but we are appreciating different things. That itself is a big thing, that itself is a part of education. Active listening, empathy, compassion সবকিছু ডেভেলপ করছে, and as an artist that is a very important thing to develop. Now ছোট্ট করে যদি আমি গ্র্যামিতে বলি, গ্র্যামি যেটা আমি আবার আগে বলছিলাম যে 13, 14, 15 ইয়ার্স এগো গ্র্যামি যদি আমি বলি, প্রথমে আমার ভালো লাগার জায়গা থেকে শুনে পরে গিয়ে আমি দেখেছি তারা গ্র্যামি পেয়েছে, বাট সেগুলো শুনেই আমি বুঝতে পারতাম যে সেই স্ট্যান্ডার্ডটা একটা ভালো স্ট্যান্ডার্ড। আজকে সেই জায়গা থেকে অনেকটা ডাইলিউট হয়েছে, বাট তাও কিছু কিছু লোকজন আছে যারা ভালো কাজ করছে, বাট সেই টাইমটা ছিল গোল্ডেন এজ, বা তারপরেও একটা অনেকটা বড় টাইম, একটা খুব মানে এটা খুব হাই ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া বলি বা এটা খুব হাই কোয়ালিটি বলি, সেই জায়গাটা সেই ফেজটা দিয়ে যারা গেছে, সেখানটা যারা সেই টেস্টটাকে পাস করেছে বা সেই সেই সিচুয়েশন বা জায়গাটা দিয়ে যারা গেছে, তখন নমিনি যখন তারা হতো তখন ইটসেলফ ওয়াজ এ রেসপেক্টেবল থিং। বিকজ আমি কেন বলছি, মূল্যবোধের একটা ব্যাপার থাকে, ওয়েদার ইউ টেক গ্র্যামি, ওয়েদার ইউ টেক গোল্ডেন গ্লোবস, ওয়েদার ইউ টেক অস্কার, হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর রেসপেক্টিং আ গ্রেট কম্পিটিশন, এবং মূল্যবোধ যেটা হচ্ছে সেটা আমাদের খুব হয়। নমিনিস যখন সিলেক্ট হচ্ছে, দ্যাট ইজ এ ভেরি রেসপেক্টেবল থিং। তার মধ্যে যে জিতছে তাকে আমরা সবাই মিলে সম্মান জানাচ্ছি, কিন্তু অনেক সময় এমন আমরা দেখেছি নমিনিস যারা হয়েছে তাদের সাথে কোনো কম্পিটিশন নেই, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট রিয়েলি ওয়েল। একজন দুজন যাতে আছে, দুজনের মধ্যে হয়তো কম্পিটিশন হচ্ছে, বাকি তিনজন চারজনের মধ্যে কোনো কম্পিটিশন নেই, দের ইজ নো কম্পিটিশন এট অল, ইউ ক্যান গেট ইট ফ্রম দ্য আর্ট ইটসেলফ অর দ্য ক্রিয়েশন ইটসেলফ। কিন্তু তাদের রাখা হয়েছে, সেখানে অনেক পলিটিক্স থাকে, আরো অনেক কিছু ব্যাপার থাকে। বাট আমরা যদি আমাদের নিজেদের কাজের সাথে কোনো কম্প্রোমাইজ না করি, দেন উই ক্যান রিয়েলি ডু গ্রেট স্টাফ অ্যান্ড পিপল ক্যান গেট ইট। সো টেস্ট অ্যাপ্রিসিয়েশন এগুলো সব চলতে থাকবে। তারপরে যদি গ্র্যামি হয়, যদি অন্য কিছু অ্যাওয়ার্ড হয়, দেন ইটস এ গ্রেট থিং টু হ্যাপেন। বাট I think you should believe in something that is more than the awards. Then you can get the awards. Not only can get the awards, you can teach a lot of great things to the people. You can create a lot of great stuff. But if you become a slave to the awards, then you cannot create great stuff. Scarcity mentality একটা develop হয়ে যায়। So that is an important thing. আর pop, dance, electronic music, contemporary instrumental, রক, অল্টারনেটিভ, আমি একসময় অল্টারনেটিভ রক খুব পছন্দ করতাম, খুব ভালো একটা জনরা, অনেকে জানে না, আমি বলেছি আই থিঙ্ক জনরাজে আমি বলেছি মৌচাকে যে রক বললেই আমরা অনেকগুলো জানি, পাঙ্ক রক, হার্ড রক, অল্টারনেটিভ রক, এন্ড দেয়ার আর মেনি কাইন্ডস, রাইট? ফোক রক নিয়েও আমরা কথা বলেছি, আরো বলবো, R&B আছে, কান্ট্রি মিউজিক অবভিয়াসলি, র্যাপ আছে, নিউ এজ মিউজিক আছে, অ্যাম্বিয়েন্ট চ্যান্টও তার মধ্যে আছে, জ্যাজ মিউজিকের মধ্যে আমরা সোলো বলতে পারি, ভোকাল বলতে পারি, ইনস্ট্রুমেন্টাল বলতে পারি, ল্যাটিন জ্যাজ আছে, লার্জ অনসাম্বল আছে, এগুলো জ্যাজের মধ্যে থাকে, গসপেল বা কন্টেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক বলতে পারি, গ্রেগরিয়ান চ্যান্টস একটা বড় পার্ট, লাতিন মিউজিক আছে, আমেরিকান রুটস মিউজিক আছে, আমরা বলেছি ব্লু গ্রাস মিউজিক, কন্টেম্পোরারি ব্লুজ আছে, ট্র্যাডিশনাল ব্লুজ আছে, ফোক আছে, যেখানে আমরা দারুণ আমেরিকান রুটস মিউজিক, আই ওয়াজ ট্রেন্ড ইন দ্যাট, সো I have listened to that a lot for a long time. খুব আর্লি এজ থেকে আমি শুনেছি, যেহেতু আমার কানটা খুব সেইভাবে ডেভেলপ, তো সেটা তো ডেফিনেটলি আছে, বাট উইদাউট কম্প্রোমাইজিং দ্য ইন্ডিয়ান এস্থেটিক্স ডেফিনেটলি। অ্যান্ড ব্লু গ্রাস মিউজিক খুব ভালো। আর আমাদের কন্টেম্পোরারি ব্লুজ যখন আমরা করেছি, তখন এটা হচ্ছে আমাদের হারমোনিক স্ট্রাকচার্স যেটা থেকেছে, ন্যাচারাল যেটা ব্লুজের কম্পোজিশন, 12 বার ব্লুজ অনেকে যারা জানে তারা করেছে, সেটা একটা আছে। আবার কি সরি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্লুজ। কন্টেম্পোরারি ব্লুজ যখন এসেছে তখন হিপ হপ,
আমার পাঙ্ক, তারপরে র্যাপ, ইলেকট্রনিক মিউজিক, এইগুলোর অ্যাডভেন্টটা যখন হলো, তখন ব্লুজের সাথে অনেক ফিউশন হয়েছে, অনেক কিছু মিশেছে। তো তারপরে ব্লুজটা একটু ইভলভ, সেটাকে ওরা বলছে হচ্ছে কন্টেম্পোরারি ব্লুজ। আর ট্র্যাডিশনাল ব্লুজ হচ্ছে যারা আমরা একদম ব্লুজ মিউজিক যারা শুনেছি, সেগুলো হচ্ছে কন্টেম্পোরারি ব্লুজ, শুরুর দিকে যেটা ছিল। তো একদম ক্লাসিক্যাল ব্লুজ যদি আমি বলি, ওরকম টাইপের। গ্লোবাল মিউজিক, অবভিয়াসলি গ্লোবাল মিউজিক, চিলড্রেন্স মিউজিক, স্পোকেন ওয়ার্ড। স্পোকেন ওয়ার্ডের মধ্যে অডিও বুক একটা খুব দারুণ কালচার ছিল। আই হ্যাভ লিসেন টু আ লট অফ অডিও বুকস ইন মাই লাইফ। অডিও বুক, ন্যারেশন, স্টোরি টেলিং, পোয়েট্রি, এগুলো সব স্পোকেন ওয়ার্ডের মধ্যে। সেটাকেও কিন্তু রেসপেক্ট করা হয়েছে। কমেডি, মিউজিক্যাল থিয়েটার বিগ পার্ট। কেন আমি বলছি? বিকজ মিউজিক্যাল থিয়েটার করলে একটা যেটা ডেভেলপ হয়, একটা একটা অ্যাটিটিউড বা মাইন্ডসেট বা একটা স্কিল সেট, অ্যাক্টিং এর সাথে সাথে সিঙ্গিং। ঠিক আছে? তো ইট বিকামস আ পার্ট অফ ইউর পার্সোনালিটি। ইউ লাভ অ্যাক্টিং, ইউ লাভ সিঙ্গিং। এবং খুব কোইন্সিডেন্টালি, মানে লেট মি টেল ইউ, আমার ছোটবেলা থেকে আমি এগুলো খুব করেছি, এবং সেখানে আমাদের এনভায়রনমেন্টও ছিল যে অ্যাক্টিং সিঙ্গিং ভালোবাসতাম। একটা স্ক্রিপ্ট লিখলাম যেখানে আমি গানও গাইতে পারছি, অ্যাক্টিংও করতে পারছি। সো সেখানে ভুল করে শিখেছি, ভুল বেশি হয়নি, ডিফারেন্ট ওয়েজ এক্সপ্লোর করেছি আর কি। এবং আমি ছোটবেলা থেকে ডায়লগ রং লিখি, দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই স্ট্রং পয়েন্টস। সেটা ডেপথ আস্তে আস্তে, আমি কতটা ইউজ করবো ডায়ালগ, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। বাট এফেক্টটা কোথাও না কোথাও, আই হ্যাভ এক্সপ্লোর ডিফারেন্ট জনরাস, ইফ আই সে সো। থ্রিলার যখন করছি থ্রিলার, যখন আমি কমেডি করছি কমেডি, যখন আমি অ্যাকশন লিখছি অ্যাকশন জনরা, ড্রামাটিক যখন আমি করছি তখন সেটা ট্র্যাজেডি ট্র্যাজেডি, কমেডি কমেডি। সো কি হয়, প্লে উইথ ডিফারেন্ট এনার্জিস। তো মিউজিকেও তাই, এই যে জনরাস গুলো নিয়ে কথা বলছি, প্লেইং উইথ ডিফারেন্ট এনার্জিস। হয়তো ইনস্ট্রুমেন্ট যেটা আমি চুজ করছি সেটা হয়তো ডিফারেন্ট হচ্ছে। যদি পিয়ানোতেই আমি ইউজ করি, দ্য ওয়ে অফ প্লেইং, যে স্কেলটা আমি ইউজ করছি তার কম্পোজিশন, দ্য ওয়ে অফ প্লেইং, এই সব কিছু আমার ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে? দ্য ওয়ে অফ প্লেইং বলি, তারপর যে কম্পোজিশনাল এলিমেন্টস বলছি, এই সব কিছু আমার চেঞ্জ হচ্ছে। মিউজিক ফর ভিজুয়াল মিডিয়া, ভিজুয়াল মিডিয়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আহ, আসছে। মিউজিক ফর ভিজুয়াল মিডিয়া, যখন আমরা সিনেমার ক্ষেত্রে দেখি, অনেক সময় সিনেমাতে যারা কম্পোজ করছে তারা যদি একটা গ্র্যামি অ্যাওয়ার্ড পায়, জেনারেলি যেটা হয় মিউজিক ফর ভিজুয়াল মিডিয়া, যেখানে ভিজুয়াল মিডিয়াটা রয়েছে তার জন্য তারা মিউজিক দিয়েছে, স্কোর দিয়েছে বিশেষ করে, এটা পায়। অ্যারেঞ্জমেন্ট, যেটা নিয়ে আমি খুব কথা বলবো মৌচাকে এরপরে। কম্পোজিংটা খুব ইনস্ট্রুমেন্টাল মিউজিক, একটা কম্পোজিশন যখন আমি করছি আছে, ইনস্ট্রুমেন্টস এন্ড ভোকালস থাকতে পারে, আবার ইনস্ট্রুমেন্টস আকাপেলা থাকতে পারে, যেটা আমরা একাপেলা। জাস্ট a second now.